হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু সোশিওলজিক্যাল সানি। আমার নাম সানি দে। আপনারা যদি চান আহ, এই স্লাইডটা পজ করে দেখে নিতে পারেন আমার পরিচয় কী আছে, ঠিক আছে? আমরা যদি এবার একটু আমাদের যে আজকে মেন আলোচনার বিষয়বস্তু ছিল সেটাতে যদি আসি, সেটা ছিল হচ্ছে ম্যারাথন ক্লাস WBCS 2023-এর। ম্যারাথন ক্লাস মানে তার অবশ্যই একটা স্ট্রাকচার থাকবে। তাই খুব ভালো করে যে ইনস্ট্রাকশনগুলো দেবো সেগুলো একটু মন দিয়ে শুনে নেবেন। প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই 1.5x বা 2x-এ শুনবেন, তার কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে সময় বাঁচানো। তাই আমি যদি ধীরে ধীরে বলি এবং সেই অনুযায়ী আপনারা শুনছেন, তো আমার মনে হয় সেটা কিন্তু বেশি টাইম কনজিউমিং। তো প্রথমেই বলছি যে যদি সম্ভব হয় তাহলে কিন্তু 1.5x, 1.25x বা 2x-এ শুনতে পারেন, কারণ ইউটিউবে এই অপশনগুলো থাকেই, ঠিক আছে? সেটিংসে গেলেই আপনারা দেখতে পারবেন। আরও কিছু ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে যে আমরা এই স্ট্রাকচারটাকে ভাঙবো কী করে। ম্যারাথন মানে বুঝতেই পারছি যে টানা চলবে, অনেকগুলো মানে পুরো সিলেবাসটা কভার করা আমাদের উদ্দেশ্য। প্রথমেই বলে রাখি, এই পুরো সিলেবাস কভার করার উদ্দেশ্যর মধ্যে কিন্তু আমাদের ফার্স্টেই যেটা পড়বে সেটা হলো ফান্ডামেন্টাল পার্টটা, ঠিক আছে? আমরা জানি সোশিওলজিতে ফান্ডামেন্টাল পার্টটা কতটা ইম্পর্টেন্ট, তাই আমরা ম্যারাথনের ফার্স্ট একটা অংশে ফান্ডামেন্টাল অংশগুলো শেষ করব। ফান্ডামেন্টালের মধ্যে আপনারা জানেন কী কী পড়ে, একটু পরে আমরা সেটার সাথে পরিচয় করাবো। তারপরেই আমরা যে অংশটা শুরু করব সেটা হলো থিঙ্কার্সের পোর্শনটা, ঠিক আছে? থিঙ্কার্সের যতগুলো পোর্শন রয়েছে সে একদম মার্কস থেকে শুরু করে জিমেল অবধি পুরোটাই আমরা কমপ্লিট করব এবং সেটাও ম্যারাথন অনুযায়ীই চলবে, ঠিক আছে? তাহলে এইটা গেল ম্যারাথনের আরেকটা অংশ। কিন্তু সমস্যা হচ্ছে তারপরে আমরা রিসার্চ মেথোডোলজিতে ঢুকবো না। রিসার্চ মেথোডোলজি থেকে প্রত্যেকবার একটা থেকে দুটো প্রশ্ন আসেই আসে। তা সত্ত্বেও আমরা রিসার্চ মেথোডোলজিতে ঢুকবো না, তার কারণ রিসার্চ মেথোডোলজিটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এমন না যে আমি একদিনে হঠাৎ করে বুঝিয়ে দিলাম আর আপনারা বুঝে গেলেন। থিঙ্ক আর ফান্ডামেন্টালটা সম্ভব, বাট রিসার্চ মেথোডোলজিটা কিন্তু এরকম নয়। তো সেই কারণে আমি রিসার্চ মেথোডোলজিটা স্কিপ করব এবং এটা আমার বিশ্বাস যে যদি কেউ একবার রিসার্চ মেথোডোলজিটা পড়ে থাকে, বুঝে থাকে, তাহলে তার আর আলাদা করে বোঝার বা মনে রাখার সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? তাহলে আমরা ফান্ডামেন্টাল অংশটা কমপ্লিট করছি, যেখান থেকে প্রত্যেকবার একটা দুটো প্রশ্ন আসেই। থিঙ্কার্সটা কমপ্লিট করছি, যেখান থেকে একটা থেকে তিনটে প্রশ্ন আসেই। রিসার্চ মেথোডোলজিটা কিন্তু আমরা ধরছি না, তার কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা ম্যারাথন ক্লাসের জন্য উপযোগী নয়। এইভাবে আমরা কভার করলাম হচ্ছে আমাদের পেপার ওয়ানটা, ঠিক আছে? পেপার টু এর মধ্যে আমরা কি কভার করব? পেপার টু এর মধ্যে কিন্তু আছে অনেকগুলো কনসেপ্ট, ছোট 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 অনেকগুলো কনসেপ্ট। বাট প্রথমেই আমরা যেটা ধরবো সেটা হলো প্রবলেমস, ঠিক আছে? আপনারা যদি একটু ভালো করে সিলেবাসটা এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আসলে এই প্রবলেমসগুলো থেকে প্রত্যেকবার তিনটে প্রশ্ন আসেই আসে। সেটা উইমেন হোক, সেটা চাইল্ড হোক, বা সেটা হচ্ছে জুভেনাইল ডেলিনকুয়েন্সি, ড্রাগ, ওল্ড এজ। তাহলে আমরা আগে যেখান থেকে সবচেয়ে বেশি ওয়েটেজ থাকে সেই অংশটাই ধরছি। ইউনিটি, ডাইভার্সিটি, ট্র্যাডিশন, এই অংশগুলো কিন্তু আমরা এর পরে ধরবো। তাহলে আপনারা বুঝতেই পারছেন আশা করি যে আমাদের ম্যারাথনের মোটামুটি কতগুলো পার্টে আমরা ভাগ করে বিষয়টা বোঝার চেষ্টা করছি। এবার প্রশ্ন হলো, এই ম্যারাথন ক্লাসটা যদি আপনি কভার করেন তাহলে মোটামুটি কত অংশ, মানে কতগুলো প্রশ্ন আপনি কমন পাওয়ার চান্স আছে বা অ্যাটলিস্ট লিখে আসতে পারবেন? বলে রাখি যে পেপার ওয়ান আর পেপার টু বলে যদি আমরা হিসাব করি, পেপার ওয়ান থেকে কিন্তু আপনি, আমি যদি ফান্ডামেন্টাল থেকে একটাও ধরি, থিঙ্কার্স থেকে যদি একটাও ধরি, তাহলে কিন্তু আমাদের দুটো প্রশ্ন কমন পাচ্ছি। কতগুলো লিখতে হয়? পাঁচটা। আর যদি আমরা পেপার টু ধরি, সেখান থেকে আমি প্রবলেম ধরি, তাহলে কিন্তু আমরা অ্যাটলিস্ট দুটো থেকে তিনটে কমন পাচ্ছি। কতগুলো লিখতে হয়? পাঁচটা। এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে পাঁচটা তো টোটাল লিখতে হতো, তার মধ্যে আমরা এই চারটে কি পাঁচটা কমন পাচ্ছি, এতে লাভ কি হলো? লাভ এটাই হলো যে সারা বছর যদি আমরা না পড়ে থাকি, তো সেক্ষেত্রে যদি একটা ম্যারাথন ক্লাস করে অ্যাটলিস্ট কিছুটা লিখে আসতে পারি, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু তাদের জন্যই। আর এমনও যদি স্টুডেন্ট থাকে যে যারা সারা বছর পড়েছে, তো তাদের এইটা পড়ে বুঝে আরও ভালো করে ছোট করে মনে রাখতে সুবিধা হবে। তাই আমি সব থেকে কিন্তু কম করে থিঙ্কার্সে একটা কোশ্চেন, ফান্ডামেন্টালে একটা কোশ্চেন, এইভাবেই পুরোটা ধরলাম। তাহলে আশা করতেই পারি যে অ্যাটলিস্ট আপনারা যে বলে যে পেনের কালি ছুঁয়ে আসতে পারলাম, সেটা অ্যাটলিস্ট পারবেন, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। আর আরেকটা জিনিস বলে রাখি যে যদি অপশনালে সোশিওলজিতে আপনারা মানে ক্লিক করে থাকেন যে হ্যাঁ সোশিওলজি আমি অপশনালটা দেবো, এইবারে ঠিক করেছিলাম, বাট প্রিপারেশনটা নিইনি তাই যেতে পারছি না। তাই বলবো যে যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন বা আপনার কোনো বন্ধু দেখছেন, বলবেন যে এই ভিডিওটা দেখতে, তারপর যদি কনফিডেন্স আসে তাহলে যেন অবশ্যই এক্সামটা দিতে যায়। তার কারণ যদি অপশনাল পরের পর মানে প্রত্যেকবার স্কিপ করতে থাকে, তাহলে কিন্তু একটা মানে
কনফিডেন্স ল্যাক করবেই, ঠিক আছে? সেই জায়গাটা কিন্তু আর কোনোভাবে ভরপাই করা সম্ভব হবে না, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল প্রশ্ন আসে যতগুলো ৮টা প্রশ্ন দেয়, তার মধ্যে আমাদের ৫টা লিখতে হয়। সেই ৫টার মধ্যে থেকে এই ভিডিওটা দেখে আপনারা ২ থেকে ৩টে কমন পাচ্ছেনই, ঠিক আছে? তার মানে ৪টে থেকে ৬টা। তো তাহলে কেন বসবে না? এই ৪টে থেকে ৬টা মানেই কিন্তু 4 into 40, ঠিক আছে? তাহলে প্রায় ৪০০র মধ্যে আ আপনি ১৬০ থেকে ২৪০ নম্বর কমন পাচ্ছেন। তাহলে কেন বসবেন না? ঠিক আছে? এবার দেখাই যাক না সেখানে আপনি কত পান। এইবারে বসলেন, পরেরবার অন্তত বুঝতে তো পারবেন যে কতটা মার্কস বাড়লো বা কমলো। ঠিক আছে? তাহলে আশা করি স্ট্রাকচারটা বোঝানো হয়ে গেল। এবার আমরা মূল গল্পে ঢুকতেই পারি। ঠিক আছে? বলে রাখি ফার্স্টেই আমরা কথা ছিল যে পেপার 1 এর ফান্ডামেন্টালস অফ সোশিওলজি থেকে শুরু করব। সিলেবাসে সেটা আমাদের যেভাবে রয়েছে ঠিক এইভাবে দেখতে। মডার্নিটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস ইন ইউরোপ অ্যান্ড ইমার্জেন্স অফ সোশিওলজি। স্কোপ অফ দ্য সাবজেক্ট কম্প্যারিজন উইথ আদার সায়েন্সেস। সোশিওলজি অ্যান্ড কমন সেন্স। এখানে কিন্তু কোথাও দুটো প্রশ্নের কোনো উল্লেখ নেই। সেটা হচ্ছে সোশিওলজিক্যাল ইম্যাজিনেশন, আর আরেকটা প্রশ্ন সেটা হলো সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। ঠিক আছে? তো এই দুটো কিন্তু এই ফান্ডামেন্টালের মধ্যেই পড়ছে। তাছাড়া প্রত্যেকবার অনেকগুলো প্রশ্ন দেয় যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখা যায় যে মাইক্রো ম্যাক্রো অ্যাঙ্গেল থেকে দিয়েছে, হিউম্যান রিলেশনশিপ অ্যাঙ্গেল থেকে দিয়েছে, হিউম্যান ইন্টারাকশন প্যাটার্ন অ্যাঙ্গেল থেকে দিয়েছে। সবগুলো কিন্তু এই ইন্টারাকশনের মধ্যেই, মানে সরি, এই ফান্ডামেন্টালের মধ্যেই পড়ছে। তাহলে আমাদের আরেকটা স্ট্রাকচার কি হবে? আমরা সবার প্রথমে সেই সিলেবাসে কি আছে সেটা দেখব। তারপর সেখান থেকে PYQ কি এসেছিল সেগুলো দেখব। তারপর টোটাল কন্টেন্টটা ডিসকাস করব, এবং কন্টেন্ট ডিসকাস করার পরে আমরা এই PYQ গুলো গত ৩ বছরেরটাই আমি কিন্তু রেখেছি, ৩ থেকে ৪ বছর, সেটা কিভাবে লিখতে হবে তার একটা স্ট্রাকচার আমি আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের টোটাল মানে পড়ার একটা স্ট্র্যাটেজি। তাহলে ফার্স্টে আমরা কি দেখছি? সিলেবাসটা এভাবে রয়েছে। সিলেবাস তো আমাকে কভার করতেই হবে। ঠিক আছে? এক্ষুনি কভার করব, কিন্তু আমরা কোশ্চেন দেখে কভার করব। ঠিক আছে? এমন না যে আনতাবড়ি কভার করা শুরু করলাম। আর এটাও আপনারা বুঝতে পারবেন যে যখন সিলেবাসটা কভার করব, যে সিলেবাস কভার না করলে আবার এই PYQ গুলো কমন পাওয়া কিন্তু খুব শক্ত। চলুন একটু ভালো করে মন দিয়ে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করি। আমি ধরে নিচ্ছি যে আপনারা জানেন না। এই প্রশ্নগুলো খায় না মাথায় দেয়, এগুলোর অর্থ কী আমি ধরে নিচ্ছি আপনারা জানেন না। সেইভাবেই কিন্তু আমাদের অ্যাপ্রোচটা আমরা রাখবো। ঠিক আছে? প্রথম প্রশ্ন কি আছে? দ্য সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ অফেন চ্যালেঞ্জেস কমন সেন্স। ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ সোশিওলজি ইন দ্য লাইট অফ আ রিভিউ অফ দ্য প্রিসিডিং স্টেটমেন্ট। আগে না কোশ্চেনগুলো অনেক স্ট্রেট আসতো। দেখুন, এই যে 2019-এ এসছে স্কোপ অফ সোশিওলজি, 2020-তে এসছে স্কোপ অফ সোশিওলজি। এখন এই প্রশ্নটাকে ঘুরিয়ে করে দিচ্ছে যে স্কোপই বলো, কিন্তু এই কথাটার পরিপ্রেক্ষিতে বলো। দ্য সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ অফেন চ্যালেঞ্জেস কমন সেন্স, যে সমাজতাত্ত্বিক পরিপ্রেক্ষিত সাধারণ বোধকে চ্যালেঞ্জ করে, এইটার পরিপ্রেক্ষিতে তোমাকে স্কোপ লিখতে হবে। তাহলে এইটুকু বোঝা গেল যে আমাকে তাহলে স্কোপও জানতে হবে, পার্সপেক্টিভও জানতে হবে, কমন সেন্সও জানতে হবে। নইলে আমি এই প্রশ্নটা 2020 অব্দি লিখতে পারতাম, এখন হয়তো আর আমি পেন ছোঁয়াতে পারবো না। ওকে, হোয়াট ইজ মেন্ট বাই সোশিওলজি অ্যাজ দ্য স্টাডি অফ হিউম্যান রিলেশনশিপ? Examine the nature of human relationship in the light of micro and macro levels of understanding with suitable examples. 40 দিয়েছে, কোনো ভাগ দেয়নি, কিভাবে লিখবো? হোয়াট ইজ মেন্ট বাই সোশিওলজি অ্যাজ দ্য স্টাডি অফ হিউম্যান রিলেশনশিপ। সোশিওলজি কি স্টাডি করে? এটা কিন্তু আসলে সেই আওয়ার স্কোপের মধ্যেই পড়ছে। এই যে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো, এই মাইক্রো অ্যান্ড ম্যাক্রোটা স্কোপের মধ্যেও পড়ে, পার্সপেক্টিভের মধ্যেও পড়ে। তাহলে ঘুরিয়ে আবার আপনাকে স্কোপ আর পার্সপেক্টিভ জিজ্ঞাসা করা হলো। ঠিক আছে? আচ্ছা, আবার জিজ্ঞাসা করছে কমন সেন্স আর সোশিওলজির সম্পর্ক। আমরা কিন্তু সিলেবাসে দেখেছিলাম যে এটা ডিরেক্ট কোশ্চেন আছেই, সোশিওলজি অ্যান্ড কমন সেন্স ডিরেক্ট কোশ্চেন আছে। স্কোপও ডিরেক্ট কোশ্চেন ছিল, কিন্তু কোথাও না কোথাও সেটাকে এখন ঘুরিয়ে দেওয়া শুরু করে দিয়েছে। ওকে, আর স্টেট দ্য রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। এখানে অনেকগুলো সাবজেক্টের সাথে সোশিওলজির রিলেশনশিপ জিজ্ঞাসা করে। সেখানে অ্যানথ্রো থাকে, হিস্ট্রি থাকে, পল সায়েন্স থাকে, সাইকোলজি থাকে। এখন শুধু এই পরীক্ষাটায় দেখা গেছিল যে অ্যানথ্রোপোলজির সাথেই 20 নম্বরের একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। ওকে, আর 2018-তে এসেছিল ডিসকাস দ্য ইমার্জেন্স অফ সোশিওলজি। এটা সবচেয়ে বেসিক কোশ্চেন। এটা একদম ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি যে ইমার্জেন্স অংশটা, যে ইমার্জ কিভাবে হয়েছিল। তাহলে এইটুকু বোঝা যাচ্ছে যে সিলেবাস থেকেই আসে, কিন্তু অ্যাটলিস্ট আমাদের যে
ধারণাটা, সেই ধারণাটা ক্লিয়ার রাখতে হবে, তবেই আমরা উত্তরটা লিখতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট টাস্ক কি? ফার্স্ট টাস্ক হচ্ছে কনটেন্টটা বোঝা। কনটেন্টটা যদি আমরা না বুঝি, তাহলে কোনোভাবেই আমরা পেন ছোঁয়াতে পারবো না। তো ঠিক যেভাবে সিলেবাসে রয়েছে, চলুন তাহলে সেইভাবেই শুরু করা যাক। যেহেতু এটা ম্যারাথন ক্লাস, তাই এক্সপেক্টেড যে আমার যে স্পিডটা থাকবে, যেভাবে আমি এগোবো, সেটা কিন্তু যথেষ্ট ফাস্ট থাকবে। মানে কিছু, কিছু ক্ষেত্রে আমি এরকমটাও ধরে নেব যে হ্যাঁ, যে তোমরা পরে সেই বিষয়গুলো দেখে নেবে, এখন জাস্ট শুনে নাও। যে এখন শুনে নাও, অতটা বিশ্লেষণ হয়তো আমি করার সময় পাবো না। কারণ প্রত্যেকটা টপিক যদি আমি বিশ্লেষণ করতে চাই, তাহলে এটা ম্যারাথনটা শেষ হবে না। ঠিক আছে? তো চলো তাহলে আমরা বিষয়টাকে এইভাবে দেখি বরং, যে তোমরা এখন জিনিসটা শুনে নিচ্ছ, যতটা সম্ভব বোঝাবার চেষ্টা করছি, কিন্তু একদম যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণে যাব না। তাই আমাদের যে গতিটা সেটা যথেষ্ট ফাস্ট থাকবে, এবং তার সাথে তোমাদেরও যে গতি সেটা কিন্তু 1.25x বা 1.5x এর দিয়ে তোমরা ভিডিওটা পুরো শুনছো। তাহলে প্রত্যেকটা টপিকের যতটা ডিটেলে আমাদের যাওয়া উচিত ছিল, আমরা যেতে পারবো না। হ্যাঁ, তোমরা যদি এবার দেখতেই চাও, জানতেই চাও, তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে যে আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে বিভিন্ন চ্যানেলে, সেটা চেষ্টা ফর অপশনাল চ্যানেলে রয়েছে, জ্ঞানপীঠ ক্লাসেসে রয়েছে, বা এই চ্যানেলেও কিছু রয়েছে, বা সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো আফটার এক্সাম। বাট এখন যেহেতু সময় নেই, আমরা কিন্তু বেশি ভেতরে যেতে পারবো না। তাহলে চলো শুরু করা যাক। কন্টেন্টের মধ্যে আমরা প্রথমেই যেটা দিয়ে শুরু করবো সেটা হলো ইমার্জেন্স। কিন্তু দেখুন, ইমার্জেন্সটা কিন্তু শুধু ইমার্জেন্স বলে লেখা নেই। কি লেখা আছে? মডার্নিটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস ইন ইউরোপ। তাহলে ইউরোপে মডার্নিটি এসেছিল, সোশ্যাল চেঞ্জ এসেছিল, এবং তার সাথে সোশিওলজি কিভাবে ইমার্জ করেছিল, এটাই আমরা এখন দেখতে চলেছি, পড়তে চলেছি। ওকে, বোঝাই যাচ্ছে এটা ম্যারাথন ক্লাস, তাই আমি চেষ্টা করব যতটা সহজভাবে অনেকগুলো ইনফরমেশন কিছু স্লাইডের মাধ্যমে আপনাদের মধ্যে ইনপুট করা যায়। আমি যদি ধরে নিই যে ইমার্জেন্স অফ সোশিওলজি, তাহলে সেই ইমার্জেন্সটাকে কিন্তু কতগুলো ফ্যাক্টরের ওপর বেস করে তৈরি হয়েছিল বলে ধরে নেওয়া হয়। এই ফ্যাক্টরগুলো কি কি? আপনারা সাধারণত দেখবেন ইন্টালেকচুয়াল ফ্যাক্টর, পলিটিক্যাল ফ্যাক্টর, ইকোনমিক ফ্যাক্টর। এই সায়েন্টিফিক ফ্যাক্টরটা কিন্তু অনেক জায়গাতেই উপস্থিত থাকে না। ঠিক আছে? কেন থাকে না? কি হয়েছিল? আমরা জানি যে নির্দিষ্ট সময় ১৪৯০ থেকে অ্যাপ্রক্স ১৫২০ সালের মধ্যে একটা রেনেসা পিরিয়ড দেখা গেছিল, এবং তারপর এটা কোথাও না কোথাও ধর্মীয় কারণে, রিলিজিয়াস অর্থোডক্সি এবং রিজিডিটির কারণে এটা চাপা পড়ে যায়। এটাকেও কিন্তু সমাজতত্ত্বের উদ্ভবের একটা ফ্যাক্টর হিসাবে ধরা হয়। তাহলে আমরা কি জানলাম? যে সমাজতত্ত্বের তৈরি যতগুলো ফ্যাক্টর আছে, আমি বাংলা ইংলিশ মিলিয়ে মিশিয়ে বলছি যাতে কারোর অসুবিধা না হয়। তাহলে সমাজতত্ত্ব তৈরি যতগুলো ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে কিন্তু সায়েন্টিফিক চেঞ্জেসটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু অনেক জায়গাতেই সেটাকে উহ্য রাখা হয়। কেন উহ্য রাখা হয় এবং কেন এটা কারণ ছিল, আমরা আলোচনা করব। বলা হচ্ছে যে এই যে সায়েন্টিফিক চেঞ্জেসটা ঘটেছিল, এটা বেসিক্যালি চেঞ্জেসটা এসেছিল ন্যাচারাল সায়েন্সে। এবার ন্যাচারাল সায়েন্সে চেঞ্জেস এসেছে, সেখানে স্টিম ইঞ্জিন, এইসব জিনিস, লাইট এইসব তৈরি হচ্ছে। তার সাথে আমাদের সোশ্যাল সায়েন্সের কি সম্পর্ক? বলা হচ্ছে এই ন্যাচারাল সায়েন্সের উদ্ভাবনী যে আইডিয়াটা, সেই আইডিয়াটাই আমাদের সমাজকেন্দ্রিক আইডিয়াকে উদ্ভব হওয়ার জন্য সাহায্য করেছিল। তাহলে প্রাকৃতিক বিজ্ঞানের যে আইডিয়া, সেটাই সামাজিক বিজ্ঞানের নতুন, নতুন দৃষ্টিভঙ্গি আনতে সাহায্য করেছিল বলেই এই রেনেসাঁকেও সমাজতত্ত্বের উদ্ভবের একটা অংশ হিসাবে ধরা হয়। এই ১৪৯০ থেকে ১৫২০, তারপর কিন্তু হঠাৎ করে আমাদের ডার্ক এজ চলে এসেছিল। ডার্ক এজ এসে গেছিল বলতে সেখানে হচ্ছে ধর্মীয় এমন বিধিনিষেধ এসেছিল যে পুরো ওই কাঠামোটাই পুরো অন্ধকারের মধ্যে চলে যায়। কিন্তু তার সত্ত্বেও আইডিয়াকে তো চেপে রাখা যায় না। তাই এক আইডিয়া जो बदलते आपकी दुनिया, ঠিক সেরকমভাবেই এটাই পরবর্তীতে ইন্টেলেকচুয়াল আইডিয়া আরও প্রস্ফুটিত হতে সাহায্য করেছিল। ঠিক আছে? তাহলে একটা মজার বিষয় পেলাম যে বৈজ্ঞানিক অগ্রগতির সাথে কিন্তু আসলে সামাজিক অগ্রগতি ভীষণভাবে জড়িত। যদি বৈজ্ঞানিক অগ্রগতি না হয়, সেই সমাজের সামাজিক অগ্রগতি হওয়াটা আসলে বন্ধ হয়ে যায়। এই ইন্টেলেকচুয়াল আইডিয়াসটাকে আমরা কি ভাষায় ব্যবহার করি? আমরা বলি এনলাইটেনমেন্ট। এই কথাটা আমরা বহুবার শুনেছি। তাহলে রেনেসাঁর বাংলা হয়ে গেল হচ্ছে নবজাগরণ, এনলাইটেনমেন্টের বাংলা হয়ে গেল হচ্ছে জ্ঞানদীপ্তি। এটা হচ্ছে যে আমরা রিজন শিখলাম, যে রিজন। এবার আপনাদের কাছে মনে হতেই পারে রিজন মানে তুমি ছোটবেলা থেকে বলছি, রিজন মানে হচ্ছে কারণ। না, এত ছোটভাবে ইউরোপে কিন্তু রিজনটাকে ধরা হতো না। এর আগে যে সোশ্যাল স্ট্রাকচার ছিল, সেটাকে না কেউ প্রশ্ন করতে পারতো না। ওল্ড যে অথরিটি ছিল, ট্র্যাডিশনাল যে রিলিজিয়াস অথরিটি ছিল, সেটাকে কেউ প্রশ্ন করতে পারতো না। এখন মানুষ
প্রশ্ন করা শিখলো, কারণ এক আইডিয়া নে বদল দিয়া ইনকি দুনিয়া, ঠিক আছে? তাহলে মানুষ এখন প্রশ্ন করলো, কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তার কারণগুলো দেখা শুরু করলো, বোঝা শুরু করলো। সমাজকেন্দ্রিক নতুন নতুন আইডিয়া এলো যা আগে কখনো আসেনি। এটা কোন সময়ের কথা বলছি? ধরে নিবেন 17 to 18 সেঞ্চুরি, 17 থেকে 1800 শতক। স্যার এত বড়, এটা তো কি সুন্দর আপনি নির্দিষ্ট বললেন। না, নির্দিষ্ট বলা বরং কঠিন। নির্দিষ্ট বলা কঠিন, তার কারণ একটা পুরো বিশ্ব জুড়ে বা ধরে নিই যে ইউরোপ জুড়ে, ওয়েস্টার্ন ইউরোপ জুড়ে যখন একটা চেঞ্জ আসছে, অনেকগুলো চেঞ্জ, তো তখন না এরকম সময় দিয়ে বাঁধা যায় না যে এই সালে ওই সময় ওনার মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়েছিল, ওই সালে ওই সময় ওই দেশে ওনার মাথা থেকে ওই বুদ্ধিটা বেরিয়েছিল। তো এই জন্য একটা লং জায়গা নিয়ে নেয়, ঠিক আছে? এটাকে আমরা সেঞ্চুরি হিসাবে ধরে নিই, একটা পিরিয়ড হিসাবে ধরে নিই। তো এটা যে সালটা বলতে পারলাম, এটাও বরং বলা উচিত ছিল না, ঠিক আছে? তো ঠিক সেরকম এই এনলাইটেনমেন্টেরও কোনো রকম কোনো সাল দিয়ে নির্দিষ্টকরণ করা যায় না, আমরা এটাকে সেঞ্চুরি হিসাবে ধরে নিই। যে এরকমভাবে বলি যে লেট 17 বা আর্লি 18 এরকমভাবে ধরে নেওয়া হয়। তাহলে এই সময়টা কি হলো? সমাজকেন্দ্রিক নিত্য নতুন কিছু আইডিয়া এলো, যে আইডিয়াগুলো সমাজে আগে ছিল না। সে আইডিয়াগুলো শুনলে আপনারা হয়তো অবাক হবেন যে স্যার এইগুলো কি বলছেন, যে এই আইডিয়াগুলো সোসাইটিতে আগে ছিল না। হ্যাঁ, ঠিক বলছি। আমরা যত এগোবো সেই বিষয়টা আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝলাম বৈজ্ঞানিক অগ্রগতি, সেখান থেকে আইডিয়া, অভিষেক বচ্চন অ্যাড দিত সেই কোম্পানির, এক আইডিয়া নে বদল দিয়া দুনিয়া, ইন্টেলেকচুয়াল আইডিয়াস আমাদেরকে উদ্বুদ্ধ করলো, আমাদের মধ্যে জ্ঞানদীপ্তি এলো, জ্ঞানদীপ্তি আসার ফলে সমাজকেন্দ্রিক নতুন নতুন আইডিয়া আমাদের মধ্যে এলো, যে আইডিয়াগুলো এতদিনে আসেনি। এতগুলো সমাজ, এতগুলো বছর, 1700-1800 শতক পেরিয়ে এলাম আমরা, তখন আসেনি, এখন এলো। তারপর কি হলো? সেটার ইমপ্লিমেন্টেশন হলো, ঠিক আছে? যে ইন্টেলেকচুয়াল যে আইডিয়াগুলো আমাদের মধ্যে এসেছিল, আমাদের মাথায় কি হয় যে আইডিয়ালি তো আমরা ইমপ্লিমেন্ট করি, যে মানে ইন্টেলেকচুয়াল আইডিয়া এসেছে, চলো এবার ইমপ্লিমেন্ট করো। এই পলিটিক্যাল ইডিওলজিক্যাল চেঞ্জেসের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন হয়েছিল থ্রু ফ্রেঞ্চ রেভলিউশন। অনেকেই হয়তো ইতিহাসে পড়ে থাকবে ফ্রেঞ্চ রেভলিউশন কি, কেন, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল। ডিটেলে আমরা অবশ্যই যাব, কিন্তু এখান থেকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করছি যে ফ্যাক্টরগুলো কিভাবে কাজ করেছিল, কোনটা কোনটার ওপর কতটা প্রভাব ফেলেছিল, ঠিক আছে? তাহলে তারপর হলো হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। একদম যে আইডিয়াগুলো পেলাম, জাস্ট সেই বৌদ্ধিক যে আইডিয়াগুলো, সেটারই আমরা প্রতিফলন ঘটালাম ফরাসি বিপ্লবের মাধ্যমে। এবার এখন দেখা যাচ্ছে যে সমাজটা একটা এমন জায়গায় দাঁড়িয়ে, নতুন ধরনের মোড অফ প্রোডাকশন, ঠিক আছে? মোড অফ প্রোডাকশন কি আমরা কার্ল মার্কসে শিখবো থিঙ্কার্সের পোর্শনে। নতুন ধরনের মোড অফ প্রোডাকশন, অর্থাৎ এতদিন ছিল কৃষি, এখন চলে এলো শিল্প, ঠিক আছে? তার যে টুলস, মেশিনারি, স্ট্রাকচার, টেকনোলজি সব কিছু বদলে গেল। সেই সময় আমরা ক্যাপিটাল পেলাম, ক্যাপিটালিজম, ঠিক আছে? ক্যাপিটালিজম বোঝে শুধু যে প্রফিট, প্রফিট ছাড়া ক্যাপিটালিজম কিন্তু আর কিছু বোঝে না। তো আমরা ক্যাপিটালিজম পেলাম, তার সাথে আমরা কি পেলাম? আমরা পেলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা তো আগেই চলে এসেছিল। তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো আগে ছিলই, তার সাথে মেশিন ইন্ডাস্ট্রি এলো ইংল্যান্ডের হাত ধরে, আর তার সাথে একটা নির্দিষ্ট সোশ্যাল স্ট্রাকচার, এবং সেখানে ক্যাপিটালিজম, সব মিলিয়ে ওই যে রান্নার যেরকম ইনগ্রেডিয়েন্ট হয় না, যে কত কিছু জিনিস চাই, এই একটু মশলা অল্প করে, ওই একটু মশলা অল্প করে, ১ চা চামচ ওটা, ১ চা চামচ ওটা, ঠিক সেরকমই বলতে পারো যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার জন্য প্রত্যেকটা জিনিসেরই দরকার ছিল। ঠিক যেরকম টুলস, মেশিনারি, সায়েন্স, টেকনোলজি, ক্যাপিটাল সব কিছু মিলেই আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা এলো। সেটাকে কিন্তু আমরা মূলত ইকোনমিক চেঞ্জেস, ম্যাটেরিয়াল বা সোশ্যাল ডেভেলপমেন্ট হিসাবে ধরছি। তাহলে এই সময় মাস ম্যানুফ্যাকচার তৈরি হলো। এবার তোমাদের প্রশ্ন হতেই পারে, স্যার এগুলো তো আমরা কতগুলো জিনিস দেখলাম, এবার এর সাথে সোশিওলজির কি সম্পর্ক? বোঝাবো, রুকো যারা, সবার করো। আমরা এখানে এতক্ষণ দেখলাম বৈজ্ঞানিক যে পরিবর্তন এসেছিল, এগুলো কিন্তু সব ফ্যাক্টরস অফ সোশিওলজি, ঠিক আছে? বৌদ্ধিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক, ৪টে কারণই পড়লাম, এবং ৪টের নির্দিষ্ট নামও পেলাম। এটার নাম ছিল হচ্ছে রেনেসা পিরিয়ড বলি, এটাকে এনলাইটেনমেন্ট পিরিয়ড বলি, এটাকে হচ্ছে ফরাসি বিপ্লব বলি, এবং এটাকে আমরা শিল্প বিপ্লব এই বলে জেনে থাকি। এত অবধি যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এবার আমরা এগোচ্ছি। এইবার যদি একটু আমরা ডিটেইলিংয়ে যাই যে কি হয়েছিল, আমি অলরেডি বলেছি, কিন্তু দেখো চোখের সামনে যদি এই মাইন্ড ম্যাপটা থাকে, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ইমার্জেন্স অফ সোশিওলজি, সোশ্যাল কন্ডিশন কি ছিল দেখো। আমরা এখন মূলত সোশ্যাল কন্ডিশনগুলোকে নিয়ে আলোচনা করলাম সোশিওলজি ইমার্জেন্সে। এনলাইটেনমেন্ট হয়েছিল, এনলাইটেনমেন্টের ফলে কি কি হয়েছিল দেখো। রাইজ অফ রিজন অ্যান্ড র্যাশনালিটি, ওকে। এখানে একটা ভালো জিনিস করেছে, কমার্শিয়াল আর ইন্ডাস্ট্রিয়ালকে কিন্তু আলাদা করে দিয়েছে, ঠিক আছে? আমরা কিন্তু আবার কমার্শিয়াল আর ইন্ডাস্ট্রিয়ালকে একই ধরেছিলাম, এই ইকোনমিক আর ইন্ডাস্ট্রিয়াল এই জিনিসটাকে কিন্তু একই ধরেছিলাম, ওকে। এনলাইটমেন্টে কি কি হলো বলেছি অলরেডি, রিজন এলো, সাইন্টিফিক টেম্পার এলো, রাইজ অফ ইন্ডিভিজুয়ালিজম এলো। এই রাইজ অফ ইন্ডিভিজুয়ালিজমটা কি? এর আগে ব্যক্তির কোনো জায়গা ছিল না, বলা হতো যে ব্যক্তি বড় না সমাজ বড়, বলা হতো যে সমাজ বড়, সমাজ আছে তাই ব্যক্তি আছে, ব্যক্তির আলাদা করে কোনো জায়গা নেই, স্বাধীনতা নেই, কিচ্ছু নেই।
তো এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালিজম জায়গা পেল। সায়েন্টিফিক টেম্পার সেগুলোই কিন্তু আসলে সমাজকেন্দ্রিক যে বিকাশ সেগুলো ঘটতে হতে সাহায্য করেছিল এবং রিজন এবং রেশনালিটির কথা তো আগের স্লাইডে বলেইছি। কমার্শিয়াল রেভলিউশনে কি দেখাচ্ছে? এক্সপ্যানশন অফ ক্রেডিট। ক্রেডিট সিস্টেমটা দারুণভাবে এক্সপ্যান্ড করলো। নিউ ডিসকভারি যেটা বললাম যে ইংল্যান্ডের হাত ধরে কিন্তু এই ডিসকভারিগুলো চলতো, মানে মেশিন ইন্ডাস্ট্রি ডিসকভারি বলো বা নতুন দেশ ডিসকভারি বলো, তখন ইউরোপের প্রত্যেকটা দেশই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল নতুন কিছু ডিসকভার করতে এবং তার রিজন ছিল মূলত কমার্শিয়াল, যেটাকে আমরা ইকোনমিক আর ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম সবটাকে এক করে দিয়েছি। তো কোথাও এক রাখতেও পারে, কোথাও আলাদা রাখতেই পারে। ঠিক যেরকম বললাম যে আমরা এখানে দেখো রেশনালিটিটা আবার নেই, ঠিক আছে? এই যে আমরা দেখলাম যে রেনেসাটা সায়েন্টিফিক চেঞ্জেস, এখানে কিন্তু কোথাও রেনেসাকে রাখেনি। তো এক এক জায়গায় এক এক রকম রাখে। তুমি কিভাবে কোন লজিকে প্রেজেন্ট করছো সেটা তোমার উপর ডিপেন্ড করে। কেউ ওভারল্যাপ করিয়ে নিতে পারে, কেউ হচ্ছে আলাদা আলাদাভাবে রেখে দিতে পারে, কেউ কিছু বাদ দিতে পারে, বাট মূল কাঠামোটা সেম থাকলেই হলো, ঠিক আছে? দেখো ফ্রেঞ্চ রেভলিউশন কি হলো? কোল্যাপস অফ ট্র্যাডিশনাল অথরিটি। একটা মোনার্ক সিস্টেম ছিল, যে মোনার্ক সিস্টেমটা আমি মনে করিয়ে দিই যদি তোমাদের ইতিহাসে ফরাসি বিপ্লবটা মনে না থাকে, সেটা হচ্ছে একটা মোনার্ক সিস্টেম ছিল যেটা হচ্ছে কর চাপিয়ে দিত। যদি খুব ভুল না হই তাহলে হচ্ছে ষোড়শ লুইস, তিনি এবং তার বউ তারা দুজনেই খুব অত্যাচার করতেন, পানিশ করতেন এবং জনগণের যে দুঃখ দুর্দশা সেটা নিয়ে রীতিমতো মজা করতেন। এখনও হয়তো একটা কন্ট্রোভার্সি আছে যে এরকম কথা কি বলেছিলেন, এরকম রাজার যে পত্নী ছিলেন যে তোমাদের যদি এরকম রুটি খাওয়ার টাকা না থাকে তাহলে কেক খাও। তো যদিও এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে যে তিনি এরকম কথা বলেছিলেন কিনা, মানে রুটি খাওয়ার টাকা না থাকলে কেক খাওয়া মানে তোমার দারিদ্রতা নিয়ে রীতিমতো খিল্লি করছে, ইয়ার্কি করছে। তো এরকম একটা স্ট্রাকচার সেটা ভেঙে পড়েছিল, ট্র্যাডিশনাল অথরিটিটা সম্পূর্ণ ভেঙে পড়ে। 1789 সালে তারা রীতিমতো এর বিরুদ্ধে বিদ্রোহ করেন, রাজাকে শুলে চড়ান, ২ বছর পরে রানীকেও শুলে চড়ান, ঠিক আছে? অর্থাৎ এটা ছিল আমাদের ফ্রেঞ্চ রেভলিউশন, যেটাকে আমরা বলে থাকি সাধারণত ওই পলিটিক্যাল চেঞ্জেসটা এসেছিল, ঠিক আছে? এটা তাহলে দেখো পলিটিক্যাল চলে এলো। এটা আমাদের হচ্ছে এনলাইটেনমেন্ট, যেটাকে আমরা নাম দিয়েছিলাম ওই ইন্টালেকচুয়াল চেঞ্জেস, ঠিক আছে? ইন্টালেকচুয়ালও চলে এসছে। কমার্শিয়াল, যেটাকে আমরা ইকোনমিকের আন্ডারে ফেলছিলাম, ইন্ডাস্ট্রিয়াল, যেটাকে আমরা ইকোনমিকের আন্ডারে ফেলছিলাম। আর কি হলো ফ্রেঞ্চ রেভলিউশনের আন্ডারে? রাইজ অফ সোশ্যাল কারেন্টস, আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। ইয়েস, এইবার এইখানে আমরা আলোচনা করব। হ্যাঁ, এখানেই আলোচনাটা করে নিই। সেটা হচ্ছে যে আমি একটু আগেই বলেছিলাম যখন ফ্রেঞ্চ রেভলিউশনটা আলোচনা করছিলাম যে দেখো পলিটিক্যাল রেভলিউশনে এমন কিছু, ইন্টেলেকচুয়াল আইডিয়াতে এমন কিছু আইডিয়া এলো যেটা আমরা আগে পাইনি। ইন্টালেকচুয়াল আইডিয়াতে মানে এই এনলাইটেনমেন্টের ফলে ইন্টালেকচুয়াল রেভলিউশনে এমন কিছু আমরা আইডিয়া পেয়েছিলাম যেটা আমরা ফ্রেঞ্চ রেভলিউশনে মানে পলিটিক্যাল রেভলিউশনে অ্যাপ্লাই করেছিলাম। কি ছিল সেই আইডিয়াগুলো? চলো একটু আমরা সেই বিষয়টা দেখে নিই বা বুঝে নিই। তাহলে আমি আগেই বলেছিলাম যে ইন্টেলেকচুয়াল আইডিয়াস থেকে আমি কিছু আইডিয়া পাচ্ছি। কি কি আইডিয়া জানো? আমরা এই ইন্টেলেকচুয়াল আইডিয়াস থেকে যেটা পেয়েছিলাম সেটা হলো হচ্ছে ফার্স্ট, রাইটস। ঠিক আছে? আমরা জানতাম না যে রাইটস কাকে বলে। আমরা জানতাম না যে ডিসেন্ট্রালাইজেশন অফ অথরিটি কাকে বলে। আমরা জানতাম না লিবার্টি, ফ্র্যাটার্নিটি, সভরেনিটি কাকে বলে, আমাদের এগুলো জানা ছিল না, ঠিক আছে? মানে খুব মজার বিষয় না খুব দুঃখের বিষয়? আমরা 17-18 সেঞ্চুরিতে আসছি, সেই সময়ে দাঁড়িয়েও আমরা জানি না যে রাইটস কাকে বলে, সভরেনিটি, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার এগুলো কাকে বলে জানি না। সেই সময় লকস, হবস, রুশো এনাদের আবির্ভাব ঘটল। তারা বললেন যে দেখো মানুষের বাক স্বাধীনতা থাকা উচিত, মানুষের অধিকার থাকা উচিত, প্রপার্টির অধিকার থাকা উচিত, সমস্ত ধরনের অধিকার থাকা উচিত। ক্ষমতা কখনো এক হাতে পুঞ্জীভূত হওয়া উচিত নয়, ক্ষমতা আলাদা আলাদা হাতে থাকবে। তার জন্য জুডিশিয়াল থাকবে, এক্সিকিউটিভ থাকবে, লেজিসলেটিভ থাকবে। কথাগুলো শোনা শোনা লাগছে? বলছে ক্ষমতা একটা হাতে থাকবে না, ক্ষমতা বা মানে কর্তৃত্ব বা ক্ষমতা একটা হাতে থাকবে না, সেটা জুডিশিয়াল, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এইভাবে ভাঙা থাকবে। কারণ ক্ষমতার কেন্দ্রীভবন হলেই তারা জুলুম শুরু করবে। ক্ষমতা তৃণমূল স্তরে ভাগ করা থাকবে, যাতে তারাও ডিসিশন নিতে পারে যে সেখানে কি পরিবর্তন ঘটাতে হবে। তারা বললেন রাইটসের কথা, যে মানুষের যেন রাইটস থাকে, সেই রাইটসের মধ্যে কিন্তু আজ আমরা লড়াই করছি যেই রাইটস নিয়ে, যে আমার এই রাইটস চাই, ওই রাইটস চাই, এই রাইটসটা কেন খর্ব হলো। তাহলে মাত্র 17-18 সেঞ্চুরিতে সেটা এসেছিল। তার আগে আমরা এগুলো জানতাম না। ওই কারণেই জিজ্ঞাসা করলাম যে এটা আনন্দের কথা না দুঃখের কথা। আর আমি কি বলেছিলাম যে ইন্টেলেকচুয়াল আইডিয়াসে যে আমরা গল্পগুলো পেলাম,
যে লিবার্টি থাকবে, ইকুয়ালিটি থাকবে, রাইটস থাকবে, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার থাকবে, এরকমভাবে আমাদের ওপর কেউ মোনার্ক সিস্টেম থাকতে পারে না। এটার অ্যাপ্লিকেশন কোথায় হয়েছিল বলেছিলাম? পলিটিক্যালে। এই দেখো, ফ্রেঞ্চ রেভলিউশনে এই আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এটার উপর ভিত্তি করে মানে এটার উপর ভিত্তি করেই এই ট্র্যাডিশনাল অথরিটিটা গুড়িয়ে ফেলা হলো। এস্টাবলিশমেন্ট অফ রুল অফ ল, ঠিক আছে? আইনের নিয়ম চলবে, আমরা সবাই আইনের নিয়মে বাঁধা থাকবো। তাহলে সোজা ভাষায় কোথায় তৈরি হয়েছিল বিষয়টা? কিসের দ্বারা? ইন্টেলেকচুয়াল রেভলিউশন দ্বারা, এনলাইটেনমেন্ট পিরিয়ডে। তার অ্যাপ্লিকেশনটা কোথায় হলো? ফ্রেঞ্চ রেভলিউশনে। তাহলে কিন্তু সেটা ফ্রেঞ্চ রেভলিউশনে অ্যাপ্লিকেশন হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশনে তৈরি হয়নি। সেই আইডিয়াগুলো কোথা থেকে এসেছিল? এই ইন্টেলেকচুয়াল রেভলিউশন থেকে এসেছিল। এবং তার সাথেই দেখো কমার্শিয়াল রেভলিউশনই একসাথে হাতে হাত দিয়ে চলছেই। তারপরে আমরা আসি লাস্ট, যেটা ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটাকে আমরা বলছি ইকোনমিক, ম্যাটেরিয়াল, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইটিসি। কি হলো এখানে? রিপ্লেসমেন্ট অফ লেবার বাই মেশিন। আগে মানুষ কাজ করতো, এ দেখো মোড অফ প্রোডাকশনটাই তো চেঞ্জ হয়ে গেল। আগে মানুষ কাজ করতো কোথায়? আগে মানুষ কাজ করতো হচ্ছে জমিতে, এগ্রিকালচার ফিল্ড ছিল, ঠিক আছে? সেই এগ্রিকালচারে দেখলো যে না, এখানে সেরকম প্রফিট নেই। আর যারা প্রফিট অ্যাকুমুলেট করতে ভালোবাসে সেই সমস্ত ক্যাপিটালিস্টরা তারা বললো যে আমি তাহলে একটা জমি রেখে দিচ্ছি, সেখানে কতগুলো মানুষকে রেখে দিচ্ছি, এরকম একটা স্ট্রাকচার ছিল, ঠিক আছে? একদম নিচে হচ্ছে এই পিজেন্টরা থাকতো, তাদের উপর অত্যাচার করা হতো, ট্যাক্স চাপানো হতো, আর এই মাথায় কিংরা বসে থাকতো, প্রিস্টরা বসে থাকতেন, এলিট পার্সনসরা বসে থাকতো। এইভাবেই কিন্তু এই স্ট্রাকচারটা গঠিত হতো, অর্থাৎ সমস্ত চাপ, ভর, প্রেশার সব কিন্তু এদের ওপর পড়তো। তো এবার যারা ওপরে বসেছিলেন তারা দেখলেন যে না, এই জমি থেকে আমি আর কী বা প্রফিট করতে পারি, বরং এখন টুলস, টেকনোলজি, মেশিনারিজ এত এসে গেছে, আমার কাছে ক্যাপিটালও আছে, চলো আমি একটা কারখানা স্থাপন করি। সেই কারখানায় আমি বিভিন্ন মেশিন বসিয়ে দিই, সেই মেশিনগুলোর জন্য মেনটেন করার জন্য সেই মেশিনগুলোই কাজ করবে মানুষ। তাহলে আগে যেটা কি ছিল কিনা ছিল, মানে সম্পূর্ণ মানুষ ফিল্ডে কাজ করছে, ঠিক আছে? এখন হয়ে গেল ইন্ডাস্ট্রিতে মেশিনগুলো অনুযায়ী মানুষ কাজ করছে, ঠিক আছে? সম্পূর্ণ বদলে গেল কিন্তু। নতুন নতুন প্রতিষ্ঠান এলো, আমরা জানি প্রতিষ্ঠানের মধ্যে কি কি পড়ে? ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ, কাস্ট, ঠিক আছে? এবার তোমরা বলবে যে স্যার ফ্যামিলি, ম্যারেজ, কিনশিপ, কাস্ট এগুলো তো আগে থেকেই ছিল, তাহলে নতুন ইনস্টিটিউশন কি করে এলো? ভেঙে গেল, কারণ এগুলোর কাজই তো বদলে গেল। আমরা এগুলো পড়বো হচ্ছে ফ্যামিলি, ম্যারেজ, ইনস্টিটিউশন এই অংশে। যে ইনস্টিটিউশনগুলো ছিল মূলত পরিবার কেন্দ্রিক, সেইগুলোই ভেঙে ভেঙে এখন তার একাধিক কাজ এক একজন নিয়ে নিল। ব্যাংকিং পরিষেবা এলো, কিন্তু আগে কিন্তু অর্থনৈতিক সমস্ত যে ডিসিশন বা তার কেন্দ্রবিন্দু পরিবার ছিল। বা এখন স্কুলে যে ভর্তি করা হয় ফর্মাল এডুকেশন, আগে কিন্তু এই শিক্ষার যে মূল কেন্দ্রবিন্দু সেটা পরিবার ছিল। তাহলে নতুন নতুন প্রতিষ্ঠানের উদ্ভব হলো, নতুন ক্লাসের উদ্ভব হলো। বিশেষ করে আমরা এখানে মিডল ক্লাসের কথা বলতেই পারি। আরবানাইজেশন হলো দ্রুত। অনেকে মনে করেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্যই আরবানাইজেশন হয়েছে, তা বলেনি। আরবানাইজেশন আগেও ছিল, কিন্তু ইন্ডাস্ট্রির ওপর ভিত্তি করে যে আরবানাইজেশন বা যে সেটা যে র্যাপিডভাবে ছড়িয়ে পড়লো, সেটা হলো ইন্ডাস্ট্রির ওপর ভিত্তি করে। এবং তার সাথে ইনক্রিজড ডিভিশন অফ লেবার, ডিভিশন অফ লেবার বাড়তে থাকলো। তার মানে হলো যে আগে একজন 10টা কাজ করত, এখন 10 জন 10টা কাজ করছে, ঠিক আছে? ডিভিশন অফ লেবার খুব ছোট করে বোঝালাম, যে একটা কাজ তুমি ছোট 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 ভাগে ভেঙে দাও, তাহলে মনে করা হয় যে তার যে প্রোডাক্টিভিটি, তার যে কোয়ালিটি সেটা বাড়বে। অর্থাৎ তোমরাই দেখো না, তোমরা যে WBCS এর প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা টিচারের কাছে পড়ার চেষ্টা করো। বা আমরা যখন 9-10 পড়তাম তখনই আলাদা আলাদা টিচারের কাছে পড়তাম। কেন? যে না, এইটা আমার টোটাল কাজটা, সেটাকে আমি আলাদা আলাদাভাবে ভাগ করে দিই। তো ঠিক সেইভাবেই একটা রাষ্ট্রের, একটা বাড়ির প্রত্যেকটা কাজ আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়। এবং এর সাথে একটা টার্ম অ্যাড করবো, সেটা হলো স্পেশালাইজেশন। এই স্পেশালাইজেশন জিনিসটা কি? যে না, ডিভিশন অফ লেবারে যে যেটা ভালো পারে তাকে সেটা দাও, তাহলে কি হবে যে সে সেই কাজটা খুব সুন্দরভাবে, সূক্ষ্মভাবে, একদম পিওর কোয়ালিটি মেনটেন করে শেষ করতে পারবে। ঠিক সেরকম যেরকম তোমরা ম্যাথ টিচারের কাছে ম্যাথ করতে ভর্তি হও, হিস্ট্রি টিচারের কাছে ম্যাথ করতে ভর্তি হও না। বা আমি সোশিওলজি পড়াচ্ছি কারণ এটাই আমি স্পেশালাইজড। তো এটা হলো ডিভিশন অফ লেবার, যে কোনো কাজকে কীভাবে ভাগ করে নেওয়া হয়, কারণ তার কোয়ালিটিটা আরও বেশি বাড়ানোর জন্য। এইগুলো তো সব হলো, আবারও সেই একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, ঠিক আছে? ঘুরে ফিরে সেই একই কথা, যে সোশিওলজি কোথায়? সোশিওলজি কোথায়? সব বুঝলাম, এত অবধি সব বোঝা গেল, সোশিওলজি কোথায়? আসছি। এটা তো দেখো, যদি আমরা বুঝে থাকি যে সোশ্যাল কন্ডিশন, তার সাথে কিছু কিন্তু ইন্টেলেকচুয়াল অ্যান্টিসিডেন্টসও ছিল। কি জিনিস? যে না, ইন্টেলেকচুয়াল কিছু কিছু বিষয় যেটাকে আরও বেশি করে ঠেলে দিয়েছিল সোশিওলজিকে। খুব আনন্দের বিষয় বা দুঃখের বিষয়, তোমাদের কিন্তু আবার এই ইন্টেলেকচুয়াল বিষয়গুলোর ওপর অতটা গুরুত্ব দেওয়া হয়নি সিলেবাসে। মানে তোমাদের সিলেবাসে কিন্তু কোথাও ওই সোশিওলজি অ্যাজ সায়েন্টিফিক রিসার্চ মেথড,
এইভাবে কখনো কোনো মানে টপিক ইনক্লুডই করা হয়নি, না প্রশ্ন এসছে। তো সেক্ষেত্রে তোমরা এটা দেখলে দেখে নিতে পারো, এটা মূলত ইউপিএসসির একটি অংশ হিসাবেই রয়ে গেছে, যেখানে এগুলোকে তাদের ডিটেইলে পড়তে হয় যে কিভাবে সোশিওলজিও সায়েন্সের মতো বিহেভ করে, ঠিক আছে? সেটা পজিটিভ ওয়েতে যায়, কিভাবে সেখানে সার্ভেগুলো কন্ডাক্ট হচ্ছে, রিসার্চগুলো কন্ডাক্ট হচ্ছে। তো তোমরা এই ইন্টেলেকচুয়াল অ্যান্টিসিডেন্টসগুলো জাস্ট পড়ে নিতে পারো, বাট এটা আমি ডিসকাস করব না, তার কারণ আমাদের সোশ্যাল কন্ডিশন ওগুলোর ওপরেই কিন্তু বেশি জোর দেওয়া হয়, অ্যাটলিস্ট ইন ডাব্লিউবিসিএস, এবং এক্সপেকটেশনও সেটাই থাকে। এবার মজার বিষয় হচ্ছে, তোমাদের ওই প্রশ্নটা ছিল যে তাহলে স্যার সোশিওলজি কোথা থেকে এলো, সোশিওলজি কিভাবে আসবে? এইবার দেখো, বিষয়টা হচ্ছে যে একটা সমাজ, সেই সমাজটা কেমন ছিল? সেই সমাজটা ছিল হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে? একটা স্ট্যাটিক সমাজ ছিল, সেই সমাজেই হঠাৎ করে ডায়নামিজম চলে এলো। কেমন কেমন ডায়নামিজম? সায়েন্সের দিক থেকে ডায়নামিজম এলো, ইন্টেলেকচুয়াল দিক থেকে ডায়নামিজম এলো, কালচার, আর্কিটেকচার, লিটারেচার, সব দিক থেকে ডায়নামিজম এলো। এমনকি মোড অফ প্রোডাকশনের ডায়নামিজম এলো। তাদের করার যেটা করে তারা বেঁচে থাকতো সেটা বদলে গেল। তাদের নিয়মগুলো বদলে গেল, রাজনৈতিক যে কাঠামো, সেই কাঠামো বদলে গেল। সবকিছু যখন বদলে যায় তখন তো মানুষ নিজেও বদলে যায়, তাই নয় কি? তাহলে এই যে বদলে যাওয়া সমাজ, এই সমাজটাকে স্টাডি করবে কে? যদি বলো যে স্যার অনেকেই তো সামাজিক বিজ্ঞান আছে, কিন্তু দেখো প্রত্যেকটা যত সামাজিক বিজ্ঞান আছে সবাই কিন্তু একটা নির্দিষ্ট অংশ নিয়ে স্টাডি করে। যদি তুমি বলো যে সমাজের রাজনৈতিক দিক নিয়ে আলোচনা কে করে, তাহলে বলতে পারি যে আমাদের ওই পল সায়েন্স রয়েছে, ঠিক আছে? ফিলোসফি, সোসাইটির ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল নিয়ে স্টাডি করছে। হিস্ট্রি, সমাজের ইতিহাস যে অংশ, সেটা নিয়ে স্টাডি করছে। তাহলে একটা সমাজের, যদি একটা ধরে নিই সমাজ, তার একেকটা অংশ নিয়ে স্টাডি করার মতো, একেকটা দৃষ্টিভঙ্গি নিয়ে স্টাডি করার মতো বিজ্ঞান আছে। কিন্তু এই যে ওভারঅল সোসাইটি, যেটা কিনা স্ট্যাটিক থেকে ডাইনামিক হয়ে গেল, সেই সমাজটাকে স্টাডি করার মতো একটা ইন্ডিভিজুয়াল ডিসিপ্লিন কিন্তু ছিল না। সবাই একেকটা সমাজের একেকটা অংশ নিয়ে স্টাডি করছে, ওভারঅল সমাজটাকে নিয়ে তো কেউ স্টাডিই করছে না। সেই সময় যে একটা নতুন বিজ্ঞানের প্রয়োজনীয়তা মানে উদ্ভূত হলো, মানে প্রয়োজনীয়তা তৈরি হলো, সেই প্রয়োজনীয়তাটার মাধ্যমেই এই সোশিওলজির এমার্জেন্স ঘটলো। তাহলে এর আগে এমন কোনো সাবজেক্ট বা ডিসিপ্লিন ছিল না যে সাবজেক্ট বা ডিসিপ্লিনটা এইভাবে সমাজকে স্টাডি করবে। তাহলে সোশিওলজির মধ্যে কি কি থাকে? সোশিওলজির আন্ডারে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের অ্যাঙ্গেল, হিস্ট্রিক্যাল অ্যাঙ্গেল সবই থাকছে, ঠিক আছে? কিভাবে থাকছে সেটা আমরা স্কোপে আলোচনা করব, সেটা আলাদা বিষয়। ওকে, দিস সোশ্যাল কন্ডিশন রেজাল্টেড ইন ক্যাওস অ্যান্ড ডিসঅর্ডার ইন সোসাইটি। স্বাভাবিক, স্ট্যাটিক থেকে ডাইনামিক হয়েছে, সমস্যা তো আসবেই। র্যাপিড সোশ্যাল চেঞ্জেস এসেছিল, জানি। দিস প্রম্পটেড দ্য থিঙ্কার্স টু ইনভেস্টিগেট দ্য টাইজ বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি। এইবার দেখছে যে আচ্ছা, ইন্ডিভিজুয়াল সোসাইটির মধ্যে সম্পর্কটা কি, কিভাবে বদলে গেল। ঠিক আছে, বলে যায় না যে বদলে যাওয়া কেমিস্ট্রিগুলো, ঠিক আছে, বদলে যাওয়া সম্পর্কগুলো, এটা তো দেখা যাচ্ছে যে গ্রাম গ্রাম ছিল, গ্রাম থেকে হচ্ছে মানুষ শহরে চলে গেল, শহরে যাওয়ার পরেই সেই মানুষটা কেমন যেন অন্যরকম হয়ে গেল। গ্রামের যে জয়েন্ট ফ্যামিলি ছিল সেটা ভেঙে গেল, নিউক্লিয়ার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে গেল। সেখানে মানুষের মধ্যে মূল্যবোধ বলে আর কিছু থাকলো না। এর আগে মানুষের মধ্যে অনেক বেশি আন্তরিক যে বোঝাপড়া, সেটা ভালো ছিল, পার্সোনাল রিলেশন ছিল, সেটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ হয়ে গেল। গ্রামে অনেক বেশি কাস্ট সিস্টেম থাকতো, শহরে গিয়ে কিন্তু সেই কাস্টের যে প্রেশারটা, সে কাস্ট মেনে মেনে চলার যে ব্যাপারটা, সেটা কিন্তু কমে গেল। আগে গ্রামে হয়তো একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করছে, শহরে গিয়ে একই ইন্ডাস্ট্রিতে দুইজন মিলে কাজ করছে, কারণ দুজনে কাস্টের দিক থেকে উঁচু নিচু থাকলেও কিন্তু অর্থনৈতিক দিক থেকে দুজনেই সমান। তাই একই ঘরে তারা 8 ফুট বাই 10 ফুট ঘরের একটিতে তারা সবাই মিলে থাকছে, 8-10 জন, 10-12 জন থাকছে। কারণ একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি তো থাকার জায়গা দিতে পারছে না, তাদের গ্রাম অনেক দূরে, তাই আশেপাশেই স্লাম তৈরি হয়ে গেল। স্লাম তৈরি হয়ে গেল, সেখানেই ছোট ছোট ঘর, সেখানেই তারা পশুর মতো থাকতো, সেখানেই তারা মানে পশুর থেকে অধম একটা জীবন কাটাতো। এমনকি ইন্ডাস্ট্রির যে স্ট্রাকচারটা ছিল, সেটাও ছিল একদম অমানবিক। সেখানে কোনো হাইজিন, স্যানিটেশন কিছুই ছিল না। সারাদিন ইন্ডাস্ট্রি, কলকারখানার আওয়াজ। সেখানে কিন্তু মানুষের মানসিক যে সমস্যা, সেগুলো আসতে বাধ্য। স্লাম তৈরি হলো মানে সেখানে এবার অপরাধ আসবে। কেউ কেউ যে বা যারা নিজেদের ওয়াইফ বা বাচ্চাকে সেখানে নিয়ে এলো, সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স দেখা গেল, অপরাধ প্রবণতা দেখা গেল, জুভেনাইল ডেলিকুয়েন্সি দেখা গেল, থেফট, স্ন্যাচিং, এগুলো একদম কমন ব্যাপার হয়ে গেল। দেখা যাচ্ছে যে তাদের বেঁচে থাকাটাই খুব কষ্টকর হয়ে উঠলো। এই রকম একটা সমাজে এই বিষয়, মানুষের মানুষের মধ্যে যে পরিবর্তনগুলো এলো, সমাজের মধ্যে যে পরিবর্তনগুলো এলো, সমাজের কাঠামোয়, সমাজের প্রক্রিয়ায়, সংস্কৃতিতে যে পরিবর্তনগুলো এলো, সেগুলোকে স্টাডি করার জন্য যে সাবজেক্টটা উদ্ভূত হলো, সেটা হলো সোশিওলজি। সোশিওলজির ফাদারকে, সোশিওলজির ফাদার অগাস্ট ই। অগাস্ট, এই অগাস্ট, এটা অগাস্ট মাস চলছে, তার সাথে ই যোগ হবে, কোত, ঠিক আছে? COMTE, কমতে উচ্চারণ হয় না, কোত উচ্চারণ হবে। 1839-এ তিনি সোশিয়াস
আর লোগস, সোশিয়াস মানে সাধারণত ওই অ্যাসোসিয়েশন বা কম্প্যানিয়নশিপ বোঝায়, আর লোগস মানে হচ্ছে স্টাডি, নলেজ, এডুকেশন এগুলোকে বোঝায়। তাহলে নলেজ অফ সোসাইটি, স্টাডি অফ সোসাইটি, সায়েন্স অফ সোসাইটি মিলিয়ে হলো হচ্ছে সোশিওলজি। সেটা কি স্টাডি করবে? এই টোটাল বিষয়টা স্টাডি করবে। তাহলে এবার আশা করি বোঝা গেল যে কিভাবে এইগুলো ফ্যাক্টর হিসাবে কাজ করেছিল সোশিওলজির এমার্জেন্সে। ঠিক আছে? দিস নিউ সাবজেক্ট ম্যাটার প্লাস মেথোডোলজি লেড টু দ্য নিড ফর, এই যে মেথোডোলজি, এই মেথোডোলজিটা আমরা এই অ্যাঙ্গেল থেকে পাচ্ছিলাম, কিন্তু এই অ্যাঙ্গেলটা না তোমাদের মিস করা হয়, ডাব্লিউবিসিএসে রাখাই হয়নি, তো সেই কারণে এই জায়গাটা আমরা মিস করছি। মেথোডোলজি লেড টু দ্য নিড ফর আ নিউ ডিস্টিংক্ট সায়েন্স দ্যাট ইজ সোশিওলজি। এইখানের এই ইমার্জেন্স অফ সোশিওলজির লাস্ট যে আমাদের স্লাইডটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে দেখো ডার্ক এজ ছিল, একদম ডার্ক এজ থেকেই শুরু করেছে। ঠিক আছে? ডার্ক এজ কখন এলো? আরে আগে তো রেনেসা আসবে, তারপর তো ডার্ক এজ এলো। এখানে কিন্তু রেনেসাকে টোটালি মিস করা হয়। রেনেসার পরে ডার্ক এজ, সেখান থেকে অলরেডি আমরা আইডিয়া কিন্তু পেয়ে গেছিলাম, ডন অফ মডার্নিটি অ্যান্ড ইটস ফল আউটস। তাহলে তারপরে যে পরিবর্তনগুলো আসছে, সোশ্যাল চেঞ্জ, তার ফলে কি হলো? ইকোনমিক চেঞ্জ, তার ফলে কি হলো? পলিটিক্যাল চেঞ্জ, তার ফলে কি হলো? দেখো পলিটিক্যাল চেঞ্জের মধ্যে রেখেছে ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন আমরা কি পেয়েছিলাম? ডেমোক্রেসি, লিবার্টি। ঠিক আছে? কিন্তু তার সাথে তো আবার ক্যাওস আর আনসার্টেনিটিও এলো। সবসময় মাথায় রাখবে যদি কিছু ভালো থাকে তার খারাপটাও তো সবসময় থাকছে। ধরো সোশ্যাল চেঞ্জ হলো, রাইস অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, মিডল ক্লাস তৈরি হলো, সেকুলারিজম তৈরি হলো, আরবানাইজেশন তৈরি হলো, কিন্তু তার সাথে দারিদ্রতাও তো এলো, তার সাথে পরিবার ভেঙেও তো গেল। ইকোনমিক চেঞ্জেস যদি ধরো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মার্কেট ফোর্সেস, ক্যাপিটালিজম এগুলো এলো, তার সাথে তো ক্রাইমের নতুন ধরন এলো, মানুষের মানে পশুর মতো যে মানুষ থাকা শুরু করলো সেটাও এলো। ঠিক সেরকমভাবেই আমরা জানি যে সমাজে যখনই পরিবর্তন আসে তার সাথে ভালো এবং খারাপ একসাথে আসে, সোশিওলজি এই পুরো বিষয়টা স্টাডি করবে। তাহলে এই যে এতগুলো প্রশ্ন আমাদের সামনে এলো, সেটাকে এবার স্টাডি করবে কে? সোশিওলজি। এইভাবেই কিন্তু সোশিওলজি আসলে উদ্ভূত হয়েছিল। আশা করি খুব ছোটোর মধ্যে তোমাদেরকে বোঝাতে পারলাম যে সোশিওলজির মেন ফ্যাক্টরগুলো কী ছিল। এবার দেখো আমাদের কাছে প্রশ্ন কি এসছে, ডিসকাস দ্য ইমার্জেন্স অফ সোশিওলজি অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন। পারবো কি পারবো না? এখানে কিন্তু একটা টুইস্ট আছে। একাডেমিক ডিসিপ্লিন হিসাবে অনেকে এটা দেখে ঘাবড়ে যেতে পারে যে একাডেমিক ডিসিপ্লিন হিসেবে আমরা তো এতক্ষণ পড়লাম যে মানে ফ্যাক্টর হিসাবে কিভাবে সামনে এসেছিল একাডেমিক ডিসিপ্লিন। তো ফ্যাক্টর হিসাবে যেইভাবে সামনে এসেছিল সেটাকে তো অ্যাটলিস্ট আমরা পথ হিসাবে রাখতেই পারি। একাডেমিক ডিসিপ্লিন মানে তোমার যদি মনে হয় যে কোন কলেজে কত সালে খুলেছিল এটা জিজ্ঞাসা করছে, তাহলে তার আগে তো তোমাকে এই জিনিসটা সাজিয়ে দিতে হবে যে কিভাবে এটা এলো। এর এত কিছুর পরে তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে সেইটা আমরা পড়া শুরু করলাম বা জানা শুরু করলাম। বাট মেইন যে ইমার্জেন্সির ফ্যাক্টর সেটা কিন্তু সবসময় সেমই থাকছে। তাই যদি এরকম কোনো টুইস্ট অ্যান্ড টার্ন আসে যে তোমাকে একটা টার্ম দিয়ে দিচ্ছে যার ফলে তুমি বুঝতে পারছো না, তো সবসময় ওই যে আমরা বলি যে ব্যাক টু বেসিক, যে একদম বেসিকটা মাথায় রাখবে। ঠিক আছে? থাম্ব রুলগুলো মাথায় রাখবে যে না তুমি যেটুকু জানো সেটুকুই তুমি লিখে আসছো একদম দৃঢ়তার সাথে। হ্যাঁ, যেটা হয়তো একটা টার্ন জিজ্ঞাসা করছে বুঝতে পারছো না পরীক্ষার হলে, বাট এমন না হয় যে ওটা বুঝতে পারলে না বলে পুরোটাই তুমি ছেড়ে দিয়ে চলে এলে। ঠিক আছে? তা কনফিডেন্সটা তোমাকে রাখতে হবে যে তুমি কিন্তু ইমার্জেন্স অফ সোশিওলজি অলরেডি শিখে গেছো, বুঝে গেছো। ওকে? তাহলে দেখো আমরা দেখলাম যে কিভাবে একদম সিলেবাসে যেরকম থাকে সেই অনুযায়ী কিন্তু পুরো বিষয়টা আমাদেরকে দেয়। আচ্ছা, এরপর যদি আমরা আমাদের সেকেন্ড টপিকের দিকে চলে যাই, এখানে দেখো স্কোপ দেখতে পাচ্ছি, দেখা যাক এরপরে স্কোপটাই আসে কিনা। হ্যাঁ, স্কোপ এসে গেছে। একটু আগে আমরা বলছিলাম যে হচ্ছে সোশিওলজির অন্যান্য সাবজেক্টের সাথে একটা সম্পর্ক আছে। সোশিওলজি কিভাবে কি স্টাডি করবে, সোশিওলজির মধ্যে কি পড়বে। ঠিক আছে? এইগুলোই কিন্তু আসলে স্কোপের আন্ডারে আমরা পড়বো। সবার ফার্স্টে দেখো স্কোপ মানে কি বোঝায়? স্কোপ বলতে কি বোঝায়? স্কোপের বাংলা হলো পরিধি, সেটা আলাদা বিষয়। কিন্তু পরিধি মানে হচ্ছে যে একটা সাবজেক্ট তো সবকিছু স্টাডি করতে পারে না। একটা সাবজেক্ট সবকিছু স্টাডি করতে পারে না। তার মধ্যে তো নির্দিষ্ট কিছু জিনিস থাকে। যেমন ধরো তুমি ম্যাথে কখনো পাবে যে বাবর আর কনিষ্কর সাম্রাজ্য কিরকম ছিল, কি ছিল? অশোক কেন ৫৪ অশোক থেকে ধর্ম অশোক হলো? নিশ্চয়ই তুমি এগুলো ম্যাথ, কেমিস্ট্রিতে পাবে না। আবার নিশ্চয়ই তুমি জিওগ্রাফিতে পাবে না। কোনো একটা স্পেসিফিক রিঅ্যাকশনের ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে। হ্যাঁ, জিওগ্রাফিতেও রিঅ্যাকশনের কিছু ব্যাপার থাকে, সেটা আলাদা বিষয়। বাট প্রত্যেকটা সাবজেক্টের নির্দিষ্ট বাউন্ডারি থাকে। সেই বাউন্ডারিগুলোকে আমাদের বুঝতে হবে। সোশিওলজি যে সময় তৈরি হলো অগাস্ট কর্তের হাত ধরে, সেই সময় না সোসাইটিতে এত ক্যাওস, এত চেঞ্জ, এত ডাইনামিজম যে সোশিওলজির আন্ডারে কি থাকবে আর কি থাকবে না সেটা নির্ধারণ করার জন্য আলাদা গোষ্ঠী তৈরি হয়ে গেল। আমি গোষ্ঠীটা খুব ছোট টার্মে বলছি, বাট এটা বড় টার্মে বললে স্কুল, আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুল না। ঠিক আছে? যেখানে কিনা একদম নির্দিষ্টভাবে আলোচনা করা হয়, একটা থিওরি, থেসিস জমা করা, সেটা নিয়ে একদম ডিসকাশন, লেখালেখি, সেটাকে তারা স্কুল বলতেন। আমরা কিছু স্কুলের নাম জানি, যেমন ফ্র্যাঙ্কফুর্ট স্কুল। ঠিক আছে? তো ফ্র্যাঙ্কফুর্ট স্কুল সোশিওলজির জন্য খুব আসলে ইম্পর্টেন্ট, সেই কারণে এটার নাম আমরা বিশেষ করে মনে রাখি।
তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো যে এখন আমরা পড়তে চলেছি স্কোপ। স্কোপে এবার কি হবে? আমরা সোশিওলজির যে পরিসীমা হবে, যে বাউন্ডারি হবে, সেটা যে পরিধি হবে, সেটা নির্ধারিত করার চেষ্টা করব। ওকে? আমরা এটা খুব ভালো করে জেনে গেছি যে সোশিওলজি কিন্তু প্রবলেমের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল এবং প্রাথমিকভাবে এর কিছু স্কোপ থাকলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু সময়ের সাথে সাথে এটা আরও বৃদ্ধি পায়। তাই এটাকে আমরা কিছু ফেজের মাধ্যমে আলাদা করতেই পারি। বলা হয় সোশিওলজির যে ফার্স্ট ফেজটা ছিল সেটা হচ্ছে 1838 টু 1880। এই সময় এটাকে সাধারণত ম্যাক্রো ইউনিট হিসাবেই ধরা হয়। ম্যাক্রো মানে কি? বড়, বড় জিনিস। এই দেখো ম্যাক্রো, এই যে মাইক্রো। ম্যাক্রো মানে বড় জিনিস, যেটা বড় বড় জিনিস নিয়ে আলোচনা করছে। ওই যে আমি বললাম বাড়ি বাড়ি বাতে, ঠিক আছে, বাড়ি বাড়ি বাতে পাওভাজি খাতে, ওরকম টাইপের যে বড় বড় কথা, যে একদম সোশ্যাল ইনস্টিটিউশন, কালচার, সিস্টেম, সোশ্যাল প্রসেস, সোসাইটি, এই বড় বড় বিষয়গুলোকে নিয়ে যে আলোচনা করছে সেটা হলো ম্যাক্রো। তাহলে সোশিওলজি কিন্তু প্রথম দিকে ইনিশিয়াল ফেজে ম্যাক্রো ইউনিট হিসাবেই আত্মপ্রকাশ করেছিল। এই সময় অগাস্ট কোতের হাত ধরে সোশ্যাল স্ট্যাটিক্স, সোশ্যাল ডাইনামিক্স, সোশ্যাল পজিটিভিজম, এই সমস্ত বড় বড় যে তত্ত্বগুলো, ঠিক আছে, গ্র্যান্ড থিওরি টার্মটা ইউজ করবো না, বড় বড় তত্ত্বগুলো সামনে আসে, যেটাকে কিনা যেখানে কিনা সোসাইটিকে একটা বড় ইউনিট হিসাবে দেখানো হচ্ছিল। তাছাড়া সাসিমো, হার্বার্ট স্পেন্সার, এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে এটুকু দেখতে পাচ্ছি যে সমাজতত্ত্বের পরিধি, সেখানে ম্যাক্রো ইউনিট মানে বড় বড় দিক, বড় বড় বিষয়, সেখানে বড় বড় লোক, বড় বড় লোকের মধ্যে কারা কারা আছে? অগাস্ট কোত আছে, হার্বার্ট স্পেন্সার আছে, এবং এরাই কিন্তু আসলে সমাজের যে বড় দিকটা, অর্থাৎ সমাজ বড় না ইন্ডিভিজুয়াল বড়, এরা বললো সমাজ বড়। সমাজ হলো একটা কাঠামো, সমাজ হলো একটা স্ট্রাকচার, সমাজ যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ মানুষ ঠিক থাকবে, স্ট্রাকচারে যদি কোনো সমস্যা আসে সমাজ তাহলে পুরোপুরিভাবে ভেঙে পড়বে। তাই সমাজ কিভাবে চলছে সেই বিষয়ে আমাদের মানে সিরিয়াস থাকতে হবে, নজর রাখতে হবে। এইটা হচ্ছে ম্যাক্রো দিক। তাহলে সোশিওলজি কী নিয়ে আলোচনা করবে? অ্যাকর্ডিং টু দেম সোশিওলজি সমাজের বড় বড় যে দিকগুলো সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবে। তাহলে বড় দিকের উল্টোও তো কিছু ছোট দিক থাকে। সেই ছোট দিকগুলো কবে যুক্ত হলো? সেকেন্ড ফেজে। সেকেন্ড ফেজে কি আসছে? সেকেন্ড ফেজে আসছে হচ্ছে দেখো মাইক্রো। মাইক্রোর মধ্যে কি পড়ে? ফ্যামিলি, এডুকেশন, এখানেও মাইক্রোর মধ্যে কিছু এক্সাম্পল ছিল। সেলফ, ইন্টারাকশন, সোশ্যালাইজেশন, রোল, গ্রুপ, এগুলো কিন্তু দেখো আবার ইন্ডিভিজুয়ালের সাথে যুক্ত। তাহলে আমরা বলতে পারি যে সোশিওলজির ম্যাক্রোর মধ্যে সাধারণত সোসাইটি কেন্দ্রিক বিষয় ছিল, আর মাইক্রোর মধ্যে স্পেসিফিক্যালি ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক বিষয়গুলো ছিল। এই ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক বিষয় কখন এলো? সেকেন্ড ফেজটা এলো 1880 টু 1940। এই সময় কিন্তু সোশিওলজির যে স্কোপটা আরেকটু ওয়াইড হলো। ম্যাক্সো এবার হাত ধরে মাইক্রো যে স্কোপ সেই বিষয়গুলো এলো, এবং এই সময় কিন্তু ভুলে যেও না যে এই সময় শুধু মাইক্রো বিষয়গুলোই এসছে। ম্যাক্রো প্রথম থেকেই ছিল, পরবর্তী ক্ষেত্রে মাইক্রো এলো, কিন্তু তার সাথে ম্যাক্রো যে স্কোপ সেটাও কিন্তু একসাথেই চলছিল। তাহলে সমাজতত্ত্বের আগে স্কোপ ছিল ম্যাক্রো, পরবর্তীতে মাইক্রো প্লাস ম্যাক্রো, এমন না যে শুধু মাইক্রোই শুরু হয়ে গেল। ওকে? এই বিষয়টা মনে রাখো, এই বিষয়টা যেন গুলিয়ে না যায়। এটা তো আমরা দেখলাম ফেজ হিসাবে, যে সমাজতত্ত্বের আমরা দুটো ফেজ দেখছি, যদিও 1940s পরেও আরও অনেকগুলো ফেজ এসেছিল, বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট ফর আস রাইট নাও। তো এটুকু আমরা বুঝতে পারছি যে আচ্ছা সোশিওলজি দুটো ফেজ, যেই ফেজটাতেই মূলত এর যে মূল ভিত্তি সেই সময়টা স্থাপন হয়েছিল। এটা তো গেল আমরা সময় হিসাবে বুঝলাম, মাইক্রো ম্যাক্রো হিসাবে বুঝলাম। কিন্তু যদি আরেকটু ডিটেইলিংয়ে বুঝতে চাই, তাহলে ডিটেইলিংয়ে যদি বুঝতে চাই তাহলে আমাদের বিষয়টাকে এইভাবে দেখতে হবে। সেটা হলো যে সোশিওলজির দুটো স্কুল, অলরেডি আমি স্কুল মানে বলেছি যে স্কুল বলতে কি বোঝায়, যে এরা রীতিমতো দুটো স্কুলে ভাগ হয়ে গেছিল। সেইখানে সোশিওলজিকে কীভাবে দেখা হবে বা একটা সোশিওলজি সাবজেক্টের মধ্যে কী কী থাকবে বা থাকবে না সেটা দেখা শুরু হয়। মানে তোমরা ধরো একটা স্কুলে পড়ো, সেখানে ধরো একটা নির্দিষ্ট সিলেবাস, সেই সিলেবাসটা আন্ডারে কী কী থাকবে সেটা তো তাদের উপর ডিপেন্ড করছে না, যে যারা বানাচ্ছে। তো তারা যেহেতু বানায় তাই তারাই নির্দিষ্ট করে দেয় এটা থাকবে, ওটা থাকবে না, এটা ইনক্লুড, ওটা এক্সক্লুড। ঠিক সেরকম যারা ফর্মাল স্কুলের ছিল তারা বলতো যে সোশিওলজির মধ্যে কী কী থাকা উচিত, যারা সিনথেটিক স্কুলে ছিল তারা বলতো সোশিওলজির মধ্যে কী কী থাকা উচিত। এবার কোনটা আমরা অ্যাকসেপ্ট করেছি, কোনটা অ্যাকসেপ্ট করা উচিত, আমরা একটু পড়ে নিই, দেখে নিই, তারপরে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটু যদি আমরা ডিটেলে ঢুকি তাহলে দেখতে পারবো সোশিওলজির যে স্কোপটা ছিল সেটা কিন্তু বড় আর ছোট দুটো দিকই ছিল। মানে সেখানে যেমন একসাথে ওই মানে সোশ্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আবার সেখানে যে ছোট ছোট যে ইস্যুগুলো সেগুলো নিয়েও কিন্তু আলোচনা হতো। সোশিওলজি স্কোপ ইজ নোটাবলি ব্রড, encompassing everything from individual interaction to large scale issues such as unemployment, caste conflict, rural indebtedness। তাহলে সমাজতত্ত্বের স্কোপটা প্রথম থেকেই অনেক বড় হিসাবেই ধরে নেওয়া হতো, যেখানে যেমন ওই মানে সমাজের সমস্যা থাকবে, আবার ইন্ডিভিজুয়াল ইন্টারাকশনগুলোও থাকবে। ঠিক আছে? যে ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন থেকে লার্জ স্কেল ইস্যু সব এতে কভার হবে। হোয়াট সেটস সোশিওলজি অ্যাপার্ট ইজ নট অনলি দ্য রেঞ্জ অফ টপিক্স বাট ইট কভার্স
বাট অলসো ইটস ডিস্টিংক্ট মেথডস অফ অ্যানালিসিস। তাহলে সোশিওলজি কি কি টপিক কভার করছে শুধু সেটা ইম্পর্টেন্ট না, এটা কিভাবে অ্যানালিসিস করছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এইখানে দাঁড়িয়ে যে কিভাবে আমরা সোসাইটির যে টপিকগুলো সেগুলোকে দেখব, পড়ব এবং কিভাবে আমাদের আলোচনা করা উচিত, অ্যানালিসিস করা উচিত, এর উপর ভিত্তি করে আমরা দুটো স্কুল পাচ্ছি। প্রথমে দেখো দুটো স্কুল পাচ্ছি, দুটো নাম ভালো করে দেখো, ফর্মালিস্টিক, স্পেশালিস্টিক, সিনথেটিক। তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে স্যার এখানে তো ইংলিশে লেখা রয়েছে, বাংলা লেখাটা কোথা থেকে পাবো? দেখো তোমরা যদি ইংলিশটাও লেখো তাহলেও কিন্তু কেউ কেটে দেবে না, ঠিক আছে? তোমরা যদি ফর্মালিস্টিক স্কুল কেউ কাটবে না, আমি তোমাকে বলছি, কিন্তু ফর্মালিস্টিকটা ইংলিশেই লিখো, ওটা বাংলায় ফর্মালিস্টিক ওইভাবে লিখতে যেও না, ফর্মালিস্টিক স্কুল লিখবে, কেউ কাটবে না সোশিওলজিতে। ওকে, ফর্মালিস্টিক, স্পেশালিস্টিক, নামগুলো ভালো করে দেখি। আমরা কিছু কিছু টার্ম জানি বা শুনেছি, ফর্মাল টার্মটা আমরা শুনেছি, ফর্মাল টার্মটা আমরা শোনা, স্পেশাল টার্মটা আমাদের শোনা। ফর্মাল বা স্পেশাল টার্মটা কোথায় শুনেছি? ফর্মাল ড্রেস আমাদের পরতে হয়, ইন্টারভিউতে যাওয়ার আগে ফর্মাল ড্রেস পরি। তার মানে এমন একটা জিনিস যেটা মানে সবসময় আমরা করি না, নির্দিষ্ট সময় করি বা নির্দিষ্ট নিয়ম থাকে, এরকম একটা জিনিসকে আমরা ফর্মাল বলছি, ঠিক আছে? যদি আমরা সঠিক বাংলা নাও বলতে পারি বা ভাবতে পারি। স্পেশাল মানে আমরা জানি, স্পেশাল মানে আমরা জানি যে সবসময় যেটাকে আমরা ব্যবহার করি না, নির্দিষ্ট নির্দিষ্ট সময় ব্যবহার করি। তাহলে কি বোঝাতে চাইছে? এই স্কুলটা আসলে দেখাতে চাইছিল যে সোশিওলজি আসলে হচ্ছে একটা পিওর সায়েন্স, ঠিক আছে? এই দেখো পিওর, যে এটা একদম ইন্ডিপেন্ডেন্ট, এটা অন্যান্য সাবজেক্টের সাথে একদম রিলেটেড না। থাকে না যে কিছু বন্ধু বান্ধব যে তাদের মা বাবারা বিশ্বাস করতো যে না আমার ছেলে খুব ভালো, অন্য ছেলের সাথে মিশবে তো বকে যাবে, আলাদা রাখতো, এই ওদের সাথে মিশবি না, তাদের সাথে মিশবি না, একদম তাই। অ্যাকর্ডিং টু ফর্মালিস্টিক স্কুল, সোশিওলজি আমার খুব ভালো ছেলে, বা সরি ছেলে না মেয়ে, কেন বলো তো মেয়ে, তার কারণ তো কুইন অফ অল সায়েন্সেস ধরা হয়, তাই মেয়ে। তো সোশিওলজি আমার খুব ভালো মেয়ে, ও অন্যান্য ছেলেদের সাথে মিশবে না, তাহলে বকে যাবে, এ ইন্ডিপেন্ডেন্ট, অন্যান্য সাথে কারোর সাথে এ সম্পর্ক রাখার দরকার নেই, একদম পিওর, ঠিক আছে? এবং এ কী নিয়ে আলোচনা করবে? এ শুধু দুটো জিনিস নিয়ে আলোচনা করবে, দুটো জিনিসই তোমরা মাথায় রেখো। এক হচ্ছে ইন্টারঅ্যাকশন, আর আরেক হচ্ছে ইন্টার রিলেশনশিপ, ঠিক আছে? ইন্টার রিলেশনশিপ। তাহলে সমাজের এত কিছু রয়েছে, এত জিনিস রয়েছে, এত কিছু নিয়ে সে আলোচনা করবে না। সে শুধুমাত্র সোসাইটির যে ইন্টারঅ্যাকশন প্যাটার্ন আর যে ইন্টার রিলেশনশিপ, এই দুটো জিনিস নিয়ে আলোচনা করবে, এর বাইরে সে আর কিচ্ছু আলোচনা করবে না। তাহলে অন্যান্য যে বিজ্ঞান আছে তার সাথে যে সম্পর্ক, দরকার নেই, এগুলো আমার কোনো রকম কিছুই দরকার নেই। যদি আমরা ভালো করে এই ইন্টারঅ্যাকশন আর ইন্টার রিলেশনশিপটাকে স্টাডি করি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কারণ সমাজের প্রত্যেকটা জায়গাতেই ইন্টারঅ্যাকশন আর ইন্টার রিলেশনশিপ আছেই, তাহলেই ব্যাস এটাই আমার সোশিওলজির স্কোপের জন্য যথেষ্ট। এবার যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি কি মনে হয় এই স্কোপটা যথেষ্ট বলে মনে হচ্ছে তোমাদের? ভেবে নাও এখন যে সোশিওলজি শুধুমাত্র ইন্টারঅ্যাকশন ইন্টার রিলেশনশিপ নিয়েই আলোচনা করছে, ঠিক আছে? কারা কারা এই বিষয়ে মত দিল? জর্জ সিমেল, ওয়েবার, উইজে, ভিয়েরকান, টনিস। একটা মজার বিষয় দেখো, আহ, জিমেল প্রথমে রয়েছে, অর্থাৎ যে প্রথমে থাকবে এক্ষেত্রে আমরা ধরে নেব যে সে যেটা বলেছে সেই আসলে বলেছে, বাদ বাকিটা সব হ্যাঁ 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 ঠিক 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 এরকম, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা এটাই ধরে নেব যে ফর্মালেরও ক্ষেত্রে তাই, সিনথেটিকের ক্ষেত্রেও তাই। তাহলে মেন বিষয়টা বলেছেন জিমেল, তারপরের বাকিরা হ্যাঁ 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 ওটাই 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 আর কি, হ্যাঁ এরকম খালি অ্যাড করেছে। তাই আমরা জিমেলটাকে হয়তো ভালো করে পড়বো, ঠিক সেরকম হচ্ছে সিনথেটিকের ডুরখেমটাকে ভালো করে পড়বো, বাদ বাকিগুলোকে জাস্ট হয়তো একটু দেখে যাব, ঠিক আছে? কারণ এরা একই কথা বলেছে, গড়িয়ে ফিরিয়ে, শুধু টার্মগুলো আলাদা। ওকে, জিমেল বেসিক্যালি সোসাইটিতে আমাদের ইন্টারাকশন প্যাটার্নগুলো সোসাইটির সাথে সাথে কিভাবে বদলে যায় সেটা নিয়েই আলোচনা করেছিল। যে আমাদের ইকোনমিক সোসাইটি হোক, পলিটিক্যাল সোসাইটি হোক, মানে আমি ওভারঅলটাই বলে দিচ্ছি, যে ইকোনমিক সোসাইটি হোক, পলিটিক্যাল সোসাইটি হোক, কীভাবে আমাদের ইন্টারাকশানগুলো আলাদা আলাদা হয়ে যায় সেই বিষয়টা নিয়েই তিনি আলোচনা করেছিলেন। আহ, কেউ বলছেন যে ইন্টারাকশন প্যাটার্নটা আমাদের সাইকিক বিষয়ের উপর নির্ভর করে, কেউ বলছেন মানে জিমেল যে কারণে আর কি বিখ্যাত, তিনি রিলেশনের ফর্ম আর কন্টেন্ট নিয়ে আলোচনা করেছিলেন ইন্টারাকশনের, ঠিক আছে? ফর্ম আর কন্টেন্টের বিষয়টা কি? ফর্ম মানে হলো হচ্ছে বাইরের অবয়বটা, কন্টেন্ট মানে হলো ভেতরের অবয়বটা। কি জিনিস? আহ, বন্ধু, সবাই বন্ধু, হ্যাঁ বন্ধু, সবাই বন্ধু, দ্যাট ইজ ফর্ম। কিন্তু ভালো বন্ধু, খারাপ বন্ধু, শত্রু বন্ধু, মিত্র বন্ধু, সাপ বন্ধু, কন্টেন্ট, ঠিক আছে?
এবার দেখো সোসাইটিতে তো প্রত্যেকের সাথেই যাতে ইন্টারাকশন বা ইন্টার রিলেশনশিপ হয় সেখানে তো ফর্ম আর কন্টেন্ট আমরা দেখতে পারি যে স্টুডেন্ট সবাই স্টুডেন্ট, ঠিক আছে? স্টুডেন্ট সবাই কিন্তু কারোর সাথেই নির্দিষ্ট ভালো সম্পর্ক রয়েছে। তাহলে ফর্ম কি? স্টুডেন্ট। কনটেন্ট কি? যার সাথে আমার নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। তাহলে সোসাইটিতে কিন্তু প্রত্যেকটা রিলেশনশিপেরই ফর্ম হয়তো সেম থাকে কিন্তু কনটেন্ট কিন্তু আলাদা, আলাদা থাকে এবং এটাই স্বাভাবিক। ম্যাক্স ওয়েবার যেমন আবার বললেন যে আমরা কোনো ইন্টারেকশনের যখন হবে তখন সেটা কে কি করছে দেখবো না, কে কেন করছে দেখবো। সেটাকে আমরা আবার ওই ভার্স্টেহেন টার্মটা দিয়ে বুঝে থাকি। এটা আমরা ম্যাক্স ওয়েবার একটু ডিটেলে পড়বো। কারণ জিমেলও আমাদের সিলেবাসে আছে, ওয়েবারও আমাদের সিলেবাসে আছে। যখন আমরা থিঙ্কার পড়বো ডিটেলে পড়বো। বাদবাকিরা ওই একই কথা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক, মানে ওই সাইকিক রিলেশনশিপ দিয়ে কিভাবে আমাদের ইন্টারেকশন চলে, সরি সাইকিক অ্যাঙ্গেল দিয়ে যে আমরা যে ইন্টারাকশনটা তৈরি করি, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড ডিসোসিয়েটিভ মানে হচ্ছে যে হ্যাঁ আমরা ডিভিশন অফ লেবার, সাবঅর্ডিনেশন এইগুলোর মাধ্যমে কম্পিটিশন অ্যাসোসিয়েশন এগুলোর মাধ্যমে আমাদের ইন্টারাকশন আর ইন্টার রিলেশনশিপ ঠিক হয়। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে যে আমরা যদি মনে করি যে আমরা কোনো একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই, আমি সেখানে হই অ্যাসোসিয়েটিভ, মানে বস তোমাকে ঝাড়ছে বকছে যা কিছু বলছে ইয়েস স্যার ওকে স্যার নো স্যার, তাহলে এটা হচ্ছে কিন্তু তুমি অ্যাসোসিয়েটিভ বিহেভ করছো। ডিসোসিয়েটিভ মানে হচ্ছে যে তোমার ইচ্ছাই নেই তার সাথে কোনো সম্পর্ক রাখার, যে তুমি জব ছেড়ে দেবে। ডিসোসিয়েটিভ ধুর, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার করে দেবো, ঠিক আছে জমা করলে না, ঠিক আছে। তো তাহলে আমাদের প্রত্যেকটা সম্পর্কের মধ্যে অ্যাসোসিয়েটিভ ডিসোসিয়েটিভ নেচার থাকে। সেই অ্যাসোসিয়েটিভ নেচারের মধ্যে আমরা একে অপরকে হেল্প করি, সে যেটা বলছে সেটা শুনি। আমাদের ইন্টার রিলেশনশিপের মধ্যে সাবঅর্ডিনেশন সুপারঅর্ডিনেশন থাকে। সাবঅর্ডিনেশন মানে একজন কেউ বলছে আরেকজন শুনছে। আবার যে বলছে সে সবসময় কিন্তু বলে না, যে বলছে সেও আবার কারোর কাছ থেকে শোনে। আবার যে বলছে সে হয়তো অন্য সময় যাকে বলেছিল তার কাছ দিয়ে আবার শুনছে। তাহলে একই রিলেশনে কখনো তুমি সাবঅর্ডিনেট, কখনো তুমি সুপারঅর্ডিনেট। একই রিলেশনে কখনো তুমি অ্যাসোসিয়েটিভ বিহেভ করছো, কখনো তুমি ডিসোসিয়েটিভ বিহেভ করছো। একই রিলেশনে কখনো কম্পিটিশন আছে, কখনো আবার অ্যাসোসিয়েশনও আছে বা মিত্রতা বা কোঅপারেশনও আছে। মানে ধরো যাদের সাথে তোমরা পরীক্ষা দেবে, একই হলে বসবে, তো তারা কি তোমার বন্ধু না? বন্ধু, বন্ধু কিন্তু কম্পিটিশন আছে। তাহলে এটা কি বোঝাচ্ছে? যে সম্পর্কের মধ্যে কিভাবে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলগুলো যুক্ত থাকে, এটাই। ওই যে দেখো তাহলে সব কিছু পড়ে যাচ্ছে কিসের আন্ডারে? ইন্টারাকশন ইন্টার রিলেশনশিপ, এর মধ্যেই কিন্তু সব কিছু পড়ে যাচ্ছে, ঠিক আছে? এইগুলো নিয়েই যে বা যারা আলোচনা করেছিল তারা হলেন এই সমস্ত থিঙ্কাররা। ক্রিটিসিজম বলতে অবশ্যই যে এত বড় একটা বিজ্ঞান, আমরা বলি হচ্ছে যে বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, সেখানে এই ইন্টারাকশন আর ইন্টার রিলেশনশিপ শুধুমাত্র এই দুটো বিষয়কে নিয়ে আলোচনা করবে এটা হতেই পারে না, ঠিক আছে? তাহলে তুমি কোথাও না কোথাও সোশিওলজির যে উম, দিক, সোশিওলজির যে পরিধি সেটাকে ন্যারো করে দিচ্ছ। বিজ্ঞানের পরিধি হবে বিশাল, তুমি বিজ্ঞানের পরিধিকে একদম সংকীর্ণ করে দিচ্ছ। আর পিওর বিজ্ঞান মানে পিওর বিজ্ঞান বলে কিছু হয় না। বিজ্ঞান মানেই অন্যান্য বিজ্ঞানের সাথে সম্পর্ক আছে, ইন্টার রিলেশন থাকতেই হবে। তাহলে পিওর করে রেখে দেবো, অন্য কারোর সাথে কোনো ইন্টার রিলেশনই থাকবে না, এটা কিভাবে হতে পারে? যে তুমি শুধু মানুষের ইন্টারাকশন আর ইন্টার রিলেশনশিপ স্টাডি করবে, মানুষের সাথে মানুষের যে ইন্টারাকশন ইন্টার রিলেশনশিপ সেটা স্টাডি করছো, এদিকে অন্য বিজ্ঞানও তো মানুষকে স্টাডি করছে, সেটা তো তুমি অন্য বিজ্ঞানের থেকে সে ডেটাগুলো নিচ্ছ না, ইন্টার রিলেশন নেই তোমার সাথে অন্যান্য বিজ্ঞানের। তাহলে এইভাবে তুমি কিভাবে টিকে থাকতে পারবে? তো এইভাবে কিন্তু সম্পূর্ণরূপে যে ফর্মাল স্কুলটা ছিল সেটাকে রিজেক্ট করা হয়। বলা হয়েছিল যে এটা মানে হতেই পারে না, পিওর সোশিওলজি বলে কিছু হতে পারে না। সোশ্যাল মানে অন্যান্য সাবজেক্টের সাথে একাধিক ফেনোমেনার সাথে সম্পর্ক থাকবেই, শুধু এই দুটো বিষয়ের ওপর একটা স্কুল মানে সরি একটা ডিসিপ্লিন টিকে থাকতে পারে না। এরপরেই আমরা যেখানে আসবো সেটা হলো দেখো সিনথেটিক। সিনথেটিক টার্মটা তোমরা অনেক জায়গায় শুনেছো। তোমরা ফটোসিনথেসিস পড়ে এসছো ছোটবেলা থেকে। সিনথেটিক কাপড় অনেকে ব্যবহার করে, অনেকে সিনথেসাইজার বাজায়। তো যেখানে কোনো কিছু একত্রিত হচ্ছে সেটাকে আমরা ওই সিনথেটিক বা সিনথেসিস এই টার্মগুলো ব্যবহার করে থাকি। কি জিনিস এটা? বলছে সোশিওলজি একটা জেনারেল সায়েন্স, মানে সব কটা বিজ্ঞানের সাথেই কিন্তু এর সম্পর্ক থাকবে এবং তার উপর ভিত্তি করে একটা ল বা কিছু বানাবে। পিওর করে রেখে দেবো, কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না এরকম কোনো বিষয় নয়। তাহলে এর যে স্কোপ হবে, এর স্কোপ হবে হচ্ছে বিশাল, এবং অন্যান্য বিজ্ঞানের সাথে এর সম্পর্কও থাকবে, হেল্পও নেবে এবং এও অন্যান্য বিজ্ঞানকে হেল্প করবে। সব বিজ্ঞান একত্রিত হয়েই সোশিওলজিটা তৈরি হবে। এইভাবেই যে বিজ্ঞানটা আমার তৈরি হবে সেটা হলো সিনথেটিক স্কুল, সিনথেটিক স্কোপ অফ সোশিওলজি। এবার বলো কোনটা তোমাদের বেশি অ্যাকসেপ্টেবল বলে মনে হলো, যে একটা বিজ্ঞান যেখানে কিনা শুধুমাত্র ইন্টারাকশন ইন্টার রিলেশনশিপ ছিল সেটা, নাকি একটা বিজ্ঞান যেখানে বলা হচ্ছে যে না অন্যান্য বিজ্ঞানের সহায়তায় তৈরি হবে, অন্যান্য বিজ্ঞানকে সাহায্য করবে, সেখান থেকে ডেটা নেবে, কোঅপারেট করবে, নিজেও হেল্প পাবে, হেল্প দেবে, এরকমটাকেই আমি সোশিওলজি স্কোপের আন্ডারে রাখবো, সেটাকে মনে হচ্ছে বেশি হেল্পফুল।
তো তাহলে আমরা এটুকু ধরে নিচ্ছি যে হ্যাঁ, সিনথেটিকটা বেশি অ্যাকসেপ্টেবল। এটা যদি আরেকটু ডিটেলিংয়ে যাই তাহলে আমাদেরকে ডুরখেইম জানতে হবে। ডুরখেইম কি ছিল? ডুরখেইম বেসিক্যালি একটা স্পেসিফিক কনসেপ্ট দিয়েছিলেন সোশিওলজির স্কোপ হিসাবে। খুবই মজার এবং দারুণ একটা স্কোপ, যেটা পড়লেই কিন্তু আমাদের ওভারঅল সোশিওলজির স্কোপটা জানা বা বোঝা হয়ে যায়। ঠিক আছে? বিষয়টা হলো কিরকম? বিষয়টা হলো যে আমরা একটা সোসাইটির মধ্যে থাকি। ঠিক আছে? সেই সোসাইটির মধ্যে আমাদের তো শুধুমাত্র মানুষ থাকে না। ঠিক আছে? সেই সোসাইটির মধ্যে তো আমাদের আ উম পশু, পাখি সবকিছুই থাকছে। আ তাহলে এই যে পশু, পাখি সবকিছু থাকছে, রোদ, আলো, বৃষ্টিপাত সবকিছু থাকছে। এই সমাজটায় তার কি তাহলে মানুষের উপর কোনো প্রভাব থাকে না? ফর এক্সাম্পল আমি বলছি যে পপুলেশন ডেনসিটি, জনঘনত্ব, সেটা বেড়ে যাওয়া, কমে যাওয়ার কি মানুষের উপর কোনো প্রভাব পড়ে না? কোথাও খুব বৃষ্টি হয়, কোথাও বৃষ্টিই হয় না। সেটার কি মানুষের উপর কোনো প্রভাব থাকে না? তাহলে সোশিওলজি কি স্টাডি করবে? এটাই তো প্রশ্ন। স্কোপ, স্কোপ বলতে তো এটাই বোঝাচ্ছে না? বলছে যে সোশিওলজি সমাজের যেই মরফোলজিক্যাল দিকটা, মানে এই যে বাইরের যে স্ট্রাকচারটা সেটাকে স্টাডি করবে। অর্থাৎ এর মধ্যে হচ্ছে পপুলেশন ডেনসিটি, বৃষ্টি, ঠিক আছে? রেন, কতটা বৃষ্টি হয়, টেরিটরি সবকিছু পড়ছে। তাহলে বাইরের যে দিকটা সেটা স্টাডি করছে যে তার মানুষের ওপর কি প্রভাব, মরফোলজি। খুব ভালো জিনিস সত্যিই তো। আমরা দেখেছি কোথাও ঘুরতে গেলে যে পাহাড়ে যারা থাকে তাদের মনটা অনেকটা বেশি উদার হয়, চোখের সামনে তারা সবুজ দেখতে পাচ্ছে, মনটা অনেক হালকা, খোলামেলা। আর যারা জানলা দরজা খুললেই অন্যের বাড়ির জানলা দেখতে পাচ্ছে, দরজা দেখতে পাচ্ছে, মানে যেটা শহরে জীবনে দেখা যায়, তাদের মন খুব বেশি কষ্টে, ডিপ্রেশনে, র্যাট রেস, তারা দৌড়চ্ছে। তাহলে মানুষের উপর তো প্রভাব থাকেই তাদের সমাজের বহিরঙ্গের। ঠিক আছে? মানে নেচারের যে বহিরঙ্গ সেটার একটা প্রভাব। তাহলে সোশিওলজি এটাকে স্টাডি করবে। আর কি স্টাডি করবে? বলছে আচ্ছা এইটা তো গেল বাইরের দিকটা। এখানে তো আরো অনেক নিয়ম নীতি আছে। নিয়ম, নীতি, ইনস্টিটিউশন, এই যে কাস্টমস, ভ্যালুস, রিচুয়ালস, ইনস্টিটিউশনস এগুলো রয়েছে সোসাইটির, সেটাকেও স্টাডি করবে সোশিওলজি। ঠিক? আমাদের সমাজে তো বেঁচে থাকার জন্য কিছু নিয়ম আমাদের মেনে চলতেই হয়। সেখানে ইনস্টিটিউশন আছে, রুলস আছে, রেগুলেশনস আছে, লজ আছে, কালচার আছে, এগুলোকে স্টাডি করবে সোশ্যাল ফিজিওলজি। তাহলে দেখো কি সুন্দর স্কোপ বানাচ্ছি। বাইরেটা পড়া হয়ে গেল, ভেতরেরগুলো আমি জেনে নিলাম। থার্ড হচ্ছে জেনারেল সোশিওলজি। এই থার্ডের মধ্যে পড়ছে হচ্ছে ল। ল বলতে যে সোশিওলজি ঠিক ন্যাচারাল সায়েন্সের মতো ল তৈরি করবে। ল তৈরি করবে বলতে, ল তৈরি করবে মানে সমাজতত্ত্ব এমন কিছু নীতি, সূত্র দেবে, যাতে সমাজে যদি কোনো রকম কোনো প্রবলেম উদ্ভূত হয়, সেখানে এই লগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে সেটার আমরা রিজন পেতে পারি, বা আগে থেকেই লগুলো ব্যবহার করে সেই বিপদটা যাতে না আসে সেটাকে আমরা আটকাতে পারি। ফর এক্সাম্পল ধরো, ডুরখাইমের একটি তত্ত্ব আছে সুইসাইড। ঠিক আছে? এই সুইসাইডের তত্ত্বে বলা আছে যে মানুষের যখন সলিডারিটি কমে যায়, ইগো বেড়ে যায় বা ইগো কমে যায়, তখন মানুষ সুইসাইড করে। ঠিক আছে? তাহলে আমি যদি এইভাবেই ধরে নিই যে ইগোইস্টিক সুসাইড, ফ্যাটালিস্টিক সুসাইড, অ্যানোমিক সুসাইড, এরকম বিভিন্ন ধরনের সুইসাইডের তার আহ, ধরন আছে, যে এই কারণে মানুষ সুইসাইড করে। তাহলে এটুকু তো বলতেই পারি না যে কোথাও না কোথাও আমরা জানবো যে না, মানুষের ইন্টিগ্রেশন যখন কমে যাবে তখন সে সুইসাইড করবে। তাই কোনো মানুষকে আমি ইন্টিগ্রেশন কমতে দেবো না। ইন্টিগ্রেশন, সলিডারিটি বলতে আমি বলতে চাইছি ঐক্য, যে একটা মানুষ খুব একা হয়ে পড়ছে, একা হয়ে পড়লে সে ইগোইস্টিক সুইসাইড করে না। আমি কোনো মানুষকে একা হতে দেবো না। এটা আলাদা বিষয় যে কোনো মানুষ যখন আবার ধর্মীয় দিক থেকে বা অন্য কোনো অ্যাঙ্গেলে অনেক বেশি সলিডারেট হয়ে যায়, যে ঠিক আছে, তখন সে আবার ওই মানে তখনও সে একটা সুইসাইড করে ফেলে। বাট এখানে আমরা যে এক্সাম্পলটা বোঝার চেষ্টা করছি, যে আমরা জানি যে মানুষ যখন একাকিত্বে ভোগে তো তখন সে সুইসাইড করে। সেই কারণে আমি যদি কোনো মানুষকে একাকিত্বে থাকতেই না দিই, আমি যদি সবসময় তাকে ইন্ডিভিজুয়ালিটিতে গুরুত্বই না দিই যে না তুই একা থাকবি না, আমি তোর সাথে আছি, তাহলে এই যে ধরো একটা ডিউরিং প্যান্ডেমিক পিরিয়ড, তো সুশান্ত সিং রাজপুত সে হচ্ছে সুইসাইড করলো। ভালো একজন মানুষ, হঠাৎ করে সে সুইসাইড কেন করলো? তখন নানা রকম থিওরি এলো। তো বলছে যে এরকম একটা থিওরি আগে থেকে যদি আমরা জানি তাহলে আমরা মানুষকে কেন অ্যাপ্লাই করব না? বা সে সুইসাইড যখন করলো তারপরে আমরা এই থিওরিটা অ্যাপ্লাই করব এটা বোঝার জন্য যে সে এক্স্যাক্টলি কেন সুইসাইড করেছিল, যে এটা কি তার ইগোইস্টিক রিজন ছিল নাকি অন্যান্য সুইসাইডের যে সমস্ত রিজনগুলো ছিল সেগুলো ছিল। ডুরখাইমও আমরা থিওরিতে আলোচনা করব, তাই এখানে অতটা হয়তো আর ডিটেলসে ঢুকছি না। কিন্তু মোদ্দা কথা হলো যে আমাকে যে সোসাইটিতে আমি আছি, সোসাইটাল প্রবলেমগুলোকে আমি বোঝার জন্য, তার আনসার পাওয়ার জন্য আমি একটা ল বানাবো, ঠিক ন্যাচারাল সায়েন্সের মতো। ঠিক যেমন আমাদের নিউটনস ল আছে,
ঠিক আছে? এই লগুলো আমাদেরকে কি করে? সাহায্য করে যে ন্যাচারাল সায়েন্সে যা ঘটছে সেগুলোকে আরো সহজ সরলভাবে বোঝার জন্য, আগে থেকে অনুধাবন করার জন্য। তো সোশিওলজিতেও আমরা সেরকম ল বানাবো যাতে আমরা জিনিসগুলোকে আগে থেকে বুঝতে পারি, জানতে পারি, অনুধাবন করতে পারি। ওকে? তাহলে এই গেল হচ্ছে আমাদের দুটো স্কোপ। তোমাদেরকে খুব ভালো করে বলে রাখি যে তোমাদের অনেক সময় মনে হয় যে হয়তো ফর্মালিস্টিকটা স্যার আগে পড়ালেন, এটা হয়তো তাহলে আগে এসছে, সিনথেটিকটা তাহলে পরে এসছে। খুব ভালো করে বুঝে নাও, ফর্মালিস্টিকে কিন্তু তোমরা যেগুলো দেখলে সেগুলো কিন্তু মাইক্রো অ্যাঙ্গেল ছিল, ইন্টারঅ্যাকশন আর ইন্টার রিলেশনশিপ, সেটা কিন্তু কোনো সময় আগে আসেনি। আর সিনথেটিকে তোমরা যেটা দেখলে সেটা কিন্তু বরং আগে এসছে, কারণ ওখানে ম্যাক্রো জিনিসগুলো ছিল। আমি জাস্ট তোমাদের বোঝালাম, বোঝাতে সুবিধা হলো তাই যে আগে ছোটটা বোঝালাম তারপরে বড়টা বোঝালাম। তাহলে মাইক্রো কিন্তু আসলে ওই ইন্টারাকশন আর ইন্টার রিলেশনশিপ নিয়ে যে কথা বলে সে, ম্যাক্রো কিন্তু আসলে সিনথেটিক যে অ্যাঙ্গেল যে সব কিছু কভার করছে আসলে সে। তোমরা কিন্তু কোনো সময় এটা ভুলে যেও না বা ভেবে নিও না যে ফর্মালিস্টিকটা আগে এসছে, সিনথেটিকটা পরে এসছে। ফেজের দিক থেকে দেখলে কিন্তু সিনথেটিক আগে এসছে, আমরা কিন্তু এটা ফেজের দিক থেকে দেখলাম না, আমরা জাস্ট দুটো স্কুলের হিসাবে দেখলাম। ফেজের দিক থেকে দেখলে কিন্তু ওপরেই ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ম্যাক্রোর মধ্যে কী কী পড়তো, মাইক্রোর মধ্যে কী কী পড়তো। ওকে? তাহলে স্কোপের দিকটা মোটামুটি আমাদের কমপ্লিট হলো। কিন্তু আমরা কি একটা কনক্লুশনে আসবো না? কনক্লুশনে তো আমাদের আসতেই হবে। তাহলে আমরা কারটা অ্যাকসেপ্ট করব? বলছে আমাদের দুটোই অ্যাকসেপ্ট করতে হবে। আমরা যদি শুধু ফর্মালিস্টিক নিয়ে চলি তাহলে আমাদের ওই সিনথেটিকের যে ব্যাপারটা সেটা মিস হবে। আমরা যদি আবার শুধু সিনথেটিক নিয়ে চলি তাহলে যে ওই ইন্টারঅ্যাকশন আর ইন্টার রিলেশনশিপের যে ব্যাপারটা সেটা মিস হবে। তাই সোশিওলজি দুটো জিনিসই স্টাডি করবে। ঠিক আছে? তাহলে এই যে একটা সোশিওলজি দুটো জিনিসই স্টাডি করছে, তবেই তো সোশিওলজির মানে সমাজটাকে সে বুঝতে পারছে, টোটাল সমাজটাকে দেখা কমপ্লিট হলো। এই যে না আমার দুটো জিনিসই থাকলো, যে শুধুমাত্র বড় জিনিস দেখবো, ছোট জিনিস দেখবো না তেমনও নয়, আবার শুধুমাত্র ছোট জিনিস দেখবো, বড় জিনিস দেখবো না তেমনও নয়। ওকে? তাহলে এটা আমাদের শেষ হলো স্কোপ অফ সোশিওলজি। বুঝতে পেরেছো? চলো একটু পেছন দিকে যাই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নিই। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি এসেছে? আহ, একদম ডিরেক্ট স্কোপ অফ দ্য সাবজেক্ট এইভাবেই লেখা ছিল সিলেবাসে। কোশ্চেন কেমন এসছে 2020-তে? গিভ এ ব্রিফ আইডিয়া অফ দ্য স্কোপ, গিভ এ ব্রিফ নোট অন দ্য স্কোপ। ডিরেক্ট প্রশ্ন, খুব ভালো, সুন্দর, থ্যাংক ইউ। আর স্কোপ নিয়ে আবার প্রশ্ন এসছে, হ্যাঁ 2022-এ বলছে যে দ্য সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ অফেন চ্যালেঞ্জেস কমন সেন্স, ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ। আচ্ছা, তাহলে স্কোপ তো আমি পড়েছি, কিন্তু এবার ওরা দাবি করছে যে তুমি না পার্সপেক্টিভ আর কমন সেন্স পড়ে আসো, তারপর যে নতুন অ্যাঙ্গেলটা ইউজ করবে স্কোপে আমি সেটা জানতে চাইছি। তাহলে শুধু স্কোপের অ্যাঙ্গেলে হবে না, তোমাকে পার্সপেক্টিভও জানতে হবে, কমন সেন্সও জানতে হবে। যাও ওই অ্যাঙ্গেলটা পড়ে বুঝে চলে আসো। ঠিক আছে? তাহলে ঠিক আছে, আমাদের ওইটা যদি আমরা কমন সেন্সটা পড়ে নিই তাহলে আমাদের এইখানের যে অ্যাঙ্গেলটা সেটাও কভার হয়ে যাবে, কমন সেন্সটা এখানে পড়া হয়ে যাবে। এই দুটো তো অলরেডি আমাদের হয়েই গেছে। মানে স্কোপটা এই ইমার্জেন্সটা আমরা করে ফেলেছি সবার ফার্স্টে, আর অ্যানথ্রোপোলজির সাথে সম্পর্কটা খালি বাকি থাকবে। তো চলো এখানে তাহলে আমাদের আর কি বাকি রইলো? হোয়াট ইজ মেন্ট বাই সোশিওলজি অ্যাজ দ্য স্টাডি অফ হিউম্যান রিলেশনশিপ, এক্সামিন দ্য নেচার হিউম্যান রিলেশনশিপ ইন দ্য লাইট অফ মাইক্রো ম্যাক্রো। এই তো মাইক্রো ম্যাক্রো আমরা তো পড়লাম। মাইক্রো ম্যাক্রো কি, তার আন্ডারে কি পড়ছে, কোনটা ম্যাক্রো কোনটা মাইক্রো আমরা পড়েছি অলরেডি। পার্সপেক্টিভেও আমরা একটা মাইক্রো ম্যাক্রো পাবো। তো চলো তাহলে আমরা কমন সেন্সটা পড়ে নিচ্ছি, পার্সপেক্টিভ পড়ে নিচ্ছি। তাহলে ফান্ডামেন্টাল থেকে গত 5 বছরে যতগুলো প্রশ্ন এসেছিল আমাদের কিন্তু তাহলে সবগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে যেরকম ধরনের প্রশ্ন দিক অ্যাটলিস্ট আমরা লিখে দিয়ে আসতে পারবো। তাহলে চলো এগোনো যাক। তার সাথে কিন্তু আমরা আবার ইমাজিনেশনটাও পড়ে নেবো। কেন বলো তো? যদি চলে আসে, কিছু বাদ দেওয়া যাবে না। ইমাজিনেশন একটু ঠেলে গুতিয়ে তোমাদেরকে ইমাজিনেশনে পাঠাচ্ছি। কেন পাঠাচ্ছি সেটা তোমাদেরকে মানে পরে বলবো। ঠিক আছে? ইমাজিনেশনটা কেন পড়ছি তার কারণ এটা চলেও আসতে পারে। এমন না যে স্যার গত 5 বছরটাই পড়ে যাই না, যদি ধরো দিয়ে দিল তখন কি হবে? ইমাজিনেশন কি খুব ছোটোর মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? শুনে রাখো, মানুষের ইমাজিনেশন যত বড় হয় তার উপর ভিত্তি করে মানুষের থিঙ্কিংটাও তত বড় হয়। তাহলে আমাদের ইমাজিনেশন যার যত বড় তার থিঙ্কিংও তত বড়। তাহলে ইমাজিনেশন হচ্ছে বেস, থিঙ্কিং হচ্ছে তার সুপারস্ট্রাকচার। ওকে? আমরা শুধু ইমাজিনেশন শুধু থিঙ্কিং জানি। এবার প্রশ্নটা হচ্ছে দেখো, সোশিওলজিক্যাল ইমাজিনেশন কি? এই জিনিসটা খায় না মাথায় দেয়। বলছে যে তোমার আমার কারোর মধ্যে মানে লেম্যানদের মধ্যে ইমাজিনেশন থাকে না, সোশিওলজিক্যাল ইমাজিনেশন থাকে না। কেন থাকে না? কারণ আমরা এক একটা কুয়োর ব্যাঙ হিসাবে বসবাস করি, যাদের মনে হয় যে এই পৃথিবীটাই আমার, এর বাইরে তাকানোর আমার দরকার নেই। এবং সত্যি আমরা আমাদের জব, আমরা আমাদের পড়াশোনা, আমরা আমাদের প্রতিবেশী, আমরা আমাদের পরিবার নিয়েই এত ব্যস্ত থাকি যে আমার জগতের বাইরেও যে একটা জগৎ আছে সেই দিকে কিন্তু তাকানোর আমার প্রয়োজনীয়তাটাও বোধ হয় না। খিড়কি থেকে সিন্ধু দুয়ার, এই তোমাদের পৃথিবী,
এর বাইরেও আছে জগৎ তোমরা জানো না। একটা বিখ্যাত গান আছে বাংলায়। তাহলে এই যে আমরা আমাদের নির্দিষ্ট ছোট্ট কুয়োর মতো জগতে সীমাবদ্ধ, বাইরের জগতে কি হচ্ছে আমরা একদম লিস্ট বদার্ড, এটা কিন্তু সমস্যার। কেন সমস্যার? কারণ বেশিরভাগ সময়ই দেখা যায় মানুষ তার সাথে যেটা হচ্ছে সে নিজের কপালকেই দোষ দিচ্ছে। ঠিক আছে? যে আমার সাথে যা হচ্ছে আমার কপালের জন্যই হচ্ছে। আমার মধ্যেই হয়তো কোনো রকম কোনো অভাব আছে সেই কারণেই আমি পড়াশোনা পারি না বলেই চাকরি পাচ্ছি না, বা আমি পড়াশোনাটা ভালো পারি না। কেন হয়তো আমারই কোনো মাথায় বুদ্ধি নেই। ইটিসি, ইটিসি, ইটিসি। এই যে তুমি সবকিছুতে, বা তুমি গরিব যে না আমার তো কপালটাই এরকম। এই যে তুমি সবকিছুতে নিজেকেই দোষ দিচ্ছ, নিজের কপালকে দোষ দিচ্ছ। বলছে যে এটা তখনই হয় যখন মানুষ নিজের সমাজের ভেতরে একদম আবদ্ধ হয়ে যায়। তোমরা নিজেদের সমাজের ভেতরে আবদ্ধ হয়ে গেছো। একটু বাইরের সমাজের দিকে তাকাও। বাইরের সমাজের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে দ্যাট ইয়োর ওন বায়োগ্রাফি অ্যান্ড দ্য হিস্ট্রি ইজ ইন্টার রিলেটেড। কীভাবে? বলছে যে যদি ওয়ার্ল্ড ওয়ার না হতো তাহলে কোনো মানুষ সে যুদ্ধে যেত না, প্রাণ হারাতো না। তার মহিলা মানে তার যে ওয়াইফ সে হচ্ছে তাকে বাইরে কাজে বেরোতে হতো না। সে বিধবা হয়ে যেত না। তার ছেলেমেয়ে অনাথ হতো না। তারা অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়তো না। আ আ পার্টিশন হয়েছে বলেই বাংলাদেশের জায়গা, জমি সব ফেলে দিয়ে আমরা এখানে ভিখারির অবস্থায় চলে আসতে হয়। ঠিক আছে? এবার এখানে যারা ছিল দেখো তারা বাঙালদের ওপর রাগ করেই। কেন? না ওই ভিখারিগুলো চলে এসছে ওখান থেকে, ওখানেই থাকতে পারতো। আবার এখানে কেন এলো? মানে রীতিমতো তাদেরকে নিয়ে স্ল্যাং দেওয়া, তাদের প্রতি স্ল্যাং ইউজ করা, বাজে ভাষা ইউজ করা, যে কাঁটাতার পেরিয়ে এসছিস। এই বিষয়গুলো আলোচনা করা হয়, বলা হয়। কেন? বিষয়টা বোঝো। বিষয়টা হচ্ছে যে আমি যদি এইভাবে ভাগ করি যে বাঙাল আর হচ্ছে এদেশী। তারা তাদের ইতিহাস দ্বারা প্রভাবিত হয়ে সেই জায়গা ছাড়তে বাধ্য হলো। এবার ইতিহাস কি সেই বিষয়ে আমি আর ঢুকছি না, তাহলে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। আবার যারা এদেশী তারা আবার দেখছে যে তোরা চলে এলি বলেই এখানে আমাদের যে রিসোর্সগুলো ছিল সেই রিসোর্সগুলোর অভাব দেখা দিল। তাই আগে যদি কম্পিটিশনটা কম থাকতো এখন কম্পিটিশনটা গেল বেড়ে। তো এই কারণে এদেশীরা বাঙালদের দোষ দেয়। বাঙালরা বলে যে আমাদের কিছু করার ছিল না, আমরা না আসলে পরে আমাদের কিছু করার ছিল না। কি এরকম কি রক্ত দিয়ে কেনা মাটি এরকম সামথিং, সামথিং কথাবার্তা তারা বলেন। আমরা আসলে মূল বিষয়টা বুঝবো। মূল বিষয় জানো তো কি? মূল বিষয় হলো আমরা কিন্তু নিজেদের মধ্যে লড়াই করছি, ইতিহাসের দিকে তাকাচ্ছি না। বলছি ইতিহাসের দিকে তাকাও। তুমি যখন তোমার ইতিহাসের সাথে বায়োগ্রাফিকে কানেক্ট করতে পারবে তখন বুঝবে যে আসলে সবার যা সমস্যা তা ইতিহাসের জন্য। ইতিহাসে যখন এরকম ঘটনাগুলো ঘটছিল তখন তোমরা কিছু করেছিলে? তখন যদি কিছু করতে তাহলে তোমাদের যে পরবর্তী বংশ তাদেরকে হয়তো তার ফল ভোগ করতে হতো না। এখন যে মোমেন্টটা চলে যাচ্ছে এটাও কিন্তু একটা ইতিহাসের অংশ হয়ে যাবে জাস্ট আগামীকাল। ইতিহাস আমাদের হাতেই থাকে। ইতিহাস আমাদের ফ্রেম করে না, আমরা ইতিহাসকে ফ্রেম করি। সোসাইটি আমাদের বানায় না, আমরা সোসাইটিকে বানাই। সোসাইটির দ্বারা আমরা চলি নাকি ইন্ডিভিজুয়াল দ্বারা সোসাইটি চলে? প্রত্যেকটাই কিন্তু তোমার হাতে, তোমাদের হাতে একটা সুযোগ থাকেই নিজের ইতিহাসকে বদলাবার জন্য। টাইম মেশিন থাকে না আমাদের হাতে। টাইম মেশিন এখন, এই এখন প্রেজেন্টেই আমাদের হাতে টাইম মেশিন আছে। তাই কোথাও অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, সেখানে তুমি চুপচাপ রয়েছো, প্রতিবাদ করছো না, সেটা নিয়ে বলছো না। এইটা তার মানে তুমি তোমার হিস্ট্রিকে ধ্বংস মানে নষ্ট করছো এবং তোমার পরবর্তীতে যারা আসবে তাদেরকে এর জন্য ভুগতে হবে। একদম সিম্পল বিষয়। কারা এটা বুঝতে পারে? যাদের ইমাজিনেশন আছে তারা বুঝতে পারে। লেম্যানরা এই বিষয়ে ভাবেও না। তার মানে ইয়োর ওন বায়োগ্রাফি ইজ রিলেটেড টু হিস্ট্রি। এটা আগে বোঝো যে তোমার বায়োগ্রাফিটা কিন্তু আসলে ইতিহাসের সাথে যুক্ত। ওকে? লেম্যানরা এটা দেখে না, কিন্তু যারা সোশিওলজিস্ট তারা এটা দেখেন। ওকে? আমরা আর কি দেখি না? আমরা দেখি না যে আমরা সব কিছুকে মনে করি এটা আমার ব্যক্তিগত সমস্যা, এটা আমার ব্যক্তিগত সমস্যা, আমার সাথেই হচ্ছে, আর অন্যদের সাথে তো হচ্ছে না। না, ভালো করে দেখো। তোমার ডাইভোর্স হচ্ছে, তুমি গরিব, তুমি চাকরি পাচ্ছ না, তোমার পড়াশোনার ডিগ্রি আছে কিন্তু তুমি পড়াশোনা কিছু জানো না, তোমার দোষ না। তোমাকে স্কুল কলেজে এমনই এডুকেশন দেওয়া হলো যে এডুকেশনের এখন বাজারে কোনো দাম নেই। তাই তুমি এমএ পাশ করার পরেও একটা লেটার লিখতে পারো না। একটা তুমি ক্লার্কের চাকরির জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো না। ঠিক আছে? বা সেই পরীক্ষায় বসার মতো কোয়ালিটি তোমার মধ্যে গ্রো করায়নি। কে করায়নি? এডুকেশন সিস্টেম করায়নি। তুমি নিজেকে গালাগাল দিচ্ছ। তুমি চাকরি পাচ্ছ না। কারণ সেখানে রিসোর্স কমে যাচ্ছে, সেখানে শিল্প নেই।
তুমি নিজেকে গালাগাল দিচ্ছ। তোমার ডাইভোর্স হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে? কারণ তোমার মেন্টাল প্রেশার রয়েছে, র্যাট রেস রয়েছে, ডিপ্রেশন রয়েছে, ফ্রাস্ট্রেশন রয়েছে, লোনলিনেস রয়েছে। কেন রয়েছে? এই সমাজের কারণে তুমি নিজেকে গালাগাল দিচ্ছ। তাহলে যেগুলোকে তুমি মনে করছো পার্সোনাল ট্রাবল, পার্সোনাল ইস্যু, আসলে তো সেগুলোকে পাবলিক ইস্যু। সেটা তোমাকে বুঝতে হবে। কারা বুঝতে পারে? যাদের মধ্যে সোশিওলজিক্যাল ইমাজিনেশন আছে। ঠিক আছে? তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে সোশিওলজিক্যাল ইমাজিনেশন বেসিক্যালি এনেবল আস টু গ্রাস্প দ্য কানেকশন বিটুইন history and our own biography, between society and individual, between the external world and between our world. তো এই যে রিলেশনটা আমি বুঝতে পারছি, আমরা সোশিওলজিক্যাল ইমাজিনেশনের জন্যই কিন্তু বুঝতে পারি। ওকে, তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে এই ইমাজিনারি পাওয়ারটা থাকা উচিত। যত থাকবে সে সোসাইটিতে তার লাইফ চান্স কি সেটা বুঝতে পারবে। তাহলে তোমার লাইফ চান্স কি বলো? এই যে এতজন মিলে পরীক্ষা দিচ্ছে, তুমি চাকরি পাবে কি পাবে না? তুমি তুমি তো তোমার সাথে যদি অন্যায় হয়, তুমি ন্যায় পাবে কি পাবে না বুঝবে কি করে? এই সমাজে কি হচ্ছে সেই দিকে তাকালেই তুমি বুঝতে পারবে যে তোমার লাইফ চান্স কতটা। তাই যদি তাকিয়ে দেখো সমাজে যে আচ্ছা ওর সাথে হচ্ছে, তাহলে তো আমার সাথেও হতে পারে, এইটাই তোমার লাইফ চান্স বুঝতে সাহায্য করছে। দেন প্রোটেস্ট। কারণ আমরা জানি যে ইতিহাস আমাদের হাতে, আমরা ইতিহাসটাকে বানাচ্ছি। আজকে যা হচ্ছে প্রেজেন্ট, কালকে তা ইতিহাস। ঠিক তোমার যারা আগের মানে যারা ছিলেন, তারা তাদের ইতিহাসটাকে নিজে হাতে বানাতে পারেননি, সেই কারণেই কোথাও না কোথাও ইতিহাস পুরো নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। পালিয়ে আসতে তারা বাধ্য হয়েছিল, বা এখানে তারা পালিয়ে চলে এসেছিলেন নিজের প্রাণ বাঁচাতে, যে হোয়াট এভার দ্য রিজন ইজ, সেই ইতিহাসটা তাদের হাতে ছিল কোথাও না কোথাও, তারা কিন্তু সেটা বদলাতে পারেননি। আই এম নট টকিং ফেভার অফ এনি বাঙাল অর এদেশি, আই এম জাস্ট টকিং অ্যাবাউট দ্য হিস্ট্রি। অলওয়েজ হিস্ট্রি ইজ ইন আওয়ার হ্যান্ড। এই সময়টাই ইতিহাস। আমরা যদি কোনো ব্যবস্থা না নিই, তাহলে সেই ইতিহাসটা পাতিহাস হয়ে যাবে। ঠিক আছে? পরবর্তী যারা প্রজন্ম আসবে তাদেরকে ভুগতে হবে। তখন বলবে যে আমার দাদুর সাথে এরকম হয়েছিল, আমার বাবার সাথে এরকম হয়েছিল। হ্যাঁ, এবার তুমি কি করলে? তুমি যে সমাজটা এখন বসবাস করছো, তুমি কি করেছো? প্রশ্ন করো যে তুমি কি করেছো? তুমি করেছোটা কি? কোনো প্রতিবাদ করেছো? অন্যায় দেখেছো সেটা ঠিক করার চেষ্টা করেছো? কি করেছো? এইটাই আমি আমি এটাই বলতে চাইছি। দ্য রিলেশন বিটুইন হিস্ট্রি অ্যান্ড বায়োগ্রাফি ইজ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা আমাদের লাইফ চান্স বুঝতে সাহায্য করবে। আমরা যত অন্যান্য ওয়ার্ল্ডগুলোর দিকে তাকাবো, আমরা আমাদের লাইফ চান্স বুঝতে পারবো। তাই আমরা যদি কুয়োর ব্যাঙ হয়ে থাকি, না আমরা বুঝতে পারবো যে ইতিহাসের সাথে আমাদের কি সম্পর্ক আছে, না আমরা বুঝতে পারবো যে আমাদের সমস্যাগুলো পাবলিক ইস্যু না পার্সোনাল ইস্যু, না আমরা বুঝতে পারবো এই সোসাইটির মধ্যে আমাদের লাইফ চান্স কি আছে। ওকে, এটাই ছিল হচ্ছে মূলত সোশিওলজিক্যাল ইমাজিনেশন। সোশিওলজিক্যাল ইমাজিনেশন আমাদেরকে এই ক্ষমতাগুলো দেয়। ঠিক আছে? চলো আরেকটু এগোই। এইবার আমরা আসছি সোশিওলজি অ্যান্ড কমন সেন্সে, যেখান থেকে অনেকবারই প্রশ্ন এসেছে কি জিনিস এটা খায় না মাথায় দেয়। দেখো, সবচেয়ে সোজা কথা, রেগে গেলেই আমরা বলি এই তোর মাথায় কি একটা কমন সেন্স নেই? বলছি কমন, এদিকে বলছি তোর মাথায় কি নেই? হ্যাঁ, সোশিওলজি অনেকে বলে যে কমন সেন্স ইজ নট কমন টু অল, যে সবার মধ্যে থাকে না, কিন্তু না, এরকমটা নয়। কমন সেন্স সবার মধ্যে থাকে, এবং থাকে বলেই হয়েছে সমস্যা, যে সবার মধ্যে থাকে বলে সবাই নিজেদের একটা চিন্তা ভাবনা অ্যাপ্লাই করার চেষ্টা করে, কি হলো, কেন হলো, সে যেন নিজেই সব কিছু জানে। এবার তোমাদের মনে এই প্রশ্নটা আসা উচিত যে স্যার কমন সেন্সে কি আছে কি নেই তাতে আমার কি, মানে সোশিওলজির কি? কই, আমরা তো কেমিস্ট্রি পড়েছি, বায়োলজি পড়েছি, ফিজিক্স পড়েছি, ম্যাথ পড়েছি, বা জিওগ্রাফি পড়েছি, হিস্ট্রি পড়েছি, কোথাও তো দেখিনি কমন সেন্সের সাথে হিস্ট্রির তুলনামূলক আলোচনা বা সম্পর্ক কি। না, পড়িনি। তাহলে সোশিওলজির সাথে কেন পড়তে হচ্ছে? তার কারণ, যে বিষয়ে সবচেয়ে বেশি নাক গলায় তার সাথেই তো আমরা আমাদের দূরত্বটা তৈরি করি, তাই না? তাহলে দেখো, সোশিওলজিতে সবচেয়ে বেশি যে নাক গলায় সে হলো কমন সেন্স। কমন সেন্স সোশিওলজিতে সবচেয়ে বেশি নাক গলায়। কারণ যেহেতু বিষয়গুলো সামাজিক, বিষয়গুলো রকেট সায়েন্স না, তাই কমন সেন্স নিজের নাক গলাবেই। তাই তার সে নিজের ইনএক্সপিরিয়েন্সড, রিসার্চ না করা, অ্যানালিসিস না থাকা, স্টাডি না করা, নাক গলিয়ে সে বিষয়গুলোর একটা অন্যান্য ইন্টারপ্রিটেশন আমাদের সামনে দেয়। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার নিজস্ব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা বিষয় আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। তাতে হয় কি, সোশ্যাল যে ফেনোমেনাগুলো সেগুলো কিন্তু মানুষ ভুলভাবে বুঝছে। অর্থাৎ সেইটা হয়তো ওইভাবে ঘটেইনি, কিন্তু কমন সেন্স বলছে আরে আমার কমন সেন্স থেকে বলছি আমি, ঠিক আছে, আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি। খুব সাধারণ তোমাদের এক্সাম্পল দিই। যেমন ধরো আমি যদি বলি যে অল মেন্স আর ডগ, ঠিক আছে, প্রত্যেকটি পুরুষই হলো কুকুর, এরকমটা যদি আমি ধরে নিই যে প্রত্যেকটা পুরুষই কুকুর, প্রত্যেকটি পুরুষই রেপিস্ট, তাহলে যে বা যারা বলছে তারা মেল হোক কি ফিমেল,
তাদের বাবা, তাদের ভাই, তাদের দাদা তারাও কি তাহলে কুকুর? তারাও কি তাহলে রেপিস্ট? তাহলে এই যে তুমি একটা জেনারেলাইজেশন এ চলে আসছো যে ঠিক আছে যে হর এক মর্দ ধোঁকেবাজ है, हर एक लड़की मतलब कि ধোঁকেবাজ है। এরকমভাবে তুমি যে জেনারেলাইজেশনগুলো করছো, কমন সেন্সেই কিন্তু এই জেনারেলাইজেশনগুলো দেখা যায়। সোশিওলজি সমস্যা সেটাই যে সোসাইটাল বিষয় নিয়ে আমি আলোচনা করব, কারণ আমি হচ্ছি এই বিষয়ের বিশেষজ্ঞ। তুই কোথা থেকে চলে আসিস এইগুলো নিয়ে আলোচনা করতে, ঠিক আছে? আর যখনই দেখি যে কেউ আমার মতো হওয়ার চেষ্টা করছে বা আমার 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 জিনিসগুলোকে কেড়ে নিচ্ছে, আমরা কিন্তু তার সাথে একটা নিজেদের পার্থক্য ক্রিয়েট করি। দেখো যে সে আলাদা, আমি আলাদা, হাম আলাগ হে, ঠিক আছে? যে হাম আলাগ হে, এই আলাদাভাবে নিজেকে প্রেজেন্ট করতে গিয়েই সোশিওলজি কমন সেন্সের থেকে আলাদা কিছু বিষয় নিজের মধ্যে তৈরি করেই, এবং আমরা বলতে পারি যে এটা আগে থেকেই ছিল। তাহলে আমরা এখন আজকে এই ক্লাসে কি বুঝছি যে না, কমন সেন্স যেটা কিনা হচ্ছে রিচ ইয়েট ডিসঅর্গানাইজড, আর্টিকুলেট নয়, মানে কমন সেন্স হচ্ছে ছড়ানো ছিটানো, অর্গানাইজ নয়, কতগুলো জ্ঞানের সম্ভার, যে জ্ঞানগুলোর সত্যতা কেউ যাচাই করেনি। কোনো একটা মানুষ নিজের বুদ্ধি থেকে, নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের যেটা মনে হচ্ছে সেই অনুযায়ী একটা সে মানে বক্তব্য রাখছে, এটা হলো কমন সেন্স। অন্যদিকে সোশিওলজি হলো কোনো একটা বিষয় গবেষণা করা, অ্যানালিসিস করা, একটা বড় ফিল্ডে সেটাকে রিসার্চ করে তারপর সে একটা কনক্লিউশনে আসছে। এই যে দুটো পার্থক্য, সেই দুটো পার্থক্য আমরা এখন বোঝার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমরা কি বুঝলাম যে না, সোশিওলজি কমন সেন্সের সাথে নিজের পার্থক্যটা তৈরি করে। তার কারণটা এটাই থাকে যে কমন সেন্স সব কিছুতে সবসময় নাক গলায় এবং সেইগুলো সোসাইটাল বিষয় হয়, এবং এটা করে বলেই সোশিওলজি নিজের কতগুলো পার্থক্য তৈরি করেছে, এবং সেটাই আমরা এখন পড়তে চলেছি, ঠিক আছে? আমরা যদি একটু ডেফিনেশনগুলো দেখে নিই। সোশিওলজি এম্পিরিক্যাল সায়েন্টিফিক ডিসিপ্লিন। এই এম্পিরিক্যাল কথার মানে হলো অভিজ্ঞতালব্ধ জ্ঞান, ঠিক আছে? যে অভিজ্ঞতালব্ধ জ্ঞান মানে যে একটা মানুষের আমি যেটা দেখছি, বুঝছি, সেটাকে আমি ভালো করে অ্যানালাইজ করছি, তারপর আমি সেই জ্ঞানটা বৈজ্ঞানিকভাবে পরিমাপ করে সবার সামনে উপস্থাপন করছি। এখানে কিন্তু তা থাকে না, ইননেট, ইনটুইটিভ, মানে তোমার যা মনে হচ্ছে, আমার এটা ইনস্টিংক্ট কাজ করছে, তাই আমি বলে দিতে পারলাম বিষয়টা, ঠিক আছে? দুটো কি বিষয় কতটা আলাদা আশা করি সেটা বুঝতে পারছো। ডেফিনেশনে যদি আসি, সিস্টেমেটিক ইনডেপথ স্টাডি অফ সোশ্যাল স্ট্রাকচার, কালচারাল নর্মস অ্যান্ড গ্রুপ ডাইনামিক্স। প্রত্যেকটার সিস্টেমেটিক এবং ইনডেপথ স্টাডি করে। অন্যদিকে এটা স্পন্টেনিয়াস, যেটা মনে হচ্ছে এভরিডে রিজনিং উইদাউট ফর্মাল সিস্টেমেটিক ট্রেনিং, যে তোমার প্রত্যেক প্রাত্যহিক জীবনে তোমার যেটা মনে হচ্ছে এবং তার জন্য কোনো স্পেসিফিক ট্রেনিংও নেই, না তোমার মনে হলো, একদম বিষয়টা তাই। মেথোডোলজি কি? মিক্সড মেথডস রিসার্চ। এই সোশিওলজি রীতিমতো নিজের মধ্যে মেথোডোলজি ইউজ করে, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, ঠিক আছে? সেখানে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন অ্যাঙ্গেল থাকে, এথনোগ্রাফিক কেস স্টাডি, সার্ভে মেথড, অনেক কিছু থাকে। মানে একটা গোটা এর মেথোডোলজি আছে সোসাইটিকে কীভাবে স্টাডি করবে তার জন্য। এর কি? অ্যানেকডোটাল, পার্সোনাল এক্সপিরিয়েন্স, কালেকটিভ উইজডম, ট্র্যাডিশনাল নলেজ, ওই সবাই বলছে তাই, ওই আমার মনে হলো তাই, ওই আমার একটা আমার চুলটা কি এমনি এমনি সাদা হয়েছে, ঠিক আছে? অভিজ্ঞতায় সাদা হয়েছে, ওই যে বিষয়টা। অ্যাপ্লিকেশন, সোসাইটাল ইম্প্যাক্ট, ইনফ্লুয়েন্সেস এডুকেশনাল পলিসিস অ্যান্ড কারিকুলা, শেপস সোশ্যাল ওয়েলফেয়ার। মানে সোশিওলজির ওপর ভিত্তি করে বেসিক্যালি এই জিনিসগুলো, ডিসিশনগুলো নেওয়া হয় যে একটা স্পেসিফিক কারিকুলা কী হবে, পলিসি কী হবে, প্রোগ্রাম কী আসবে, প্রত্যেকটা জিনিস, এই যে কন্যাশ্রী, রূপশ্রী যা দেখো তোমরা, সব কিন্তু সোশিওলজিক্যাল স্টাডির ওপর ভিত্তি করেই নেওয়া হয়। কমন সেন্সের অ্যাপ্লিকেশন কি? কমিউনিটি ইনফ্লুয়েন্স, যে জানো তো এই কারণে এটা হচ্ছে, ব্যাস সবাইকে জাগিয়ে তুললো, কারণ তার বা কিছু পার্সনের মনে হচ্ছে। অ্যাফেক্টস মোরাল জাজমেন্ট, এথিক্যাল ডিসিশনস, ওই যে মেয়েরা ছোটো ড্রেস পরে বলেই রেপ হয়, এই যে ব্যাপারটা, ঠিক আছে? যে প্রত্যেকটা ছেলেই কিন্তু আসলে রেপিস্ট, এই যে ব্যাপারটা। শেপ সোশ্যাল এটিকুয়েটস, আনরিটেন সোসাইটাল রুলস। তার মানে এই কমন সেন্স আমাদেরকে কতগুলো জিনিস বুঝতে বাধ্য করে, না কেন সবাই সেটা মেনে আসছে তাই, কারণ সেটা কমন সেন্সিক্যাল, সবাই মেনে আসছে এবং আমরা সেটাকে প্রশ্নও করি না। এমন অনেক জিনিসই আছে আমরা প্রশ্ন করি না, একটু মাথায় ভেবে দিও। লিমিটেশন, ইনসাইট ফর সোশ্যাল ইস্যু পলিসিস, রিসার্চ অন পভার্টি ফর ওয়েলফেয়ার পলিসিস, যে এটা একটা নির্দিষ্ট জিনিসের মধ্যে সীমাবদ্ধ, এই সমাজের সব কিছুতে নাক গলাতে পারে না, কারণ কত কিছুতে নাক গলাবে, তাই এ মূলত এই পলিসি, প্রোগ্রাম এগুলো নিয়েই থাকে। এর লিমিটেশন কি? ইনসাইটস ফর পলিটিক্যাল ইস্যুস পলিসিস, রিসার্চ অন ভোটিং ফর ইলেকটোরাল রিফর্ম, যে মানুষ নিজেরা কিভাবে কি বুঝছে এবং সেই অনুযায়ী তার কি মনে হলো। ধরো আমি বলতেই পারি যে অ্যাবাউট লক্ষ্মী ভাণ্ডার,
যে যদি তুমি সোশিওলজিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেখো, তোমার সেখান থেকে কতগুলো অ্যাঙ্গেল পাবে, যে না এটা হচ্ছে একটা ওয়েলফেয়ারের পার্টও হতে পারে, এটা আবার হচ্ছে একটা এম্পাওয়ারমেন্টের পার্টও হতে পারে, এটা আবার হচ্ছে একটা ফ্রি বাইজেরও অ্যাঙ্গেল পাবে, যে মানে সরকার যেখানে টাকা দিয়ে রীতিমতো ভোট কিনছে, অনেকগুলো অ্যাঙ্গেল পাবে। কিন্তু কমন সেন্সিক্যাল অ্যাঙ্গেলে তুমি কী পাবে? ওই তো ভিখারিগুলোকে টাকা দিচ্ছে, ভিখারিগুলো তাই ভোট দিচ্ছে। ঠিক আছে? এই যে বিষয়টা, এটা কিন্তু তৈরি হয় কমন সেন্সের মাধ্যমে। ইন্টারপ্লে ইম্প্যাক্ট অন কমন সেন্স চ্যালেঞ্জেস রিফাইন্স অ্যান্ড রিশেপ কমন সেন্স। অবশ্যই যে সোশিওলজি সবসময় কমন সেন্সকে চ্যালেঞ্জ জানাতে থাকে, যে কমন সেন্স করাটা জিনিস ভুল আছে, চলো সেটা নিয়ে আমি স্টাডি করলাম, যে না এই জিনিসটা ভুল ছিল, না এই জিনিসটা ঠিক ছিল, না এই জিনিসটা একটু খারাপ ছিল বা ভুল ছিল, আমি সেটাকে রিফাইন করলাম। সবসময় কিন্তু কমন সেন্স চ্যালেঞ্জের মধ্যে থাকে। আবার কমন সেন্সও সোশিওলজিকে কন্ট্রিবিউট করে, কারণ জন্মের পর থেকে তো তোমাদের মধ্যে সোশিওলজি থাকে না, জন্মের পর থেকে আমাদের মধ্যে যেটা থাকে কমন সেন্স থাকে। এবার কে নিজের কমন সেন্সের গ্রাউন্ডে আরও সুন্দর করে একটা সোশিওলজিক্যাল বাড়ি তৈরি করবে থিওরি দিয়ে, সেটা তার উপর ডিপেন্ড করছে। তাহলে কমন সেন্স সবার মধ্যে থাকে, কে সেই কমন সেন্স নিয়েই বেঁচে থাকবে, তারা লেম্যান। আর কারা সেই কমন সেন্সটাকে আরও সুন্দর করে রেকটিফাই করবে, রিফাইন করবে, রিশেপ করে তার উপর সোশিওলজিক্যাল একটা বিল্ডিং বানাবে, সেটা তাদের উপর ডিপেন্ড করছে। এক্সাম্পল, ইন-ডেপথ অ্যানালিসিস অফ গ্লোবাল সোশ্যাল মুভমেন্টস, আরবানাইজেশন অ্যান্ড সোশিও ইকোনমিক এফেক্টস অন কমিউনিটিস। এইগুলো হচ্ছে সাধারণত সোশিওলজির বিষয়বস্তু, যে যে সামাজিক যে বিপ্লব হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে, সোশিও ইকোনমিক বা ধরো রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে, সেটা কি প্রভাব পড়ছে আমাদের সোসাইটির ওপর। কমন সেন্স কি? ফোক উইজডম অ্যান্ড প্রভাবস ইন ডিফারেন্ট কালচার্স, ইভলিউশন অফ সোশ্যাল নর্মস অ্যান্ড ভ্যালুজ ওভার টাইম। তার সমাজের নির্দিষ্ট কিছু গোষ্ঠী তারা কি বিশ্বাস করছে, তাদের সংস্কৃতিটা কমন সেন্স দ্বারাই কিন্তু আসলে ক্রিয়েট হয়। তো সোশিওলজি দেখতে পাচ্ছি যে স্কোপটা বা জায়গাটা সেটা কিন্তু বিশাল, আর কমন সেন্স কিন্তু কিছু ওই কুয়োর ব্যাঙের মতো মানুষদের মধ্যেই, তাদের নিজস্ব ওঠা পড়া বসা খাওয়া দাওয়া এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। ওকে ওকে এবার আমরা যদি একটু দেখে নিই যে সোশিওলজি নিজেকে কিভাবে কমন সেন্স থেকে আলাদা করছে। এখানে আমরা মূলত ৪টে পয়েন্ট পাবো। ৪টে পয়েন্টই খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে সোশিওলজির মধ্যে একটা মানে রেসপন্সিবল স্পিচ দেওয়ার প্রবণতা থাকে, যে আমি আন্তাবড়ি কিছু একটা বলে দেবো না। আমি যেটা বলবো ভেবে চিন্তে তারপরে বলবো। আমার মনে হলো তাই বলে দিলাম, তা নয়। তাহলে আমি ফার্স্টে একটা স্টাডি করব। সেই স্টাডির জায়গাটা কী হয়, সেই স্টাডির সাইজটাও হয় বড়। এমন না যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ঠিক আছে, যে মেয়েগুলো বদমাশ হয়, ছেলেগুলো বদমাশ হয়, ঠিক আছে? মেয়েগুলো মানে কতগুলো মেয়েকে চেনো তুমি? আমার পাড়ার মেয়েগুলো। পাড়ার মেয়েগুলো কতজন আছে পাড়ার মেয়ে তোমার? ৫০ জন? আমার স্কুলের মেয়েগুলো বদমাশ। স্কুলে কতজন আছে? ১,০০০ জন। ব্যাস। আর কতজন আছে রাস্তাঘাটে যাদেরকে দেখি? আচ্ছা ঠিক আছে, তাদেরকে আমি যোগ করে নিলাম। সব মিলিয়ে তুমি হয়তো আজ পর্যন্ত তুমি ১০,০০০ মেয়েকে দেখেছো। সবাই বদমাশ। কতজনের সাথে কথা বলেছো? তো সব এই ১০,০০০ এর উপর ভিত্তি করে, ১০,০০০ কেন, এই ১,০০,০০০ এর উপর ভিত্তি করে তুমি সবাইকে জেনারেলাইজ করছো কি করে? তার জন্য তুমি কোন রিসার্চ মেথোডলজি ইউজ করছো? তাহলে কোনো রিসার্চ মেথোডলজি ইউজ না করেই তোমার নিজস্ব ইনটিউশন দিয়ে, তোমার পার্সোনাল ইনস্টিংক্ট দিয়ে তুমি বলে দিচ্ছ যে সবাই খারাপ। কি করে বলতে পারছো? এটাই হচ্ছে সোশিওলজির সাথে মূল পার্থক্য, যে সোশিওলজি একটা বিশাল বড় সাইজের মানুষের ওপর নির্দিষ্ট রিসার্চ মেথোডলজি অ্যাপ্লাই করে, স্টাডি করে, অ্যানালিসিস করে তারপর একটা রেসপন্সিবল স্পিচ দেয়। অন্যদিকে কমন সেন্স কিন্তু এগুলো করে না। তার সাথে লাস্ট দুটো যে পার্থক্য, যে কোনো জিনিসকে আমরা কিভাবে দেখব। ঠিক আছে? যে ধরো একটা চোর চুরি করে পালাচ্ছিল, তাকে সবাই মিলে ধরলো, মারলো। সবাই বলে যে, "এই মার, মার, মার।" আর কেউ বলে, "ইস রে মেরো না।" সোশিওলজি এইভাবে দেখে না। সোশিওলজি দেখে যে এ চুরি কেন করলো? তাহলে কোন দরকার পড়লো যে একে চুরি করতে হলো? এ স্বভাবে করছে না অভাবে করছে? যদি স্বভাবে করে তাহলে এর সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর দরকার। আর যদি অভাবে করে তাহলে রাষ্ট্র এমন কোন অবস্থা তৈরি করেছে যে মানুষকে এখন বাধ্য হয়ে চুরি করতে হচ্ছে এমএ করার পরেও, এমএসসি করার পরেও। এই যে এমএ করার পরেও, এমএসসি করার পরেও মানুষ কেন চাকরি চুরি করছে? তাহলে কি মানুষের পড়াশোনাতেই কোনো রকম কোনো খামতি ছিল? মানুষ সে কারণে টাকা দিয়ে রীতিমতো চাকরি কিনছে? এইভাবে কিন্তু যে বা যারা স্টাডি করে তাদের একটা জিনিস ঘটছে, সেটাকে তুমি কিভাবে দেখছো? সেটাই কিন্তু আসলে সোশিওলজির মধ্যে পড়ে, যে কমন সেন্স খুব মানে লুসিড ভাবে দেখে। যেমন ধরো কিছু নেতা ধরা পড়লো যারা হচ্ছে দেখা যাচ্ছে যে টাকা নিচ্ছে। তো কমন সেন্সিক্যাল পারসনরা বললো, হ্যাঁ টাকা নিচ্ছে তো কি হয়েছে? আমাদের মধ্যেও তো কিছু দেয়। ঠিক আছে? সব তো নিজেরা খায় না, আমাদেরকেও কিছু দেয়। সোশিওলজি বিষয়টাকে এইভাবে দেখেই না, যে তাহলে এগুলো কার টাকা? কোথা থেকে এলো? কিভাবে একটা নির্দিষ্ট অংশের মানুষ এইভাবে সামাজিক যে কাঠামোটাকে ভেঙে ফেলছে ধীরে, ধীরে। টোটাল একটা বিষয়কে দেখার ধরনই আলাদা। লাস্ট যেভাবে সোশিওলজি নিজের সাথে অন্যদের একটা পার্থক্য ক্রিয়েট করে সেটা হলো
ডিফ্যামিলিয়ারাইজ দ্য ফ্যামিলিয়ার। একটা কথা হচ্ছে যে যত খারাপ জিনিস আমাদের হয় আমরা সেটাকে খারাপ ভাবতেই পারি না, কারণ সেটা আমার। আর যত ভালো জিনিস অন্যের হয় সেটাকে আমরা ভালো ভাবতেই পারি না, কারণ সেটা অন্যের। তার মানে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আচ্ছা, তুই যেরকম কই মাছ খাস, শিঙি মাছ খাস, তুমি বলবে হ্যাঁ উফ দারুণ টেস্টি, খুব ভালো। কিন্তু আমি যদি বলি ইস ওগুলো তো সব পচা জলের মাছ, ড্রেনের মাছ, এইসব খাস তুই, তুমি বলবে "হ্যাঁ, বাজে কথা"। তাহলে দেখো তুমি চীনের মানুষরা সাপ খোপ পোকামাকড় খাচ্ছে বলে নাক ভ্যাচকাচ্ছ, এদিকে তুমি চিংড়ি খাচ্ছ, শিঙি খাচ্ছ, মাগুর খাচ্ছ এবং অনেক পাকের মাছ আমরা খাই, সে বেলায় কিন্তু আমরা নাক কোচকাচ্ছি না, আমরা বলছি বাহ এটা খুব টেস্টি। তো এরকম অনেক খাবার আছে, এরকম অনেক পোশাক আছে, এরকম অনেক কালচার আছে, এরকম অনেক সামাজিক কাঠামো রয়েছে যেগুলো আমাদের বলে আমরা প্রশ্ন তুলি না এবং বলি যে এটা খুব ভালো, অন্যের বলে প্রশ্ন তুলছো। ঠিক আছে, তাহলে কেউ শর্ট ড্রেস পরছে বলে তুমি বলছো যে ইস কি বাজে মেয়ে, সে শর্ট ড্রেস পরলে কেউ বাজে কি করে হয়? সে কেউ শর্ট ড্রেস পরছে বলে তুমি ধরে নিয়েছো যে হ্যাঁ শি ইজ অ্যাভেলেবেল, যে তাকে আমি এবার তাহলে প্রপোজাল দিতেই পারি যে আমি আমি তাকে এক রাতের জন্য ডাকছি। তো এটা কিভাবে তুমি ধরে নিতে পারছো? ঠিক আছে, তাহলে কি এই যে কেউ কেউ তোমার, তুমি অবশ্যই বলছো যে না এটা আমার কালচার না, নিশ্চয়ই তোমার বাড়ির বউয়েরা, মায়েরা, মেয়েরা, বোনেরা ওরকম শর্ট ড্রেস পরে না বলেই তুমি তাদেরকে দেখে বলছো বাজে। কারণ এটা যদি তোমার হতো তুমি বলতে ভালো। তাহলে আমাদের জিনিসকে আমরা ভালোই বলি, অন্যের জিনিসকে আমরা খারাপ বলি। এই যে ব্যাপারটা, তাহলে সোশিওলজি আমাদের কি শেখায়? যেটা কাছের জিনিস সেটাকে দূরে করো, দূরে করে তাকে স্টাডি করো। আর যেটা দূরের জিনিস সেটাকে কাছে আনো, কাছে এনে তাকে স্টাডি করো। তাহলে কাছের জিনিসকে যখন দূরে ঠেলবে তখন দেখবে তার মধ্যে তুমি অনেকগুলো সমস্যা খুঁজে পাচ্ছ। আবার দূরের জিনিসকে যখন তুমি কাছে টানবে তখন দেখবে যে সেটা খারাপ না, তার মধ্যে অনেকগুলো ভালো জিনিস আছে। এই ডিফ্যামিলিয়ারাইজ দ্য ফ্যামিলিয়ার, এটা কিন্তু সোশিওলজির খুব ইম্পর্টেন্ট। কমন সেন্স এটা করতে পারে না, কমন সেন্সের কাছে যেটা তার নয় সেটা সবসময় খারাপ। নাগাল্যান্ডের লোকেরা কুকুর খায়, চীনের লোকেরা পশু খায়, সব কিছু খারাপ। কিন্তু তোমার সবকিছু খারাপ মানে ভালো। তুমি হচ্ছে মাটন খাবে ৪ পেয়ে, সেটা সমস্যা নেই। কিন্তু ৪ পেয়ে কুকুর খেলে সমস্যা। এই যে দৃষ্টিভঙ্গিটা তৈরি হচ্ছে। তার মানে সোশিওলজি কিন্তু বলছে না যে কুকুর খাওয়া খারাপ না মাটন খাওয়া খারাপ। কোনোটাকেই খারাপ ভালো কিচ্ছু বলে না সোশিওলজি। সোশিওলজি খারাপ, ভুল, উচিত, অনুচিত কিচ্ছু বলে না। তার বক্তব্য যে তুমি কিভাবে কাউকে খারাপ বলছো, কারোর কালচারকে, কারোর বিহেভিয়ারকে, কারোর কোনো জিনিসকে, সেটা একবার ভেবে দেখো যে সেটার বেসিসটা কি। কমন সেন্স তাহলে এটা খুব সহজেই বলে দেয় এটা খারাপ। সোশিওলজি এরকম বলে না, সে রেসপন্সিবল স্পিচ দেয়, নির্দিষ্ট সাইজের ফিল্ডে স্টাডি করে, মেথোডোলজি ইউজ করে, কোনো জিনিসকে সোশিওলজিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেখে, ডিফ্যামিলিয়ারাইজকে ফ্যামিলিয়ার করে আর ফ্যামিলিয়ারকে ডিফ্যামিলিয়ারাইজ করে। ওকে, তাহলে এটা আমাদের শেষ হলো সোশিওলজি অ্যান্ড কমন সেন্স। কমন সেন্স শেষ হয়েছে, এবার পার্সপেক্টিভটা শেষ হলেই আমরা একেবারে চলে যাব আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। আর দেখব যে আমাদের কি আর সত্যিই কিছু বাকি রইলো। ঠিক আছে, যে যেরকমই প্রশ্ন আসুক না কেন অ্যাটলিস্ট আমরা লিখতে পারবো। পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ মানে কি? পার্সপেক্টিভের একটা যদি আমরা ন্যারো বাংলা বলি তাহলে দাঁড়ায় হচ্ছে দৃষ্টিভঙ্গি, আর একটা ভালো বাংলা বললে বোঝায় পরিপ্রেক্ষিত। ঠিক আছে, তোমরা যদি কেউ দৃশ্যম সিনেমাটা দেখে থাকো দেখবে যে একটা ঘটনা, একটা ক্রাইম, সেটাকে কে কিভাবে দেখছে। ঠিক আছে, একটা ক্রাইম অজয় দেবগান দেখছে যে না ওটা আমার কোনো দোষ ছিল না, তাব্বু বলছে যে না ওটা একটা ক্রাইম ছিল, ওটা তুমি এটা খুব অন্যায় কাজ করেছো, তার নিজের ছেলের দোষটা দেখছে না। তার মানে এই সিনেমায় তাব্বু নিজের ছেলের দোষ দেখছে না, আবার অজয় দেবগান নিজের মেয়ের কোনো দোষ দেখছে না, নিজের বউয়ের কোনো দোষ দেখছে না। তাহলে একটাই ঘটনা, সেটাকে তুমি কিভাবে দেখছো, দ্যাট ইজ বেসিক্যালি পার্সপেক্টিভ। ওকে, তাহলে পার্সপেক্টিভ মনে হচ্ছে যে তুমি একটা জিনিসকে কীভাবে ইন্টারপ্রিট করছো। জিনিস এক, ইন্টারপ্রিটেশনটা খালি বদলে যাচ্ছে, ব্যাখ্যাটা বদলে যাচ্ছে তোমার কাছে। তাহলে তোমার একটা পার্সপেক্টিভ আছে, মানে তোমার একটা পয়েন্ট অফ ভিউ আছে, সেই পয়েন্ট অফ ভিউ দিয়েই তুমি জিনিসটাকে দেখার বা বোঝার চেষ্টা করছো। এবার সোশিওলজিতে কতগুলো পার্সপেক্টিভ হয় দেখো, আমরা জানি যে যত মত তত পথ। ঠিক আছে, মানে সোশিওলজির অনেক ঊর্ধ্বে গিয়ে একজন এই কথা বলে গেছেন। তো যত মত তত পথ যদি হয় তাহলে হ্যাঁ সত্যি সোশিওলজিতে না অনেকগুলো পার্সপেক্টিভ আছে, কিন্তু আমরা না এতগুলো পড়তে পারবো না। আমরা একদম নির্দিষ্টভাবে নির্দিষ্ট কিছু পড়বো। আমরা পড়বো হচ্ছে ম্যাক্রোর মধ্যে ফাংশনালিজম, কনফ্লিক্ট, স্ট্রাকচারালিজম, আর মাইক্রোর মধ্যে সিম্বলিক আর ফেমিনিজম। এইগুলোই আমরা পড়বো। কিন্তু একটা মজার জায়গা আছে, এই ফেমিনিজমকে কি আমরা মাইক্রোতে রাখতে পারি, এই প্রশ্নটা আমি করে রাখছি। আবার এই স্ট্রাকচারালিজম যেটা আমরা পড়বো সেটা কি আদৌ ম্যাক্রোর মধ্যে পড়বে না মাইক্রোর মধ্যে পড়বে। তাহলে আমি কেন ইচ্ছা করে এরকম রেখেছি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমে আগে শুরু তো করা যাক। বোঝা যাচ্ছে ম্যাক্রো পার্সপেক্টিভ মানে অলরেডি আমরা স্কোপ পড়েছি যারা সমাজের বড় বড় দিকগুলো নিয়ে আলোচনা করবে। মাইক্রোস পার্সপেক্টিভ মানে এই যে ছোট 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 পাজল, তাহলে মানুষ কেন্দ্রিক যে আলোচনা করবে সেটা হলো হচ্ছে তাহলে মাইক্রো। চলো এগোনো যাক। স্ট্রাকচারালিজম, আমি জিজ্ঞাসা করলাম যে এই নামটা,
এই নামটা কিন্তু শুনেই বোঝা যাচ্ছে যে এটা বড় বড় স্ট্রাকচারের কথা বলছে, ঠিক আছে? তো সেটাকে এখানে কিন্তু আমরা এটাকে ম্যাক্রোতেই রাখছি বা রাখবো, ওকে? উল্টো দিকে ফাংশনালিজম আর কনফ্লিক্ট কেন ম্যাক্রোতে থাকবে, চলো সেই আলোচনাটা আমরা করে নিই। কি জিনিস খায় না মাথায় দেয়? আমরা যদি এই সিনেমাটা দেখে থাকি তাহলে দেখবো যে একটা দারুণ ডায়লগ ছিল। এটা হচ্ছে থ্রি ইডিয়টসের একটা সিন, যেখানে ইনি বলবেন জেসা চল রা হ্যায় ভেসা চলনে দো। তাহলে ফাংশনালিজম বলে যে সিস্টেমটা আছে সেটা চলতে দাও, কারণ তুমি যদি এটাকে পাল্টানোর চেষ্টা করো তাহলে পুরো কাঠামোটা ভেঙে পড়বে, আর সেই কাঠামোতে আমার যে পজিশন আছে সেটা নষ্ট হবে। কেউ নিজের গদি হারাতে চায় না, তাই সবাই দমন করতে চায়। পশ্চিমবঙ্গে সমস্ত ধরনের যে জমায়েত ক্যান্সেল করা হয়েছে কেন? সিস্টেম যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু খুব সমস্যা, সবাই নিজের পজিশন হারিয়ে ফেলবে। তাই যেভাবে হোক প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দাও, ওকে? এইসব এক্সাম্পল দিও না। যাই হোক, তাহলে ফাংশনালিজম বা ক্রিয়াবাদী তত্ত্ব আমাদের বোঝায় যে দেখো, যেটা আছে সেরকমটাই চলতে দাও, কারণ এইভাবেই কিন্তু তাহলে সোসাইটিটা ভালো থাকবে। সোসাইটিটা ভালো থাকবে, সোশ্যাল সিস্টেমটা ভালো থাকবে। ফাংশনালিজম নামটা তাহলে আসলো কোথা থেকে? যেভাবে একটা সিস্টেম ক্রমাগত, একটা সিস্টেম কিসের উপর ভিত্তি করে তৈরি থাকে? পার্টসের ওপর। এগুলো হচ্ছে পার্টস। একটা সিস্টেম কতগুলো পার্টসের উপর ভিত্তি করে তৈরি রয়েছে, এবং এই পার্টগুলো অনবরত ফাংশন করে যাচ্ছে। এই পার্টগুলো যদি ফাংশন করা বন্ধ করে দেয় সিস্টেম ভেঙে পড়বে। তাই কোনো একটা পার্ট যদি কাজ করা বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে সেই পার্টটা দমন করতে বা সেই পার্টের জায়গাটা ফুলফিল করতে অন্য একটা পার্ট চলে আসে। ধরো সমাজে রিলিজিয়ান একটা পার্ট, রিলিজিয়ান ধরো নিজের কাজ আর করতে পারছে না, রিলিজিয়ান ধরো কোনোভাবে বায়াসড হয়ে গেছে, বাজে হয়ে গেছে, তখন কিন্তু এই রিলিজিয়াস রিফর্মেশন চলে আসবে থ্রু এডুকেশন, ঠিক আছে? বা থ্রু হয়তো এনি আদার কাইন্ড অফ থিং, রিলিজিয়াস রিফর্মেশন চলে আসবেই। রিফর্ম হবে, আবার নতুন করে রিলিজিয়ানের যে পুরনো ব্যাখ্যাগুলো সেগুলো বদলে ফেলা হবে, যেটা হিন্দু ধর্মে, ইসলামে বহুবার হয়েছে। তাহলে ফাংশনালিজম মানে হলো যে সমাজে যেটা রয়েছে সেইটাই থাকতে দাও। এইটা সাধারণত কিন্তু যারা এলিট, যারা কিন্তু ক্ষমতায় আছে তারাই এটা চায়, যে জো হ্যায় জैसा है वैसा ही चलने दो। যেমন ধরো মোদির একটা ডায়ালগ খুব বিখ্যাত ছিল যে সব চঙ্গাসি সব বড়িয়া হে, সব ঠিক আছে, সব মজামা। মানে কি, তোমরা চিন্তা করতে হবে না, তোমাদের চিন্তা করতে হবে না, ঠিক আছে? কোনো একটা বিদেশি সে গেছিল, সেখানে গিয়ে সাধারণত সে এই বক্তব্যগুলো রাখছিল। তো হ্যাঁ, যে বা যারা ক্ষমতায় থাকে তারা সবসময় এটাই বলে, হ্যাঁ সব ঠিক আছে। উল্টো দিকে যারা বিরোধী থাকে তারা কি বলে যে না, এখন মানে এখনই রাষ্ট্রের হাতে সমস্ত যে ল অ্যান্ড অর্ডার সেটা চলে যাক, রাজ্য সামলাতে পারছে না। তাহলে যে ক্ষমতায় থাকে সে বলে সব ঠিক আছে, আর যে ক্ষমতায় নেই সে বলে যে না সব ঠিক নেই। সোশিওলজিতে ফাংশনালিজমকে তাহলে আমরা কিভাবে দেখব? যে আহ, সমাজ আছে তাই মানুষ আছে, সমাজের প্রত্যেকটা পার্ট কাজ করছে তাই মানুষ বেঁচে আছে। তাই কোনোভাবেই এই কাঠামোটাকে ভাঙতে দিও না, তাহলে কিন্তু পুরো কাঠামোটা ভেঙে পড়লে মানুষেরই আখেরে ক্ষতি হবে, এইটাই ফাংশনালিজম বলে। তাহলে এবার যদি আমি প্রশ্ন করি ফাংশনালিজমে কি চেঞ্জ আছে? আছে, চেঞ্জ আছে, বাট সেটা র্যাপিড নয়, ঠিক আছে? যে হঠাৎ পরিবর্তন ফাংশনালিজম নিতে পারে না। আসবে চেঞ্জ, স্ট্যাটিক চেঞ্জ আসবে, ধীরে ধীরে চেঞ্জ আসবে। হঠাৎ করে একটা চেঞ্জ আসবে আর সব কিছু বদলে দেবে, এরকমটা সম্ভব নয়, ওকে? আমি তোমাদের বলে রাখি, পার্সপেক্টিভের কিন্তু চেষ্টা ফর একাডেমিক্স ইউটিউব চ্যানেলে একটা ভিডিও রয়েছে, প্রায় ওই ভিডিওটাই ১.৫ ঘন্টার মতো, ১ ঘন্টা ১.৫ ঘন্টার। তোমরা কিন্তু ওটাও পরে সময় হলে দেখতে পারো। মানে বলতে কি চাইছি যে ভিডিও অনেক আছে। তোমরা যেকোনো চ্যানেলে যাও, জ্ঞানপীঠে যাও, চেষ্টা ফর অপশনালে যাও, চেষ্টা ফর একাডেমিক্সে যাও, কিন্তু এখন যেহেতু পরীক্ষার পারপাস যতটা ছোট হয় আমরা বুঝে নিচ্ছি। উল্টো দিকে কনফ্লিক্ট থিওরি কি বলে? কনফ্লিক্ট পার্সপেক্টিভ, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানছি না, মানবো না, ঠিক আছে? কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই গদি ছাড়তে হবে। তাহলে যা আছে সমস্যার, এটাকে যদি আমরা ভেঙে না ফেলি তাহলে নতুন আসবে না। মানে ফোন পড়ে গেলে আমরা বলি না যে পুরনো যাবে তবে নতুন আসবে, ঠিক একদম সেই ব্যাপারটাই। আগের জন যদি বলে যে না সোসাইটিতে যা আছে সব ঠিক আছে, সিস্টেম ভেঙে পড়লে মানে সব কিছু বিপদে পড়ে যাবে, পার্টগুলো যেন সঠিকভাবে ফাংশন করে, সেই ফাংশন যদি বন্ধ হয়ে যায় অন্যান্য চলে আসবে, ঠিক আমাদের বডি পার্টসের মতো। ফাংশনালিজম মানে আমাদের বডি পার্টস, আমাদের বডির যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা ইন্টারনাল অনেকগুলো পার্ট আছে, কিডনি, লিভার, হার্টস ইটিসি। তো সেখানে একটা যদি পার্ট তোমার কাজ করা বন্ধ করে দেয়, তোমার যে টোটাল সিস্টেমটা আছে ভেঙে পড়বে। ঠিক তাই ফাংশনালিজম তাই বলে যে আমরা প্রত্যেকটা পার্ট সঠিকভাবে যাতে ফাংশন করে, এবং প্রত্যেকটা পার্ট তো মানুষকে নিয়ে তৈরি, তাই মানুষকে বলে যে তুমি সঠিকভাবে কাজ করতে থাকো, কারণ তুমি সঠিকভাবে কাজ করবে তবে স্ট্রাকচার থাকবে, আর স্ট্রাকচার আছে বলে তুমি আছো। স্ট্রাকচার যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু তুমি শেষ, ওকে? কনফ্লিক্টরা বলে যে না ভেঙে দাও, যা খারাপ তো ভেঙে দাও।
ধরো কারোর সাথে তোমার কোনো মানে ঝগড়া হবো কিন্তু হচ্ছে না। মানে সেও তোমাকে পছন্দ করে না, তুমিও তাকে পছন্দ করো না। একদিন বলছে যে ঝেড়ে ঝগড়া করো। ঝেড়ে ঝগড়া করলে কি হবে? যে তার যে খারাপগুলো সে জানতে পারবে তোমার থেকে, তোমার যে খারাপগুলো তুমি জানতে পারবে তার থেকে। তারপর হয়তো বন্ধুত্ব থাকবে অথবা থাকবে না। কিন্তু যেটা হবে ভালো হবে। হয় তুমি একটা নতুন বন্ধু পাবে, নইলে এই বন্ধুটাকেই নতুনভাবে তুমি ডিসকভার করবে। তাহলে পুরনো গেলে নতুন আসে। অথবা হয়তো পুরনোটাই নিজেকে রিফারবিশ করে নিল, মডিফাই করে নিল। বলছে এই কারণে কনফ্লিক্ট ইজ গুড। কম্পিট করো, কনফ্লিক্ট করো, আন্দোলন করো, প্রোটেস্ট করো। তার কারণ যেটা আছে সেটাকে যতক্ষণ না তুমি ভাঙছো, ততক্ষণ সেটা তোমার উপর চড়াও হয়ে থাকবে। ঠিক সেই কারণে আমরা যদি বলি যে হামকা চাইয়ে আজাদি, বেরোজগারি সে আজাদি, বংশবাদ সে আজাদি, এইসব নারা যে লাগিয়েছিল, ঠিক আছে? এইসব স্লোগান যে তুলেছিল, সে নিজেই এখন বংশবাদের পার্টিতে ঢুকে গেছে, সেটা আলাদা বিষয়। বাট এই যে সে বলছে যে হামকো চাইয়ে আজাদি মানে কি? যে যেটা আছে সেটা তুমি ভেঙে দাও। আমার নতুন কিছু চাই। এটা হচ্ছে কনফ্লিক্ট থিওরি। তাহলে সোশিওলজির যে দৃষ্টিভঙ্গিটা সমাজটাকে এইভাবে দেখে যে না পজিটিভ অ্যাঙ্গেলে, যে হ্যাঁ যেটা হচ্ছে ভালো হচ্ছে, ঠিক গুড। আর এটা হচ্ছে আমার ফাংশনালিস্ট। আর যেটা দেখে যে না যেটা হচ্ছে খারাপ হচ্ছে, ভালো না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সেটা হচ্ছে কনফ্লিক্ট। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের দুটো চোখকে সবসময় এই দুটো অ্যাঙ্গেলে রাখবে। একটা চোখ যদি তোমার ফাংশনাল দিক দেখে, আরেকটা চোখ যেন কনফ্লিক্ট দিক দেখে। মানে একটা চোখ যদি তোমার সমাজের একটা জিনিসের ভালো দিক দেখে, আরেকটা চোখ যেন তোমাদের সমাজের দিক খারাপ দিক দেখে। ফর এক্সাম্পল ধরো এই যে কন্যাশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, যতগুলো এরকম সোশ্যাল পলিসি আছে, একটা চোখ তোমার ভালো দিক দেখবে যে এটার ফলে কী কী ভালো জিনিস হচ্ছে বা হবে। আরেকটা চোখ দেখবে যে এর জন্য কী কী খারাপ দিক হচ্ছে বা কোন খারাপ ইন্টেনশন নিয়ে এইগুলো সমাজে আনা হয়েছে। তোমরা যদি সমাজের প্রত্যেকটা জিনিসকে এইভাবে দুটো চোখে না দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের মধ্যে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ আসবে না। তাই আমাদের মধ্যে ফাংশনালও থাকতে হবে, কনফ্লিক্টও থাকতে হবে, কারণ দুটোই কিন্তু একসাথে চলে। নেক্সট হচ্ছে ইন্টারঅ্যাকশনিজম। ইন্টারঅ্যাকশনিজম কি? এটাও একটা পার্সপেক্টিভ, বাট এই দুটোর মতো এগুলো বড় না। ফাংশনালিজম কিন্তু সোশ্যাল সিস্টেম, সোশ্যাল প্রসেস, সোশ্যাল ইনস্টিটিউশন এইসব নিয়ে কথা বলে। কনফ্লিক্টও তাই, যে কীভাবে আমরা কাঠামোটাকে ভেঙে ফেলবো, নতুন কাঠামো আসবে। কার্ল মার্কস এর উদ্যোক্তা ছিলেন মূলত। কিন্তু ইন্টারঅ্যাকশনিজম কিন্তু আবার ছোট্ট জিনিস নিয়ে ভাবে, ছোট ছোট। ঠিক আছে? ইন্টারঅ্যাকশন, আমরা কীভাবে ইন্টারঅ্যাক্ট করছি, সেই ইন্টারঅ্যাকশনের মিনিং কী থাকে, কোন মিনিংটা আমরা কনভে করছি। আমি তোমাকে বুড়ো আঙ্গুল দেখালাম, থামস আপ দেখালাম, না ক্যাচকলা দেখালাম, তুমি যদি মিনিংটা জেনে থাকো, তবে তোমার কাছে সেই মিনিংটা কনভে হবে, নাহলে তুমি মিনিংটা বুঝবেও না। ঠিক আছে? তো তাহলে একটা অর্থ যেটা তোমার কাছে ক্লিয়ার, আমার কাছে ক্লিয়ার, অর্থাৎ কালচারালি আমরা সেই অর্থটা জানি, তবে সেই অর্থের মানে আমরা বুঝতে পারবো, নইলে কিন্তু আমরা বুঝতে পারবো না। ওকে? তাহলে কি দাঁড়ালো? যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ইন্টারঅ্যাকশনিজম আমাদের সোসাইটিতে আছে। আমরা যখন আদিবাসী ছিলাম, আমরা একদম জঙ্গলে থাকতাম, তখন থেকেই আমরা ইন্টারঅ্যাক্ট করতাম। এখন ইন্টারঅ্যাকশনিজমের যে গুরুত্ব সেটা অন্য জায়গায় পৌঁছে গেছে। দেখা যায় যে ইন্টারঅ্যাকশনিজমের ওপরেই সব কিছু ডিপেন্ড করছে। সব কিছু মানে সব কিছু। যে তোমার সাথে কারোর সম্পর্ক কিরকম হবে। আমরা তো কিন্তু তাহলে দেখেছি যে স্কোপে আমরা পড়েছিলাম যে একটা মানে স্কোপে একটা স্কুল ছিল যেটা ইন্টারঅ্যাকশন আর ইন্টার রিলেশনশিপ নিয়ে স্টাডি করতো। এখানে বলছে যে তোমার অন্যের সাথে সম্পর্ক কী হবে, কারোর সাথে তোমার সম্পর্ক কী হবে সেটা ডিপেন্ড করছে তোমার ইন্টারঅ্যাকশনের ওপরে। এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে সমাজে তোমাকে কে সম্মান করবে, ভালোবাসা দেবে, তোমার সাথে থাকবে, সব কিছু। আমরা কিভাবে তাহলে কমিউনিকেট করছি তার উপরেই কিন্তু সবটা ডিপেন্ড করছে। ধরো না তোমার একটা টিচার, তার সাথে তুমি কমিউনিকেট করছো, সে হয়তো খুব সুন্দর করে ইন্টারাক্ট করে, তার সাথে তোমার খুব সুন্দর সম্পর্ক তৈরি হবে। এদিকে হয়তো সে খুব মানে গা ছাড়াভাবে রিপ্লাই দেয়, হ্যাঁ হ্যাঁ এরকম একটা কিছু। তার সাথে কি তোমার খুব সম্পর্ক তৈরি হবে ভালো? এটাই কিন্তু আসলে ইন্টারাকশনিজমের গুরুত্ব। এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে। ঠিক আছে? এই ভিডিওটা খুব মানে হিট হয়েছিল বলতে যে সেই সময় দাঁড়িয়ে যে সে চোখে কিছু ইশারা করছে, অন্যজন বুঝে যাচ্ছে। বা এই যে আমরা ইমোজিগুলো ব্যবহার করি, এখানে কিন্তু একেকটা ইমোজির অর্থ একেকজনের কাছে একেক রকম। কারণ তারা একেক রকম মিনিং এর সাথে অ্যাটাচ করে রেখেছে। তাহলে তুমি কোন মিনিংটা অ্যাটাচ করছো তার উপর কিন্তু ডিপেন্ড করছে যে সেটা ভালগার, না সেটা সুন্দর, না সেটা বাজে, না সেটা খারাপ, সমস্ত কিছু। তাহলে ইন্টারঅ্যাকশন প্যাটার্ন মানে হলো সমাজতত্ত্বের যে পরিপ্রেক্ষিত, সমাজে আমাদের যে ইন্টারঅ্যাকশন, যে কমিউনিকেশন এবং তার উপর ভিত্তি করে যে রিলেশনশিপ সেটাকে স্টাডি করে, সেটা হচ্ছে বেসিক্যালি আমার ওই ইন্টারঅ্যাকশনিস্ট পার্সপেক্টিভ। হিউম্যান অ্যাকশন অ্যান্ড ইন্টারঅ্যাকশন আর আন্ডারস্ট্যান্ডেবল অনলি থ্রু দ্য এক্সচেঞ্জ অফ মিনিংফুল কমিউনিকেশন অর সিম্বলস। এগুলোকে কী বলছে? সিম্বল। তাহলে ইন্টারঅ্যাকশনের সবচেয়ে বড় সিম্বল কি? ইন্টারঅ্যাকশনের সবচেয়ে বড় সিম্বল হলো ল্যাঙ্গুয়েজ। হিউম্যান বিংস অ্যাক্ট টুয়ার্ড থিংস অন দ্য বেসিস অফ দ্য মিনিংস দ্যাট থিংস হ্যাভ ফর দেম। তাহলে আমরা সেই জিনিসটা যে অর্থটা বুঝি সেই অনুযায়ী আমরা রিঅ্যাক্ট করি। তো তুমি আমাকে যদি বুড়ো আঙুল দেখাও, আমি ভাববো যে তুমি আমাকে থামস আপ বলছো, মানে মানে বলছো যে এগিয়ে যাও, আমি বলবো থ্যাংক ইউ।
আর আমি যদি নাই জানি মানেটা, আমি জানি যে এটার মানে ক্যাচ কলা, আমি বলবো তোকেও ক্যাচ কলা। We use the interpret symbols not only to communicate with each other but also to create and maintain impressions of ourselves. তাহলে এই সিম্বলগুলোর মধ্যে কি কি পড়ছে? আইবল মুভমেন্ট, ফেশিয়াল এক্সপ্রেশন, ভোকাল টিউনিং, বডি জেস্চার, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ যেভাবে আমি ইউজ করছি, যেভাবে আমি থ্রো করছি সব কিছু। এবং দেখো শুধু কিন্তু কমিউনিকেশনের জন্য না, আমরা আমাদের পার্সোনালিটিটাকে, আমাদের ইমপ্রেশনটাকেও সেটার মাধ্যমেই ক্রিয়েট করছি। এখানে অনেকগুলো আমি ইন্টারাকশনিজমের এক্সাম্পল রেখেছি যে কিভাবে আমরা বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে আমাদের বক্তব্যগুলোকে তুলে ধরি। ওকে, কিভাবে ফ্লাওয়ার মানে রোজের যে রোজের যে মানে রোজটাকে তুমি কিভাবে ইন্টারপ্রিট করছো সেটা আলাদা, আর ক্যাকটাসকে তুমি কিভাবে ইন্টারপ্রিট করছো সেগুলো আলাদা। এগুলো আবারও বলছি, চেষ্টা ফর একাডেমিক্স একটি চ্যানেল রয়েছে, সেখানে খুব মানে ডেসক্রিপটিভ ওয়েতে এই প্রত্যেকটা বিষয় ধরে ধরে বোঝানো রয়েছে। এখন সময়ের অভাবের জন্য আমাকে জাস্ট এইভাবে র্যাপিডভাবে চলতে হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো রোজের মিনিং তোমার কাছে একরকম, আবার ক্যাকটাসের মিনিং আরেক রকম। তাহলে তুমি যে মিনিংটা অ্যাটাচ করছো তার উপর ভিত্তি করে ইন্টারাক্ট করছো। তুমি মিনিং কি অ্যাটাচ করেছো? রোজ মিন্স লাভ, রেড রোজ মিন্স লাভ, তাই তুমি যাকে ভালোবাসো তার কাছে সেটা নিয়ে যাচ্ছ। যার কাছে আমরা ভালোবাসি তাকে কিন্তু আমরা ক্যাকটাসটা দিই না, ঠিক আছে? তাহলে ইউ আর অ্যাটাচিং। তুমি কাউকে প্রণাম করছো পায়ে হাত দিয়ে, কই বিদেশে এটা করে দেখাও, বিদেশে এটা করলে কিন্তু হবে এই বাবা আমার পায়ে কি হলো, পায়ে কি কিছু হলো। তো তুমি জানো যে এটা তুমি গুরুকে প্রণাম করছো অ্যাকর্ডিং টু ইয়োর কালচার। যেই মানেটা জানেই না যে পায়ে হাত দিয়ে তুমি কি করছো, সে তো কিছু বুঝতেই পারবে না। আবার তুমি যদি এরকম হাত দেখাও, সে ভাববে যে মা হাত দিয়ে হাতে এনার কি হলো, এটা আশীর্বাদ করছেন, ঠিক আছে? এই আশীর্বাদের মানেটাই কিন্তু আসলে বাইরের কালচারে নেই। তাহলে দেখো তোমার কাছে মিনিংগুলো জানা আছে বলে তাই তুমি এই ইন্টারাকশনটা ইন্টারপ্রিট করতে পারছো। আর যাদের কাছে এই মিনিংগুলোই জানা নেই, সিম্বলগুলো, তারা কিন্তু ইন্টারপ্রিট করতে পারবে না। তো সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম বিষয় মানে তাহলে আমরা জানি কি যে হ্যাঁ, ফাংশনালিজম কনফ্লিক্ট ছিল বড় বিষয়, আর সিম্বলিক ইন্টারাকশনিজম, ঠিক আছে, ইন্টারাক্টিভ যে মেথডটা দেখলাম সেটা হয়ে গেল আমার মাইক্রো, আর এই দুটো ছিল আমার ম্যাক্রো। তাহলে আরেকটা আমি ম্যাক্রোয়ে যাই, সেটা হলো স্ট্রাকচারালিজম। কি জিনিস বলছে যে প্রত্যেকটা সমাজেরই একটা নির্দিষ্ট কাঠামো থাকে, সে কাঠামো অনুযায়ী আমাদের সেই সমাজগুলোকে দেখা উচিত। যেমন প্রত্যেকটা সমাজ যেমন সাদা আর কালোয় বিভক্ত থাকে, ঠিক আছে? দেখো যে খারাপ ভালো, রাম রাবণ, ঠিক আছে, সুপর্ণখা সীতা, রাবণ খারাপ সীতাকে তুলে নিয়ে যাচ্ছে। এই যে ভালো খারাপের যে কাঠামোটা, এটা কিন্তু দেখো প্রত্যেকটা সোসাইটিতে থাকে। তুমি যে কোনো সমাজে চলে যাও, একজন ভালো একজন খারাপ। তাহলে আমরা কিন্তু সোসাইটিটাকে বাইনারি হিসাবে দেখি, যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। কেউ কিন্তু আমরা সোসাইটিটাকে ওই গ্রে এরিয়া হিসাবে দেখি না, যে আমাদের কাছে সোসাইটি আইদার হোয়াইট আইদার ব্ল্যাক, যে কোনো মানুষ আইদার হোয়াইট আইদার ব্ল্যাক, যে রাম ভালো না খারাপ, রাবণ ভালো না খারাপ, সুপর্ণখা ভালো না খারাপ, সীতা ভালো না খারাপ, এইভাবেই কিন্তু আমরা দেখি। গ্রে এরিয়া যে না রাম মানে মানুষটা ভালো ছিল কিন্তু তার মধ্যেও কিছু সমস্যা ছিল, এইভাবে কিন্তু সাধারণত আমরা দেখি না, এবং এই স্ট্রাকচারটা কিন্তু সোসাইটির সব জায়গাতেই। তাহলে আমরা যদি এইভাবে ধরে নিই যে ভাষাতেও স্ট্রাকচার থাকে, কি স্ট্রাকচার থাকে বলবো, লিটারেচারেও স্ট্রাকচার থাকে, আমাদের যে মিথ, আমাদের যে পুরাণ উপনিষদ, সেখানেও স্ট্রাকচার থাকে। তাহলে সমাজের প্রত্যেক, এমনকি আমাদের ভাবনাতেও স্ট্রাকচার আছে। এক্স্যাক্টলি, যে আমাদের ভাবনার স্ট্রাকচার, আমরা কিভাবে ভাবছি, সেই স্ট্রাকচারটা কিন্তু আসলে ইউনিভার্সালি সেম। এটা যে বা যারা বিশ্বাস করে সেটা হচ্ছে স্ট্রাকচারালিজমের আন্ডারে পড়ছে, যে নাকি আমাদের ভাবনাটা ইউনিভার্সালি সেম। এবার একটা জিনিস দেখো, যে স্ট্রাকচারালিজম মানে আমি কাঠামোর কথা বলছি, এদিকে আমি বলছি আমাদের ভাবনার কথা। তাহলে এটাকে আমি কাঠামো মানে আমি না জানতাম ম্যাক্রো, আর ভাবনা মানে আমি জানি যে মাইক্রো। তাহলে এটা আমি কার আন্ডারে ফেলবো? ওই যে জিজ্ঞাসা করলাম না একদম ফার্স্টে, যে দেখো স্ট্রাকচারালিজমটাকে আমি কার আন্ডারে ফেলবো? এই কারণে যে সমস্ত জিনিসগুলো কন্ট্রোভার্সিয়াল আছে আমি সাধারণত একটু অ্যাভয়েড করতে বলি, যে হ্যাঁ স্ট্রাকচারালিজমটা একটু কন্ট্রোভার্সিয়াল লাগছে, ঠিক আছে, তাহলে তোমার তো ফাংশনালিজম আর কনফ্লিক্ট আছে, লেখো। আর যদি মনে হয় স্ট্রাকচারালিজম দেবে, তাহলে এই কথাগুলো অ্যাটাচ করে দিও, যে কন্ট্রোভার্সি আছে যে এটা ম্যাক্রোর মধ্যে রাখা হবে না মাইক্রোর মধ্যে। ঠিক সেরকম এই কন্ট্রোভার্সিটা আছে ফেমিনিজমের মধ্যেও, কারণ ফেমিনিজম বলে যে যেটা আছে ভেঙে দাও। তাহলে যদি বলে যেটা আছে ভেঙে দাও, তাহলে তো সেটা কনফ্লিক্টের আন্ডারে যাওয়া উচিত। তাহলে ফেমিনিজম তাহলে মাইক্রো কিন্তু হচ্ছে না, যে মাইক্রো মানে মেয়েদের কথা শুনছে, মেয়েদের যে সমস্যা সেগুলো দেখছে, তাই এটা মাইক্রো হবে, তা নয়। মাইক্রো মানে
ফেমিনিজম যদি হয় তাহলে কনফ্লিক্ট বলে যে যেটা আছে সেই স্ট্রাকচারটাকে ভেঙে দাও, তো ফেমিনিজমও তো বলে যে প্যাট্রিয়ার্কিকে ভেঙে দাও। তাহলে এটা কেন কনফ্লিক্টের আন্ডারে ম্যাক্রোতে যাবে না, এটা কেন মাইক্রোতে যাবে? তাহলে এই কিছু কিছু বিষয় কিন্তু কন্ট্রোভার্সিয়াল আছে। তার স্ট্রাকচারালিজমে আমরা আবার ফিরে আসি। দেখো খারাপ দেখতে মানুষ কিরকম হবে, ভালো দেখতে মানে এ ভালো তাই এর মুখের স্ট্রাকচার দেখো, এ খারাপ তাই এর মুখের স্ট্রাকচার দেখো। তাই দেখা যায় সমাজে যখন আমাদের কোনো একটা মানুষ তাকে একটু অন্যরকম দেখতে, তার নাকটা বা চোখটা বা কানটা, আমরা কিন্তু তাকে একদম মানে একটা ভিলেন রূপে ধরে নিই। তাহলে দেখো সমাজে তৈরিই করা হয়েছে এরকম কি একটা মানুষকে দেখতে হয় না? হ্যাঁ, কালার কারোর সবুজ হয় না বা এরকম টাইপের হয় না, কিন্তু শিং ছাড়াও এরকম কান, এরকম চোখ তো হতেই পারে, কারণ এরকম দাঁতের সেটিং তো থাকতেই পারে। কিন্তু দেখো সোসাইটি আমাদেরকে কিভাবে দেখিয়ে আসছে যে তাদেরকে আমরা খারাপ ধরে নিচ্ছি। আর ভালো হবে মানে একদম ওই যে আহ, মাকাল ফল যেরকম হয়, যে না দেখতে সুন্দর মানে সেই মানুষটাও ভালো। তাহলে দেখো দেখতে সুন্দর মানেই মানুষটা ভালো, দেখতে খারাপ মানে দেখতে এরকম হলেই সেই মানুষটা খারাপ। এই স্ট্রাকচারগুলোও কিন্তু প্রত্যেকটা সোসাইটিতে মোটামুটি সেম হয়ে এসছে। আমরা তাহলে কি বুঝতে পারছি? যে আমাদের মানসিক যে চিন্তা ভাবনা তার যে গঠনটা সেটা কিন্তু মোটামুটি প্রত্যেকটা সমাজেই সেম। তাই প্রত্যেকটা সমাজেই দেখা যায় মিথে ভালোও থাকে খারাপও থাকে। যে না খারাপটা মানে হচ্ছে যে সে সবসময় বাজে কাজ করবে, বাজে কিছু করছে, আর ভালো মানে হচ্ছে যে না সে একদম মানে অবতার রূপে এসে এইগুলোর সমস্ত বিনাশ ঘটাচ্ছে, সে সমস্ত ঠিক করে দিচ্ছে ইটিসি। আর যে খারাপ দেখতে তার একটা অবয়বটা যেটা হয় দেখতে যেরকম হয় তার একটা নির্দিষ্ট একটু অন্যরকম দেখতে হয়। আর যে ভালো দেখতে হয় তার মধ্যে আবার সৎ চরিত্র থাকে, তার কালারটাও আবার দেখেছি খুব সুন্দর টাইপের হয়, তার মধ্যে একটা অ্যাট্রাকশন থাকে সমস্ত দিক থেকেই। তো এই যে স্ট্রাকচারগুলো আমরা তৈরি করছি, সমাজতত্ত্ব সোশিওলজি তাহলে দেখে প্রত্যেকটা কালচারের কাঠামোগত যে মিলটা, তাহলে এই মিলটা কোথা থেকে আসছে? আমাদের কিন্তু ভাবনা থেকে আসছে। আমাদের ভাবনাটা আসলে সেম। তাই ব্যাকরণগতও কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজের দিক থেকে যে সিমিলারিটি সেটা দেখা যায়। ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি ডিটেলে ঢুকলাম না, কারণ এই ল্যাঙ্গুয়েজে দেয় আমাদের সিমিলারিটি, ম্যারেজে যে আমাদের সিমিলারিটি, কিনশিপে যে আমাদের সিমিলারিটি, এই প্রত্যেকটা জিনিস যদি আলোচনা করতে যাই স্ট্রাকচারালিজমে লেভি স্ট্রসের, তাহলে এই জিনিসটা অনেক বড় হয়ে যাবে। শুধু এটুকুই জেনে রাখো যে সমাজের প্রত্যেকটি কাঠামোয় যে আন্তর্মিল দেখা যায় সেটা মূলত মানুষের মধ্যে যে চিন্তাভাবনার মিল আছে সেটাকেই প্রস্ফুটিত করছে। তো সমাজতত্ত্বের যে শাখাটি, সে যে পরিপ্রেক্ষিতটি এইটা নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে আসলে এই স্ট্রাকচারালিজম। এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল রয়েছে, সিগনিফায়ার অ্যান্ড সিগনিফাইড। দেখো when someone says the word tree, the sound he or she makes is the signifier and the concept of a tree is signified. word tree, picture of a tree। দেখো কেউ যখন বলছে ট্রি, ট্রি মানে তোমার মাথায় কিন্তু একটা সবুজ জিনিস আছে। অ্যাপেল যখন বলছি তোমার মাথায় লাল একটা জিনিস আসছে, কিন্তু তার গায়ে কি কোথাও লেখা আছে যে আমি অ্যাপেল? কিভাবে আমি ট্রি বলতে এই জিনিসটাকেই মিন করছি? ট্রি মানে পেন নয়, খাতা নয়, গিটার নয়, ল্যাপটপ নয়, এসি নয়। ট্রি মানে এরকম একটা স্ট্রাকচার। এইটা কিভাবে প্রত্যেকটা সোসাইটিতে সেম হলো? ঠিক আছে? যেমন আমি বলতে চাইছি না যে মানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা জানে তাদের কাছে। কিন্তু কোথাও না কোথাও যে তুমি একটা জিনিসকে কিভাবে রিপ্রেজেন্ট করছো, আমি খুব সহজ এক্সাম্পল দিলে দেখা যায় যে তোমার লাগলে তুমি যে আওয়াজটা করছো, ঠিক আছে? তোমার যখন ব্যথা লাগছে, তুমি তোমার মাকে যে ভাষায় ডাকছো, যে টোনে ডাকছো, এই যে সিমিলারিটিগুলো, তুমি গাছ ছেড়ে দাও, আপেল ছেড়ে দাও, এই স্ট্রাকচারগুলো কিভাবে মিলতে পারে মানুষের? আসলে কিন্তু আমরা সাইকোলজিক্যালি ইউনিভার্সালি আমাদের একটা মেন্টাল কনস্ট্রাকশনের মিল দেখা যায় থাকে। সেই কারণেই আমাদের কাঠামোগতভাবে সমাজে এই সিমিলারিটিগুলো দেখা যায়। লাস্ট আমরা যে থিওরিটা পড়বো এক্সচেঞ্জ থিওরি, এটা মাইক্রোর আন্ডারে পড়ছে। এটা সরাসরিভাবে বলে দেয় আমরা যা করি আমরা আমাদের পার্সোনাল গেনের জন্য করি। পার্সোনাল গেনের জন্য করি বলতে, যে ধরো তুমি এই যে টাইম ইনভেস্ট করছো, যে এই ভিডিওটা দেখছো, কারণ তুমি জানো যে এটা ভিডিওটা দেখলে আমি কিছু শিখবো। তোমার যদি মনেই হতো যে না এমনিই দেখছি টাইম কাটাবার জন্য, না আমরা টাইম কাটাবার জন্য এমনি এমনি কিছু করি না, দেখি না, সেটা যাই হয়ে যাক না কেন, তাহলে আমরা যখনই কিছু ইনভেস্ট করছি, সেটা সম্পর্ক হোক,
সেটা কথা হোক, কারোর সাথে তুমি কথা বলছো, সময় দিচ্ছ, তোমার মাথায় কিন্তু ঘোরে যে আমি এর থেকে কী পাচ্ছি? আমি এর থেকে কী পাবো? হয়তো কনশাস মাইন্ডে না ঘুরলেও সাবকনশাস মাইন্ডে থাকেই। তাই প্রত্যেকটা জায়গায় তুমি একটা অফিসের চাকরি করো, তুমি কাউকে ভালোবাসো, তুমি পড়াশোনা করছো, তুমি কোনো টিউশন নিতে যাচ্ছ, সব জায়গায় কিন্তু এই জিনিসটা থাকেই। তাহলে এই যে আমি কি দিচ্ছি আর আমি কি পাচ্ছি, এই বিষয়টা কিন্তু সবসময় থাকে। কিছু জায়গা থাকে যে শুধুমাত্র ইনভেস্টমেন্ট। শুধু ইনভেস্ট করেই যাচ্ছ তুমি, কারণ তুমি জানো যে একসময় তো আমি জিনিসটা যখন রিটার্ন পাবো তখন সবকিছু আমার ঢেকে যাবে। যেমন ধরো কিছু দেখা যায় যে কিছু মানুষ একটি মেয়ে, সে ছেলেটিকে পাত্তাও দেয় না। ছেলেটি মেয়েটিকে উম সমস্ত হেল্প করেই যাচ্ছে। এবার তুমি বলতে পারো যে, "স্যার এখানে এক্সচেঞ্জ কোথায়?" এক্সচেঞ্জটা এটাই যে এটা স্টক মার্কেটের মতো ভাবছে ও যে আমি ইনভেস্ট করে যাই, কোনো একদিন তো আমি পুরোটা রিটার্ন পাবোই। অনেক সময় হয় যে তুমি রিটার্ন পেলে না, ব্যাস তখন কিন্তু যেই সময় তুমি ধরো বুঝতে পারছো যে তুমি রিটার্ন পাবে না, সেই সময় কিন্তু তুমি ইনভেস্টমেন্টটা বন্ধ করে দাও। ঠিক আছে? যে না আমার যা গেছে, গেছে আমি আর ইনভেস্ট করব না। আবার অনেক সময় এটা হয় যে না অনেক তো আমি দিয়ে দিলাম, আরও দিই। যদি পাই তো অনেকে ইনভেস্টমেন্ট বন্ধ করে দেয়, আবার অনেকে ইনভেস্ট দিতেই থাকে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার মেন্টালিটিতে এক্সচেঞ্জ বিষয়টা ঘোরেই। কোন, কোন জায়গায় আমরা এই জিনিসটা দেখতে পারি সাধারণত? তুমি যেকোনো জায়গায় দেখো রোমান্টিক রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, ওয়ার্ক প্লেস, বিজনেস, লিডারশিপ, পলিটিক্স, টেলিভিশন ভিউইং যে কী দেখবে তুমি, কী খাবে তুমি, কী পড়বে তুমি, সব জায়গাতে এক্সচেঞ্জটা থাকে। এমনকি মজার বিষয় এটা হয় যে ধরো কোনো একজন টিচার, ঠিক আছে? তাকে তুমি একটা কিছু জিজ্ঞাসা করলে, সে তোমাকে বকে দিল। তুমি কিন্তু ২য় বার তাকে জিজ্ঞাসা করার আগে ভাববে। তাহলে ওই পজিটিভ অ্যান্ড নেগেটিভ যে স্যাংশন সেগুলোও কিন্তু থাকে। আবার কাউকে একটা তুমি জিজ্ঞাসা করলে, সে তোমাকে সেটার উত্তর তো দিল, আরও অনেক কিছু জানালো, তাহলে পজিটিভ যে তুমি কিন্তু তাকে আবার জিজ্ঞাসা করবে। তাহলে এক্ষেত্রে কিন্তু রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্টটা কাজ করে। রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট মানে হলো যেখানে তুমি রিওয়ার্ড পাচ্ছ সেই কাজটা তুমি বারবার, বারবার বেশি করে করছো। আর যেখানে তুমি পানিশ হচ্ছ সেই কাজটা কিন্তু তুমি আর করছো না। এক্সচেঞ্জ থিওরি। এইভাবেই তাহলে সমাজতত্ত্বের তাহলে যে দৃষ্টিভঙ্গিটি, সমাজে আমরা কিভাবে এই বিনিময়ের মাধ্যমে, বিনিময় যে চিন্তাভাবনা তার মাধ্যমে সমাজের সম্পর্কগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাই, আমরা নির্দিষ্ট ডিসিশন নিই, আমাদের বিহেভ করি, সেটাই কিন্তু আসলে তাহলে আমাদের এর মধ্যে পড়ছে। ওকে? তাহলে আ আমাদের এই পার্সপেক্টিভটা টোটাল কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যদি একটু ফিরে যাই একদম ফার্স্টে যেখানে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে আ কি, কি প্রশ্ন এসছে? দেখো আশা করি এবার যখন তোমরা প্রশ্নগুলো দেখবে মোটামুটি লেখার মতো ক্ষমতা পাবে। তোমাদের যদি প্রশ্ন থাকে যে স্যার রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি করাবেন না? না করাবো না। আমি এটা কোনো বছরই আমার পেইড স্টুডেন্টদেরও করাই না। তার কারণ হচ্ছে আমার মনে হয় যে কিছু জিনিস নিজেরা পড়লেই পারা যায়। যে জিনিসগুলো মাথায় ঢুকবে না তার জন্য আমি আছি। অর্থাৎ বাদবাকি যে পোরশনগুলো আমরা পড়লাম বা দেখলাম স্কোপ-টোপ ইটিসি। বাট যে জিনিসগুলো তোমরা নিজেরা বুঝতেই পারছো যে হ্যাঁ, এ তো মনে একবার দেখলেই হয়ে যাবে সেই জিনিসগুলো আমি দেখাবো না। আমরা যেটা করতে পারি ২২ যে প্রশ্নটা এসেছিল বা ২১ যে প্রশ্নটা এসেছিল সেটা লেখার স্ট্রাকচার কি হবে এটা একবার তোমাদের সাথে আলোচনা করে নিতে পারি। চলো দেখা যাক ২২ আমাদের কি প্রশ্ন এসেছিল। ২২ প্রশ্ন এসেছিল The sociological perspective often challenges common sense. Discuss the nature and scope of sociology in the light of a review of the preceding statement. তাহলে পার্সপেক্টিভও আমরা পড়েছি, কমন সেন্সও পড়েছি, স্কোপও পড়েছি। ইন্ট্রোডাকশন, এটা দেখো একটা মডেল আনসারের স্ট্রাকচার আছে, বাট এটাকেই যে মডেল বলবো আমি কিন্তু তা বলছি না। অনেকের ডিমান্ড থাকে স্যার একটু বলে দিন কীভাবে লিখবো, তাই আমি এই জায়গাটা তৈরি করেছি। ফার্স্টে ইন্ট্রোডাকশন, চ্যালেঞ্জিং কমন সেন্স। যেহেতু আমাকে কমন সেন্স আর পার্সপেক্টিভকে সামনে রেখে লিখতে বলেছে, তাহলে এই কমন সেন্সের সাথে সোশিওলজি ডিফারেন্সগুলো কোথায় কোথায় সেগুলো লিখলাম। সোশিওলজির নেচারটা কী সেগুলো লিখলাম। তারপরে আমি স্কোপে আসছি। তাহলে দেখো আমি ডিরেক্ট কিন্তু স্কোপে আসলাম না, যেহেতু পার্সপেক্টিভ আর কমন সেন্সকে সামনে রেখেছিল, তাই আমাকে কমন সেন্সকে চ্যালেঞ্জ করে সোশিওলজি নেচার কী সেটা বলে তারপর স্কোপে আসতে হলো। তো এইভাবে কিন্তু আমরা আগে একটা স্ট্রাকচার রেডি করে নেব। ৫ মিনিট লাগবে সেই স্ট্রাকচারটা রেডি করতে, তারপর আমরা এগোবো। ঠিক আছে? তাহলে কোনো প্রশ্ন ৪০ নম্বরের প্রশ্ন লিখতে কতক্ষণ নেব? ৩৫ মিনিট নেব। ঠিক আছে? ৫ মিনিট হচ্ছে আমরা ভাববো আর ৩০ মিনিট লিখবো। না জল খেতে যাওয়া, না টয়লেটে যাওয়া। এইভাবে যদি আমরা চেষ্টা করি at least, তাহলে আমরা যেমন ৩০ মানে ৩০ই, মানে ২৯ হবে কিন্তু ৩১ হবে না। তবে হয়তো আমরা প্রত্যেকটা আনসার লিখে দিয়ে আসতে পারবো। আরেকটা প্রশ্ন ছিল what is meant by sociology by the study of human relationship? Examine the nature of human relationship in the light of macro and macro levels, understanding with suitable examples. Sociology as the study of human relationship, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো লেভেল অলরেডি আমরা পড়েছি। ফার্স্টে আমি মাইক্রো লেভেল লিখলাম, তারপরে ম্যাক্রো লেভেল লিখলাম, তারপরে নেচার অফ হিউম্যান রিলেশনশিপ, যে মানুষের নেচার কী কী পড়ছে, তারপর এই রিলেশনশিপগুলো ম্যাক্রো আর ম্যাক্রো লেভেলে কী কীভাবে দেখা যায়। সোজা কথা, তুমি যখন লেখা শুরু করছো তুমি শুধু এটুকু জানবে যে তুমি প্রত্যেকটা কনসেপ্ট জানো। এবার প্রশ্নে তোমার কাছে যেটা চেয়েছে তুমি শুধু সেইভাবে লিখছো।
সোশিওলজি অ্যাজ দ্য স্টাডি অফ হিউম্যান রিলেশনশিপ। হোয়াট ইজ মেন্ট বা এটার মানে কি বুঝতে পারছো তুমি? ফার্স্টে বলেছে। তারপর বলছে এক্সামাইন দ্য নেচার অফ হিউম্যান রিলেশনশিপ ইন দ্য লাইট অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। দেখো 40 দিয়েছে, কোনো ভাগও দেয়নি। তো যখনই এরকম কোনো ভাগ দেবে না, ধরে নেবে 20-20, কারণ তুমি তো কন্টেন্টটা পড়েছো, তোমার তো মাথায় থাকা উচিত যে কত হওয়া উচিত। তাহলে যদি হয় যে হোয়াট ইজ মেন্ট বাই সোশিওলজি অ্যাজ দ্য স্টাডি অফ হিউম্যান রিলেশনশিপ, তুমি তাহলে লেখো যে হ্যাঁ হিউম্যান রিলেশনশিপগুলো কোথায় কোথায় আছে, যে সোশিওলজির মধ্যে হিউম্যান রিলেশনশিপগুলো কোথায় কোথায় আছে তুমি সেগুলো লিখছো। লেখার পর তোমাকে আরেকটু ডিটেইলে জিজ্ঞাসা করেছে যে নেচার অফ হিউম্যান রিলেশনশিপ, যে এক্সামাইন দ্য নেচার অফ হিউম্যান রিলেশনশিপ ইন দ্য লাইট অফ ম্যাক্রো। এইবার তুমি আবার মাইক্রো ফ্রেমে আর ম্যাক্রো ফ্রেমে মানুষের যে নেচারগুলো সেগুলো লিখছো। এবং সে এই দুটোর মাধ্যমে যে ইন্টিগ্রেটেড পার্সপেক্টিভ তৈরি হয়েছে, কারণ আমরা অলরেডি পড়েছি পার্সপেক্টিভে এবং স্কোপে যে এই মাইক্রো প্লাস ম্যাক্রো মিলেই কিন্তু একটা জিনিস তৈরি হয়, নইলে কিন্তু এটা কোনোভাবেই সোশিওলজিকে স্টাডি করা সম্ভব নয়। ওকে, তাহলে আমাদের এই যে ম্যারাথন যেটা ছিল সেই ম্যারাথনের আজকে ফার্স্ট অংশটা শেষ হলো, অর্থাৎ কিনা এখন এই মুহূর্তে আমরা ফান্ডামেন্টাল অংশটা শেষ করে ফেলেছি। আশা করব তোমরা এটা দ্রুত দেখে নেবে, দ্রুত দেখা হয়ে গেলে পরে জানাবে। সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু আবার থিওরিতে ঢুকে যাব। তাহলে আমাদের থিওরি হয়ে যাবে, ফান্ডামেন্টাল হয়ে যাবে, আমাদের পেপার 1 কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা প্রবলেম পড়বো, আমাদের পেপার 2 হয়ে যাবে, আমরা অ্যাটলিস্ট পরীক্ষায় গিয়ে কিছুটা লিখে আসতে পারবো। ঠিক আছে, তাহলে চলো দেখা হচ্ছে থিওরিতে। আর অবশ্যই ফান্ডামেন্টালের থেকে থিওরির ভিডিওটা আরও বড় হবে, একটু ভালো করে গ্লুকন ডি খেয়ে আসবে। ঠিক আছে, চলো তাহলে আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।